আমার মা হেরা 3 ভাই, আমরা 3 বোন 2 ভাই। তখন আমার বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপরে আমার আরেকটা বোন হলো। এই কারণে আমার আম্মু আমার ছোট খালাম্মার কাছে আমাকে দিয়ে দেওয়ার কারণে, তখন আমার খালাম্মার শুধু নতুন বিয়ে হয়েছে আমি শুনছি বড় হয়ে, তখন তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো। এই জন্য আমার ছোট খালাম্মা আমাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার মা আমার কিন্তু খরচপাতি দিত না, আমার বাবাও দিত না, আমার খালাম্মা চাইতো না, বলতো আমার হাজবেন্ড বাইরে থাকে, তুই থাক, আমারই তো মেয়ে, বোনের মেয়ে আমার মেয়ে। বয়স যখন 5 বছর তখন আমার খালাম্মার ঘরে আমার একটা বোন হলো। বোন হওয়ার পরে তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি স্কুলে যাওয়ার সময় আমার বোনকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। তারপরে আস্তে আস্তে যখন আমি 6-এ উঠলাম, আমি আবার খুব সাইকেল চালাতে পছন্দ করতাম। আমি সাইকেল নিয়েই, স্কুলটা অনেক দূরে ছিল, সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে কয়েকটা ছেলে প্রশ্ন করতো, এই মেয়েটা কেন সাইকেল চালিয়ে স্কুলে যায়? সবাই তো এইভাবে সাধারণভাবে যায়, পায়ে হেঁটে যায়, এই মেয়েটা কেন এই সাইকেল চালা যায়? আমরা ওই মেয়ের পাশে পাশে যাবো। ঠিক আছে, যাক, সেই নিয়ে আমি কখনো প্রশ্ন করি না। তারপরে একদিন একটা ছেলে বললো, নদী তুমি কেন সাইকেল চালায় স্কুলে যাও? এটা কোন ক্লাসের? আমি তখন 6-এ ভর্তি হয়েছি। বললাম কি, দেখো আমাদের বাসা থেকে অনেকটা লেট হয়ে যায়, আমার বোনকে স্কুলে পৌঁছায় দিয়ে আমার স্কুল যাইতে হয়, আমার পায়ে হেঁটে যাওয়ার এত সময় নাই, এর জন্য আমি নিজে সাইকেল চালাইয়া যাই। তারপরে বললো, ঠিক আছে যাও। এইভাবে তো ছেলেরা খারাপ ভাবে, গ্রাম সাইডে, এটা শহর হলে চলতো। আমি প্রতিদিন সাইকেল চালাই, ওখানটা যাই, ছেলেটা প্রতিদিন দোকানে বসে থাকে, শুধু আমাকে ফলো করে। আমি আবার স্কুল ছুটি হওয়ার টাইমে বসে থাকে, যাওয়ার সময় বসে থাকে। একদিন আমি মেলাতে, বাড়ির পাশে মেলা হয়, বিরাট বড় মেলা, সেই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে সে আমার জন্য একটা গোলাপ নিয়ে দাঁড়ায় আছে, বলে, নদী এটা তোমার জন্য। আমি কেন, এটা আমার জন্য? আমি এই গোলাপ দিয়ে কি করবো? গোলাপ তোমার চুলে পরবা, মেয়েদের চুলেই তো গোলাপ খুব সুন্দর লাগে। আমার আচ্ছা ঠিক আছে। তারপরে আসলাম, তারপরে এইভাবে 6-এর জীবনটা পার হয়ে গেল। ছেলেটা এভাবে শুধু তাকাই থাকলো। তারপরে 7-এ উঠলাম, উঠার পরে আর তার সাথে দেখা হয় না, সে কোথায় জানি চলে যায়। তারপর আমি এটে উঠলাম, এটে উঠার 2 মাস পরে বিয়ে দিয়ে দিবে, আমাকে আর পড়াশোনা করাবে না, আমি অনেক দুষ্টু, সাইকেল চালাই স্কুলে যাই, আমাকে আর বিয়ে দিয়ে দিবে। একটা ছেলে আমাদের এলাকায় মেয়ে দেখতে গেল, মেয়ে দেখার পরে সে মেয়ে বাসায় ছিল না, আমি স্কুল থেকে আসছি, সে আমাকে রানিং অবস্থা দেখে আসলো। দেখে আসার পরে বলে কি, এই মেয়েটা কার? আমি তো মেয়ে দেখতে আসছি, এই মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি একটু তার ফ্যামিলির সাথে কথা বলতে পারি। তারপরে একজনকে প্রশ্ন করলে মেয়েটা বাড়ি দেখাই দিল, ওই যে মুখ বাড়ি যান, তৈলে পাওয়া যাবে। তারপর যাওয়ার পর আমি তো তখন বাসায় ছিলাম না, কোন ক্লাসে পড়েন তখন? আমি তখন 8-এ পড়ি। হ্যাঁ। তারপরে আমার বোনের সাথে কথা বলে আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপরে ছেলের বাবা ছিল না, মা ছিল, তারা খুব ছোট ফ্যামিলি ছিল, 1 ভাই 1 বোন ছিল, আর বোনের শুধু একটা মেয়ে ছিল। তারপরে তারা আসলো, আসার পরে এক দেখায় আন্টি পড়ায় রেখা গেল, বিয়ে হোক আর না হোক আন্টিটা পড়ে থাক। তারপরে আমাদের ফ্যামিলিতে গেল, যাওয়ার পরে কিনো রকম তখন আমার বাবা মার চিন্তা ছিল আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যেই রকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়স রানিং 14 বছর চলতেছিল, তখন আমার হাজবেন্ডের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে। কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবে, ছেলে হোক না বয়স্ক হোক, বয়স, তার তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মান সম্মান আছে, দিয়ে বিয়ে, মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখে থাকবে। তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম, তারপরে পরে শান্তি পরে রেখে গেলো, তারপরে একদম সরাসরি বিয়ে। তারপরে বিয়ে ভালোই হয়েছে, দুমদাম করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে যখন বাসা নিয়ে আসলো, তখন আমি দেখি, তখন এখন নিজে চোখের সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসর রাত্রে এটা কার সাথে বিয়ে দিছি, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সের সেম, সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে দিলে? আমি তারপর তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাকে একা বিয়ে করি, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি, তাহলে বিয়ে করছি, তারপর ঠিক আছে সংসার করতেছি। তখন স্বামী কি জিনিস আমি বুঝতাম না, মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমাই থাকতাম, এই রুমও ঘুমাই থাকতাম, ওই রুমও ঘুমাই থাকতাম, কোনো ছিল না। তারপরে বললাম কি, আমাকে এখন একটা ফোন কিনে দেবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়। কি বলবেন? কাকে এখন তোমার ফোন কিনে দরকার নেই, এখন তুমি ফোনটা কি করবে? তুমি এখন তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এছাড়া দিব না। আর ফোন তোমার চালানোও নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরু থেকে, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বেরোতে পারবে না। আমার সে এখনো পর্যন্ত গেটে বাইরে বেরোতে দেন, গেটে বাইরে বেরোতে পারবো না, ঠিক আছে। তখন তো বুঝি না বেরো, গেটে বাইরে না বেরোলে কি হবে, পুরো পাশটা তো ঘরের ভিতরে থাকতেই পাইতাছি, তোর দরকার কি গেটে বাইরে দেওয়া দরকার, তো যাই না। তো এমন কথা হতে একদিন সে আমাকে আমার বাবা বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বাবা বাড়িতে আসতেছি,
তখন বাসে উঠছে, বাসে ওঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বসছে, বলছে কি ভাইয়া আপনার মেয়েকে কি শ্বশুর বাড়িতে নিয়ে আইতেছেন? আমি তখন এই কথাটা শুনে কি ভাই জানেন না আমি অনেক কান্না করছি। আমি তারপরে থেকে ভাবি তার সাথে আমি আর কখনো বাইরাবো না। তখন আমি বোরখা ছাড়াই বাইরেছিলাম। যখন এই কথাটা বললো আপনি কি ভাই আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে আসতেছেন, আমি কি রে আসলে কি আমি এটা ভাবি, সে বয়স সবাই তো ভাবে, না হলে সে কেন এই কথা বলবে? তখন আমার হাজবেন্ড প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্ন উত্তর না দিয়ে আমি কান্না করতেছি। তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হবো, এই জন্য কান্না করতেছি। তারপরে বলল থাক মানুষের কথা কি হয়। তারপরে আমি বাসায় এসে কিছু বলিনি, আমি তারপরে এভাবে শুয়ে আছি। শুয়ে থাকার পরে তারপরে আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো। বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না, একদম নিষেধ। এখন যখন 1.5 মাস বেবির বয়স পেটে, তখন বললো তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসে ম্যাডাম আসবে। 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মালে বাচ্চা নেবে না। তারপর 5 তারিখে নেওয়া যাওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর। নেওয়া যাওয়ার পরে হাসপাতালে অনেক ডাক্তাররা অনেকটা রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে আপনি এখনই মা। তারপর ঠিক আছে অপারেশন হলো, মেয়ে হওয়ার পরে তখন আমার হাজবেন্ড তো অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি তার মেয়েকে দেখে। কিন্তু বউ কি হলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না। মানে বউয়ের খবর না নিলেও চলবে, মেয়েটা ঠিক আছে কিনা এটা হচ্ছে মূল কথা। চলবে, আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা সংসারের হয়ে গেছে। তারপর ঠিক আছে মেয়ে নিয়ে অনেকটা হ্যাপি। এখন হাসপাতালে রিলিজ করে আমি বাবা বাড়িতে নিয়ে যাবে, এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে। আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যে কিচ্ছু করতে পারবে না, এখন ঘাটে তো নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজবেন্ড হাসপাতালের বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবা বাড়িতে পাঠাইলো। তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে 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 মানে মানে করতেছে, মানে এমন ভাবে টক করতেছে জানি সে আমাকে ভুলে থাকতে পারে। আমাকে ভুলে থাকতে থাকতে সব সময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই, আল্লাহ দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে একে দোকান আছে জামা কাপড়ের, দোকানের থেকে রাত্রে 11টায় 10টায় যাই বাবা সবসময় তাদের কাছে রাখতো, আমাকে দিত না তেমন একটা। খাওয়া পড়া গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিকভাবে সুস্থ না, আমি দেখতেছি শুধু অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আপনার মেয়ের কথা বলছেন আপনি? না, আমার হাজবেন্ডের কথা বলছি। আচ্ছা, মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল। যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী, তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে তো দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে তারপরে থেকে আস্তে আস্তে কিবরে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো। এটা বিয়ের কতদিন পরে? বাচ্চাটা হওয়ার 6-7 মাস পর থেকে। আচ্ছা, বাচ্চাটা হলো কত বছর পরে? বাচ্চাটা বিয়ে 3 বছর পরে হয়েছে। 3 বছর পরে হয়েছে, তার মানে 3.5 বছর 4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেতে পারে। মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস তখন আপনি বুঝতেন না, কিন্তু মানে যা স্বাভাবিক চলতো। আচ্ছা, কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন যখন আমি সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো, তাই বলতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি। আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে সেটা একটা মানুষের ব্যক্তি জীবনের গল্প, কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু এই ঘটনা একক না, খুব বেশি রেয়ার না। এই ভদ্রমহিলা কত বড় ভুল করেছে বা কত সিক্রেটস আজকে এখানে রিভিল করবে সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। ছোট একটা বিরতির পর আমরা আবারও ফিরবো। এখানটায় ছিলাম। তারপর আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন এই রুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সে এত রাত পর্যন্ত রাত্রি জেলা কাজ করলে হিসাব টিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি কই সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন। আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে মানে অপেক্ষা থাকতে থাকতে ঘুমাই পড়তাম। এখন দেখি কি রাত পাটে সকাল হয়ে গেছে, এখনো সে আসেনি, ওই রুমেই শুয়ে পড়ছে। তারপরে শুয়ে থাকার পরে তারপরে একদিন আমি নিজে থেকে ওই রুমে গেলাম। ওই রুমে যাওয়ার পরে আমি বলছি আমি এখন আপনার কাছে কিছু চাই। তো এখন তুমি কি চাও? আমি আপনি স্ত্রী হয়ে যা যেতে পারি তাই চাই। কয় সরি আমি এখন দিতে পারবো না। দিতে পারবেন না কারণটা কি? আমি এখন একটা সন্দেহ ঢুকলো, সে কেন এমনটা করে, কেন একটা স্বাভাবিক ছেলে তো এমনটা করবে না। আমার বেবি হয়েছে দেখে আমার কাছে আসে না, না কি কারণটা কি আমি এখন জানবো। আরো মানুষও তো বেবি হয়, তার হাজবেন্ড কি তাকে রেখে চলে যায়? তারপরে এখন দেখি মানে সে এখন বাসাও আসে লেট করে, মানে ভাবে আমি এখন যদি তাড়াতাড়ি বাসা যাই সে তো অবশ্যই আমাকে এই প্রশ্নটা করবে, আমার কাছে আসতে যাবে, এই জন্য সে লেট করে বাসায় ফিরতো। হ্যাঁ মানে আগে আসছে 9টা 10টা অথবা 10:30। এখন দেখি 12টা 1টা এমন আছে 2টো বেজে যায়। বাসা আসার প্রশ্ন করলে
বলে এই বন্ধুদের সাথে ছিল, এটা ছিল, ওইটা ছিল। তাহলে দেখি এখন সে আমাকে কিন্তু সময় দিচ্ছে না, এমন সময় একটা বিয়ের প্রোগ্রাম করলো, নাচ করতে পারি বিয়ের অনুষ্ঠানে, মানে আর কেউ কে দাওয়াত না করলো, মানে বিশেষ করে আমাকে দাওয়াত করবে, মানে এই কারণ আপনি program- কি নাচানাচি করবেন। জি। ওকে, ওদিন বিয়েতে তো গেছি, মানে বাচ্চা তখন এই 9-10 মাস হবে। মানে আমার শাশুড়ি বাবা ভালো ছিল, বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বাচ্চা তো ফিটার খায়, যাও বাচ্চা আমি তুমি। দেখে রাখছি। হ্যাঁ, আমি দেখে রাখছি, যাও। মানে মানে আমরা মানে একটা বিয়ে হলে সবকিছু আলাদা করে কিনে নিই, যে ধরেন আজকে এই বিয়েতে জামদানি পরবো, মানে সবাই এক কোয়ালিটি জামদানি, মানে ওইরকম সবাই। আমার শাশুড়ি আবার টাকা দিল, বল আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। নিয়ে আসলাম, তারপরে আমরা পার্লারে সেজে প্রোগ্রামে যাওয়ার পরে সেরকম পরে আমার হাজবেন্ড কিন্তু যায়নি। তারপরে তো গায়ে হলুদ গেল, তারপর তো বরযাত্রী, মানে হিন্দুদের বিয়ে তো রাত্রে হয়। তাহলে আমাদের এখানে 11টা থেকে 12 সাবার পোড়াবাড়ি বিয়ে। জি। তারপরে আমাদের মিরপুর থেকে যেতে তো বেশি সময় লাগে না, 12টার দিকে গেল, 3টা লগ্নে বিয়ে, তাই 1টা বাজে পৌঁছাই যাম। তারপরে আমার হাজবেন্ড বরযাত্রীতেও যাবে না, কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমারও এনজয় করতে ভালো লাগে, আমিও যাই, থাকি সবসময় তো মন মোটো হয়ে থাকি, তাহলে যাই মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পোড়াবাড়ি যেতে, আমি এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইন দ্য মিন টাইম আপনি আপনার, যেহেতু এটা একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজবেন্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন, বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তার কাছে যাওয়া উচিত? হ্যাঁ, কি ব্যাপার, আমি ডাক্তার দেখাইছি ওই সময়টাতে বিয়ে বাড়ির ঘটনার আগে? হ্যাঁ দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুর একটা শেষ আছে, মানে আপনার হাজবেন্ড বিয়ে করছে লেট করে, ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা হয়ে গেছে। বাইরে সময় কাটিয়েছে মানে হচ্ছে মানে তার বাইরে অন্য অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল। জি জি। ওকে, যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বললো যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো ব্যাপার নেই, না ঠিক হবে না। ওকে ঠিক আছে, বলুন। তারপরে ওই যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল, মাত্র 2-3 দিন আগে, যে হঠাৎ একদিন মানে ওই রাত্রেই চিটাগাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না, 1 আসলো না 2 আসলো। তারপর বললাম কি আপনি মানে কোন টাইপ ফোন দিয়েছে, বলো কি 22-এ ফোন দিয়েছি। আমি কি এই নাম্বারটা আপনি কোথায় পাইলেন? বললো কি মন থেকে নিছি। মন থেকে নিয়েছেন কেন? নিলাম মন থেকে মানে ওই ছেলেটা মন থেকে নাম্বারটা নিজের থেকে, মনটাকে, মানে ছেলের মন ও থেকে, আচ্ছা আচ্ছা, নিজের মন থেকে অজান্তেই টিপে টিপে বের করেছে। হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা করে নাম্বারটা বানায় আমার ফোনে কল আসছে, আচ্ছা। যদি কোনো ছেলে হয় আমি বন্ধু করব, আর যদি কোনো মেয়ে হয় আমি প্রেম করবো। ওই কি রিয়া স্বাভাবিক কথা কেন বলেন? তারপরে বিয়ে হলো, বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপরে আমি ভাবি থাকি একটু ফান করি, মজা করি, একটা বিয়েতে আসছি এমনি তো মজা, আরো মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতেছে, তারপর মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমি রেখে দিই, মানে রাইনা থেকে রেখে দিই। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইরে এসে, তখন দেখে আমার অনেক নাচ, সবার নাচেতে আমার নাচের বেশি। তখন আমার হাজবেন্ডকে মানে তারা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, ওইটি ফেসবুকে ছাড়ছে, আমার হাজবেন্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপর বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাওয়া নিষেধ, আপনি নিষেধ করছেন ঠিক আছে, এটা বাড়ি ঘরে বিয়ে যেতেই হবে, আর এটা তো আমার বাবার বাড়ি এলাকা না, আপনার এলাকায়। তারপরে বললে ঠিক আছে আর কখনো কিন্তু বিয়ের প্রোগ্রামে যেতে পারবেন। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না, আপনি কি দিতে তোমাকে হ্যাপি করতে পারতেছি না, টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি, আমাকে দিলে কি হবে, আমি তো নিজে অসুস্থ ভাবে বসবাস করতেছি। তখন মাথায় বুদ্ধি আসলো, এইভাবে একা জীবনের থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে, আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে হয় চলবে না। কিন্তু এই যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের একটা বড় সমস্যা ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজ, এগুলো সে করতো ঠিক মতো? জি না, কি এগুলো সে করতো না? না, মানে সকালে 8টার দিকে দোকানে যেত, সকালেও বাইরে খাইতো, দুপুরেও বাইরে খেতো, শুধু রাত্রে মাঝে মাঝে রাত্রে বাসে খেতো, না 3 বেলায় সে বাইরে খেতো। তার মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু, তাও হতো না কারণ সে অন্য রুমে থাকতো? হ্যাঁ, স্বপ্নের মতো, কত সময় যদি স্বপ্নের মতো জায়গা পেতাম তাহলে দেখতে হতো, না তো হতো না। আমি আবার মানে অপেক্ষা করতে করতে। মেয়েটা কোথায় থাকতো? আপনার কাছেই থাকতো? না, মেয়েটা তার দাদুর কাছে থাকতো। তার মানে আপনার সারাদিন একা কিভাবে কাটতো? শুধু একা একা থাকতাম, কাজের মেয়ে এসে কাজ করে যেত। ব্যাকগ্রাউন্ডে ভালো করে শুনবেন, স্টোরিগুলোকে যারা এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নিচ্ছেন তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ এই গল্পটা শুনছেন হয়তো মজার জায়গাটা থেকে অনেকেই, আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে, সাবধান হন। এবং সবসময় একটা কথা বলি, যে ভয়াবহ বিষয়গুলো এই সিক্রেটস অনুষ্ঠানে উঠে আসে, সেগুলো শুধু সেই সব মানুষদের জন্য না, যাতে করে আপনার জীবনে না ঘটে সেই জন্যে। সুতরাং আমাদের অনুষ্ঠানের নদীকে আঙ্গুল তুলবেন না, আপনি আঙ্গুলটা আপনি আপনার দিকে ঘোরান, যাতে করে আপনার জীবনটা নদীর মতো না হয়, প্লিজ। সো এই স্টোরিগুলোকে কেউ এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেবেন না। এই জন্য আমাদের সিক্রেটসের
ট্যাগলাইনটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের বাইরের কোনো কিছু, এন্টারটেইনমেন্টের চেয়ে বেশি কোনো কিছু, যেটা আসলে শুধু এন্টারটেইনমেন্ট বললে কম বলা হয়। বলুন তারপরে কি হলো? মানে বিয়ে থেকে আসার পরে মানে সেদিন তো সারা রাত জাগনা ছিলাম, তারপর বাসায় এসে সকালবেলা ঘুম। এবং আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন। হ্যাঁ, কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো, একটা বন্ধুত্ব করি, সে তো ঢাকার বাইরে, শুধু নেক্সট টাইম শুধু কথা, এছাড়া কিছুই না। তারপরে ভাবলাম ঠিক আছে বন্ধুত্ব করি। তারপরে আমি আবার কিবিরা ভাই সবকিছু লিখে রাখি, আমার একটা মানে আমি যখন বুঝি তখন থেকে আমার একটা অভ্যাস, যা হবে সবকিছু লিখে রাখি। তারপর ওই ছেলের সাথে মানে কথা বলতে বলতে মানে ছেলেটা দেখে এখন ভালোই, মানে ভালো খোঁজ খবর নিতেছে, হ্যাঁ নদী কি কথা আছো, খাইছ, পড়ছ। কিন্তু ছেলেটা আমাকে প্রশ্ন করছিল, হ্যাঁ তুমি কি ম্যারেজ নন ম্যারেজ? আমি বলছি জি না, আমি ম্যারেজ না, অন ম্যারেজ। এটা বলছি, এটা আমার ভুল। তারপর আপনার সামনে বলছি মানে আনম্যারিড, হ্যাঁ, বিয়ে হয়নি আপনার? হ্যাঁ বিয়ে হয় নাই, তবে শেষ। মানে এমন কথা তো অনেক মজা করে কথা বললো, মজা করে মানে 10 দিন কথা বলার পরে 11 দিনের দিনে রাত্রে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগছিল। অনেক ভালো লাগছিল। 10 দিনের পর 11 দিনের দিনে সে রাত্রে ফোন দেয়, বলতেছে নদী আমি তো এখন চিটাগাং থেকে ঢাকা আপনি আসছি। রাতেও কথা বলতে পারতেন কারণ আপনার হাজবেন্ড আপনার রুমে হ্যাঁ, আমার থাকতো না। পাশে থাকতো না তো। ওকে। পরে বলতেছে কি নদী আমি তো এখন ঢাকা আসতেছি। আমি বলি, কেন তুমি ঢাকা আসতেছো কেন? কয় তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিছে, আমার তোমাকে দেখতেই হবে। আমি কই সত্যি না মিথ্যা? আমি ভাবছি কি তখন কি ভাই সত্যি মিথ্যা কথা। তারপরে সে ঠিকই মানে রাতেই 12টার দিকে ট্রেন থেকে নেমে আমাকে ফোন দিয়েছে, দেখো নদী আমি তো এখন ঢাকা আসছি, তুমি মেয়ে মানুষ এত রাত্রে বাসা থেকে বেরোতে পারবে না, তুমি এক কাজ করো কালকে সকালে আমার সাথে কমলাপুর স্টেশনে দেখা করো। আমিও তো আমার লাইফের প্রথম আজকে ঢাকা আসছি, আমি কিছুটাই চিনি না, আর গাবতলে যাবো কি করে। সেদিন কি ভাই জানেন না, এত বৃষ্টি বলার বাইরে। আর আমি কমলাপুর স্টেশনে আমার লাইফেও কখনো আসিনি, তাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তো আমার হাজবেন্ড তো বাসায় না, দোকানে। তখন আমার শাশুড়ি মাকে বললাম কি মা। ছেলেটার নাম কি ছিল? রাকিব। রাকিব। হুম। ওকে। কিন্তু আমি সবসময় আমার ছদ্মনামই দিতাম, কখনো আসল নাম দিতাম না। নদী নামই বলতেন? হ্যাঁ, এখনো পর্যন্ত নদী নামই আছে। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। আল্লাহ বলতো কি আচ্ছা নদী তাহলে আমাকে কি দেখো, মানে সকাল হয়ে গেছে, পরে ফোন দিতেছে, আমি তখন বৃষ্টিতে ভিজতেছি। পরে কি দেখো 10টা বেজে গেছে, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমি কই, কেন তোমার ফোন আমি কেন রিসিভ করবো? কাকা আমি তো আসছি, তোমাকে মনে নেই? আমাকে সরি একটু মনে নেই। তুমি কি করছো? আমি বৃষ্টিতে ভিজতেছি। তোমার তো ঠান্ডা লাগবে। আমি ঠান্ডা লাগবে না। তারপর বলি কি তুমি কতক্ষণ আসছো? আমি বলি কি আমি তো তো কখনো যাই নাই, তাও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, জামও পড়তে পারে। তা বলে কি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমার আবার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি 10টা বেজে গেছে, এবং তুমি আস্তে আস্তে 1টা 2টা বাজতে পারে, বিকেলে ট্রেনে আমার যাইতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে ওয়েট করো, আমি তাহলে আসছি। সে আমাকে কিন্তু দেখেনি, দেখার পরে তারপরে গেলাম, যাওয়ার পরে বলতেছে কি তুমি কিসে করে আসতেছো? আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি। সে কয় কি আচ্ছা বলে তুমি অ্যাড্রেসটা দাও, তোমার পরনে কি, মানে আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। তারপর কয়, আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো এটা তো শিওর? আমাকে হ্যাঁ এটা শিওর। তারপরে বলে তারপর আমি যখন সিএনজিতে নাইমে ভাড়া দিচ্ছি, তখন আমাকে সে ফোন দিয়ে বলে তোমার মাথায় কি লালন না? আমাকে কি হ্যাঁ, এটাই নদী? আমাকে হ্যাঁ। পরে গেলাম, আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল, এই কথা বললাম, কথা বলে মানে হোটেলে খাইলাম, বিলটা আমিই দিলাম, ওদেরকে দিতে দিলাম, কারণ এত দূর থেকে আসতে চিটাগাং থেকে। সম্পর্কটা কি ছিল আপনার এই মানে সম্পর্কে মানে তার সাথে যে বললাম না শুধু প্রেমের অভিনয়, মানে অভিনয় তো আমরা বুঝতে পারছি, কিন্তু তখন পর্যন্ত ও কি জানতো যে আপনি ওকে লাভ করেন, হ্যাঁ ভালোবাসেন? হ্যাঁ, সে তখন ভাবতো কি বলে কি নদী এখন তো আমি তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তোমাকে এখন আমার অপছন্দ? আমি তো ভাবি মনে মনে আপনি তখনও কথা দেননি না, নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, মানে ছেলেটা কি জানতো যে আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করব? এটা ছেলেটা জানতো? হ্যাঁ, এই জন্য সে ঢাকাতে আর আসছে। আপনার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস? হ্যাঁ, আমার জায়গা থেকে ছিল টাইম পাস, কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না। এক্স্যাক্টলি। আপনি ছেলেটার নাম কি বলছিলেন? রাকিব। রাকিব। তারপরে বলো কি দেখো নদী তুমি তো আমাকে এখন দেখছো, এখন কি আমাকে অপছন্দ হয়? আমি বললাম কি না, পছন্দ তো হয়। তোমার কি আমার অপছন্দ হয়? কি না, তোমাকে তো মাথায় করে রাখবো যাতে আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি বললাম কি চলো তোমাকে আমি এখনই নিয়ে যাবো। আমি না এটা তো কিভাবেই সম্ভব না, আমি তো এখন বাসা থেকে কিছুটাই বলি নাই, তাহলে তোমাকে আমার বাবা মা অনেকটাই করবে, থানা পুলিশ করবে, তোমার অনেকটাই ঘাবড়ে যাবা। তারপর বলে কি আর তাহলে কি করবো? আমাকে যাই তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপর বলো কি সত্যি বলতেছো, তুমি তো পর হয়ে যাবে না? আমি বললাম কি না আমি পর হব না, তুমি যাও। তারপর সে আমাকে আরেকটা সিএনজি করে উঠাই দিল, আমি সরাসরি মিরপুরে চলে আসলাম। চলে আসার পরে ওই গেল, যাওয়ার পরে আমি পরের দিনকে ফোন দা বলে কি তুমি ঠিক মতো পৌঁছাইছো? বলছে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমি বিকালবেলা আম্মুর সাথে কথা বলবো তোমার ব্যাপারে। আমি আচ্ছা ঠিক আছে বলো। আমার কাছে তাও মজা লাগতেছে, ওর আম্মুর সাথে সিরিয়াস ভাবে আলাপ করবো, আমার কাছে মজা লাগতেছে। তারপর এখন দেখি ওর আম্মু বলে কি থাক বাবা, তুই তো চিটাগাঙ্গের ছেলে, আর মেয়ে তো ঢাকায়, আমি আমাদের এখানে গ্রাম সাইড, ওই মেয়ে কিছু করতে পারবে না। আমাকে সে আবার এটা বলে দেখো নদী তুমি দেখো আমাদের বাড়িতে গরু আছে, এটা আছে ওইটা আছে, মাটির ঘর, থাকতে পারবে? আমি তুমি যদি যেখানে রাখো আমি সেখানেই থাকতে পারবো। অনেকটা মজা লাগতেছে। তারপরে দেখি সিরিয়াস, এখন বলতেছে তার মাকে নিয়ে শুক্রবার দিন ঢাকাতে মানে আমাদের বাড়িতে আসবে, তারপরে শুক্রবার দিন আসবে শিওর, বলে তোমার বাবা মাকে বলে রাখো আমি আসবো।
তোমার বাবা মা যদি না দেয় আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে তুলে নিয়ে আসবো। তারপরে দেখি সিরিয়াস আসবে, সবকিছু গুছাই নিছে, ওর মা বাবা বড় ভাই আসবে, তখন মানে রকিব চলে আসবে হ্যাঁ রাকিব চলে আসবে আমাকে নেওয়ার জন্য অথবা যে কোনো একটা করার জন্য। আপনার বাড়িতে আসবে আর কি, মানে হ্যাঁ। এই কি বলে এটাকে, বিয়ের দাওয়াত, কি বলে হ্যাঁ, বিয়ের মানে দাওয়াত না, সম্বন্ধ নিয়ে আসবে, প্রস্তাব নিয়ে আসবে, হ্যাঁ। right, হ্যাঁ। তারপরে আমি বৃহস্পতিবার দিন রাত্রে ওর সাথে কিছুক্ষণ কথা বলে একদম মানে একদম সিমটাই বন্ধ করে দিলাম, ওই জন্য আমার কিনা খোঁজ খবরই না পায়। কতদিনের সম্পর্ক? মাত্র 17 দিন হয়েছিল। মাত্র 17 দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে? হ্যাঁ, Okay. কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল, আমি এখনো পর্যন্ত ছেলেদেরকে পটাইতে মনে হয় 1 মিনিটও লাগে না। আপনি দিন রাত 24 ঘন্টা রকিবের সঙ্গে কথা বলতেন? এই 17 দিন 24 ঘন্টা না, ধরেন 24 ঘন্টা আমি যে 4 থেকে 5 ঘন্টা সময় ওরা দিতাম। এই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা? হ্যাঁ। এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসে। আপনারা যারা আমার সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপরে ওই তো মানে হয় আমাকে অনেক বিশ্রাইছে, আমি তখন এতটা ফিল করিনি। রাকিব শেষের পরে মানে আমার বাবা বাড়িতে আমাকে যেতে দিছে। এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল, তারপরে এই জন্য আমাকে যেতে দিচ্ছে আমার হাজবেন্ড, মানে 2 মাস থাকতে পারবো। তখন আমাদের বাড়িতে আবার কাজ করতেছিল, ছাদ ঢালাই দিব। তখন আমার আব্বু বলতেছে, মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে, এই নাম্বারটা আমি বলি, তুমি একটু এই নাম্বারটা লিখে দাও। তা আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম। তো আমি কতদিন পর আব্বুর নাম্বারটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তো আমার ফোনে ছিলই। তারপরে আমি ওর একটা মিস দিলাম, মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে আমার অনেকটা দুষ্টামি করতে করতে, আমার বোনও ছিল তখন, আমার বোনটা অনেকটা বড় হয়ে গেছে, তখন দুষ্টামি করতে করতে অনেকটা কথা বলতে বলতে মানে ওই আমাকে প্রেমের অফার করা শুরু করলো। এখন থেকে ভালোই তো কথা তো হচ্ছে। আমি তাকে একদিন বলছি তুমি কি ঢাকার না ঢাকার বাইরে? সে বলছে আমি চাঁদপুরের, কিন্তু মিথ্যা কথা, সে ছিল ঢাকারই। ওকে, নাম কি ছিল? তার নাম ছিল ইসলাম। ওকে, কিন্তু তাকে আমি কখন ইসলাম বলে ডাকতাম না, সব গাড়ি চালাইতে তো সবসময় রানিং এ থাকতো, এই জন্য তাকে আমি রানিং বলে ডাকতাম। ওকে, এই যে 5-6 মাস মানে সম্পর্ক বয়স হলো, মানে কি দেখা নাই শুধু কথা, কিন্তু হচ্ছে আমাকে অনেকটা লাভ করতো মনে হয়। মানে একদিন যদি তার সাথে আমি কথা না বলতাম, পরের দিন আমার ফোনে 200 টাকা পাঠিয়ে দিত। আমাকে এত টাকা পাঠিয়ে কেন, এত টাকা দাম কি? এমন সময় আমার ফোনে 5,000 টাকাও জমে গেছে, প্রতিদিন 100 টাকা করে পাঠাইতো, একদিন কথা না বলে 200 টাকা পাঠাইতো। তেমন চলতে চলতে বলে কি, নদী আমি তো এখন বর্ষাকাল ফ্রি আছি, তোমার সাথে একটু দেখা করতে চাই, মানে মিরপুর মাজার রোড দেখা করতে আসবে। বলকে আসবে তো? পরে আমি আচ্ছা ঠিক আছে আসবো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে বাইরে যেতেছি, তুমিও বাইরে যাও। মানে তখন মাথায় একটা কাজ করছে, বাসা থেকে বাইরে যাচ্ছে, আমার বাইরে তো তাদের চাঁদপুর থেকে আসতে কি এত সময় লাগে, এত কম সময়? তখন বলছে এখানে একটা ফলের দোকান আছে, তুমি এখানে দাঁড়াও। যার পর দেখি সে রিক্সা করে, সাদা লুঙ্গি পরে, কালো শার্ট পরে, মানে মানে আশেপাশে তো আসলে যেভাবে আসে ওইভাবে আসছে। এখন দেখি সে মানে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। সে এত সুন্দর, এত স্মার্ট, তো বিশ্বাস করতে পারি না। তারপরে সেদিন অনেক সময় চটবাড়ির দিক দিয়ে রিক্সা করে ঘুরছি, 500 টাকা রিক্সা ভাড়া নিচ্ছে। জি। তো ঘোরার পরে এই ছেলেটা কত নাম্বার ছিল? 2 নাম্বার। 2 নাম্বার, ওকে। ঘোরার পরে আল্লাহ বললো কি আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলে যাও, অন্য এক সময় দেখা হবে না। পরে আমি ওই বাসায় যাওয়ার পরে আমি ওকে প্রশ্ন করলাম, সত্যি করে বলো তুমি কোথা থেকে আসছো, আর তোমার বাসাটা খুব চিনা চিনা লাগে। আমি আগেও বলছি এখনো বলি। বলে কি আচ্ছা বললে তো তুমি যাবে না, তুমি তো মানে ঢাকায় মেয়ের ছেলের সাথে কখনো কথা বলতে চাও না, আমাদের বাড়ি তোমাদের এলাকার আশেপাশে বইলাপুরে, তার থেকে তোমাকে কাটতে হবে। সে যে এলাকার এমন আছে, আজকে দেখা করছে, কালকে এমন আছে, কথা বলতে 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 পারে আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাবো। আমার তখন এটা পছন্দ হয়নি। তারপর আস্তে আস্তে তাকেও ব্লক করলাম। ব্লক করার পরে ও বিভিন্ন নামাদা ফোন দেয়। তারপর যা সিমটাই বন্ধ করে দিলাম। সিমটা বন্ধ করার পরে এমন করে 2টা সিম হয়ে গেল। আমি 6-7 মাস পরে ওইটা বন্ধ করে আবার নতুন করে সিমটা, ওই আগের সিমটা ওপেন করছি। খোলার সাথে 3-4 দিন পরে সে আমাকে ফোন দিছে, রাকিবে দেখুন কি নদী তোমার ফোন বন্ধ কেন, তোমার কি হয়েছে? আমাকে দেখ রে ভাই, আমার অবস্থা না খুবই খারাপ ছিল রে ভাই, ফোনটা হারাই গেছে, সিমটা হারাই গেছে, আর উঠাইতে পারিনি, এই জন্য তোর সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আচ্ছা এখন তুমি কেমন আছো? আমি এখন আমি ভালো আছি। বাকি এখন আমি আসি, তোমাকে বিয়ে করবো, আমি তো এখনো তোমার জন্য পাগল আছি। আমি তুমি বিয়ে করবি? আমার তো বিয়ে হয়ে গেছে। এটা আপনি বললেন? মানে এটা বললেন এই কারণে যাতে করে সম্পর্কটা শেষ হয়ে যায় আর না আগায় সামনের দিকে। তারপরে ওর মানে ওই একটা হোটেলে জব করতো, স্টাফ ছিল, আর ওর একটা মামা ছিল। মামা কি মানে এক সমান বয়সে 2-1 বছর বড় ছোট হতে পারে, মানে হোটেলের ম্যানেজার ছিল। মানে ওই অনেক মেয়েদের সাথে অনেক দুষ্টামি করবে দেখে মানে ওর ফোনটা মামার কাছে জমা রাখতো। তা মাঝে মাঝে আমিও ফোন দিলে আল্লাহ মামা রিসিভ করে বলতো কি আচ্ছা আপনি পরে ফোন দেন, আমি ওই আসলাম বলবো। তারপরে মামার সাথে 2-1 দিন কথা বললাম। মামা তারপরে আমার নাম্বারটা মামার ফোনে সেভ করে নিল, আমি বুঝতেও পারি নাই। এক সময় মামা আমাকে কয়েক মাস পরে ফোন দিল। ফোন দিয়ে বলো কি তুমি কি নদী? আমাকে হ্যাঁ আমি নদী। আমি কণ্ঠ শুনে বুঝতে পারছি এটাই সেই মামা। আর তারপরে বুঝতে পারার পরে পরে বলে কি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি কি? আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি সেটা তোমাকে জানাইতে চাই। আমি কেন ভালোবাসবো? আমি আচ্ছা আমি ওই মামা ডাকতে থেকে আমিও মামা ডাকতাম।
আমি বলি, ঠিক আছে, এটা পরে আমি আপনাকে উত্তরটা দেবো। সেদিন ছিল 5 তারিখ। বলে কি, আচ্ছা তুমি আমাকে 6 তারিখে উত্তর দিবা। তারপরে আমি 6 তারিখে ভাবলাম আমি এখনো উত্তর বিশ্রে পাইনি, 7 তারিখে দেবো। তারপর ভাবলাম তার সাথে মজা করছি, তার মামার সাথে একটু মজা করি, টাইম পাস তো টাইম পাসই, আর সে তো ঢাকার বাইরে। তারপর সেই মামার সাথে কথা বলতে বলতে 7 তারিখে বললাম হ্যাঁ। হ্যাঁ বলার পরে তারপরে কথা চলছে, আবার এই 3 দিনে 3-4 ঘন্টা কথা চলছে। কথা চলার পরে মামা একে বলকে, আমি তো তোমাকে সম্পর্ক করছি, আমি তোমাকে বিয়ে করব। আমি বলি, কিভাবে বিয়ে করবে? তো ফোনে বিয়ে করবো। আমি বলি, ফোনে বিয়ে করবে কিভাবে? ফোনে কোন সময় বিয়ে হয়? তুমি তো আমাকে দেখলো না। ওকে, আমি তোমাকে দেখি নাই, তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো। আমি চাবো না তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না, শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো। তারপরে ঠিকই আমি তাকে দেখলাম, দেখি কি আছে মোটামুটি ভালো। আমি বলি, থাক, দেখছি তো, ওই ছেলে হলে হয়েছে। মানে আপনার ভিতরে একটা পৈশাসিক আনন্দ হচ্ছিল তখন আর কি ছেলে ultimately। হলে হয়েছে, যেমনই হুম। ছেলে হলে হয়েছে। তারপরে 15 তারিখে বলে, আমি একটা মাজারে যাবো, সেদিন ছিল শুক্রবার। আমি একটা মাজার যাবো, মাজারে যেয়ে আমি যা যা বলবো তুমি মানে হ্যাঁ বলবে। আমি বলি, আচ্ছা ঠিক আছে, মানে মাজারে গেল, যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওইভাবেই মানে বলতেছিল। তারপর লাস্টে বলে কি, আচ্ছা তুমি কবুল বলো। তারপর 3-3 বার কবুল, আমি এমনি মজা করে বললাম, আমি তো মজা ফান। সে কিন্তু আমাকে দেখে নাই, মানে ওইভাবে ওই আমাকে স্ত্রীর ভাবে মেনে নিচ্ছে। পয়লা বৈশাখ আসলো। পয়লা বৈশাখ আসার পরে মানে ওই আমাকে বলতেছে, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, শুধু স্ট্যাম্প ফোন, তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই, এছাড়া কিছু চাও না। তাহলে এখন পয়লা বৈশাখে তোমার জন্য 5,000 টাকা পাঠাই, একটা বিকাশ নাম্বার দাও। আমি কি, না 5,000 টাকা কেন পাঠাবা? আমার তো কি ভাই মানে টাকা পয়সার কিন্তু কিছু অভাব নেই, আমি টাকা দিয়ে কি করবো? আমার শুধু একটা এনজয় করা আর মজা করা, এটাই। তারপরে তোর তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? আমি কি, মানবো না কেন? তাহলে টাকা নিবে না কেন? আমি বললাম, আচ্ছা এখন লাগবে না, এখন রাখো, আমার যদি কখনো দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিলাম, তুমি কিন্তু চেয়ে নিবে, এটা আমার কাছে আবদার। একসময় বুঝতে পারলো এত ওয়েটিং এ, ওর বাবা মা বুঝতে পারলো এত, আমার ছেলের ফোন দোকান থেকে আসার পরে এত ওয়েটিং এ কেন থাকে। মানে ওর বাবা মা ওর জানার আমতেই একটা মেয়ে ঠিক করে রাখলো, ওর মার অসুস্থর কথা বলে ওকে বাসা নিয়ে গেল। বাসা নিয়ে যে ওকে জোর করে বিয়ে করে দিল। পরে সে বাসর ঘর থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাগাং চলে আসলো। তারপর ওর বাবা মা তো বিস্তারিত আমার ছেলে কই গেল। পরে ও যেদিন আসছে আইসা আমাকে ফোন দিছে, কি তুমি কোনো টেনশন করছো? আমাকে, হ্যাঁ আমি তো অনেক টেনশন করছি। আমি কই, তুমি কি ঠিক আছো? আমি তো ঠিক নাই, কেন? ওকে, কেন কি হয়েছে? কয় কি জানো, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? আমার বাবা মা আমাকে বিয়ে করে দিয়েছে। তাহলে কবে বিয়ে করলো? কাকে, আমি আজকে বিয়ে করে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আজকে চলে আসি রাত্রে ট্রেনে। এটা কে বলতেছে? ই রাকিব? রাকিবের মামা। রাকিবের মামা বলছে? হ্যাঁ, আমাকে কেন চলে আসছো? একটা মেয়েকে বিয়ে করলে কেন চলে আসবে? রাকিবের সঙ্গে তো আপনার সম্পর্ক না, ছিল রাকিবের পাশাপাশি? পাশাপাশি ছিল, নাম্বার চেঞ্জ ছিল, রাকিব বুঝতে রাকিব তো পারে। ব্লক করা অবস্থায়, এখন রাকিবের মামার সঙ্গে সম্পর্কটা আছে। হ্যাঁ। ওকে। তারপরে আমাকে কেন চলে আসলে? তাহলে তুমি যাও, মানে তারপরে বাবা মাকে ফোন দেয়। তারপরে মেয়ে কি আর এইভাবে থাকবে এই বাড়িতে? তারপর মেয়ে বাবা বাড়িতে চলে গেছে, মানে এমন করে আবার ঈদ চলে আসছে, রোজার ঈদ। ঈদ চলে আসার পরে তারপর বলে কি, দেখো কি বলো, আমি কি বাসায় যাবো? আমাকে বাসায় যাবে না কেন, যাও। কি আচ্ছা ঠিক আছে যাই, কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিন্তু নাই। তারপর তখন একটা করে এলো, মানে ওর মেয়ের গার্জেন বললো কি, বলছে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে এইভাবে রেখে চলে গেলে কেন? এইভাবে কি আমার মেয়ে থাকবে? কয়, আপনাদের মেয়েকে বিয়ে করার আগে কি আমাকে প্রশ্ন করছিলেন? যদি না থাকে নিয়ে যান। তারপরে তখন মেয়ের কাবিন ছিল 5 লাখ টাকা। তখন বলে কি, সারাসারি করতে হলে 3 লাখ টাকা দিতে হবে। তবে সে বলল, আমাকে 2 থেকে 3 মাসের সময় দেন, আমি 3 লাখ টাকা দিয়ে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমি তখন ভাবি, সে মেয়েটার জীবনটা কেন সে নষ্ট করবে? আমারটা তো টাইম পাস, আমি তো রিয়েল না। তখন আমি মনে মনে এই কথাটা ভাবতেছি আর মানে তার থেকে একটু মানে সরতেও চেষ্টা করতেছি, দেখি তা থেকে একটু সরতে পারি কিনা। বলে কি, আমি এখন চিটাগাং থেকে কক্সবাজার ট্রান্সফার হয়ে যাব, আমি তোমাকে নিয়ে ওখানে নিয়ে থাকবো। মানে আবার না বললে কষ্ট পাবে, কারণ তাকে তো আমিও এখন একটু একটু ভালোবাসতে শুরু করছি। তারপরে বলি, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো পাবে সেটাই করো। তারপরে এই সময় আরেকটা ছেলে চিটাগাং থেকে এই একইভাবে শুধু শুধু রং নাম্বার আবারও ফোন আসছে। ফোন আসার পরে মানে আবার সে মেসেজ করেছিল, প্লিজ কল মি, মানে কলটা ব্যাক করতে বলছিল। তারপরের দিন আমি ব্যাক দিয়েছি, ব্যাক দেওয়ার পরে একটা ছেলে, মানে চিটাগাং ভাষায় কথা বলে তো আমি বুঝতে পারি না, কি বলে না বলে কিছুই বুঝি না। তারপরে মানে কথা বলতে 1 সপ্তাহ মতো কথা বললাম। আমি এখন ভাবি কি, থাক, ওকে তো আমার বলতে হবে, যে করেই হোক তাকে বলতে হবে। একদিন ছেলেটা অনেকটা ভদ্র ছিল। সে মানে সে মুরগির ব্যবসা করে। তারপরে সে 2টার দিকে মানে খাইয়া দিয়ে বাসা থেকে বাইরে আমাকে ফোন দিছে। মানে যাবে 4টার দিকে, মানে বাসা থেকে বাইরে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কথা মানে বলতেছে। তারপর আমাকে, আচ্ছা অনেক কথা তো শুনলাম। আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কয়, কি কথা বলো? কি কথা বলো? তারপরে বললাম, আমি না আপনাকে ভালোবাসি। আপনি কি বলেন? হ্যাঁ বলেন অথবা না বলেন। যেকোনো একটা এখনই বলেন। তাহলে বলক মারবো। তারপরে বলে কি, ঠিক আছে তুমি একটা কথা বলছো, আমি এটা এখন অ্যান্সার দিব না, দিব পরে। আমি কই, কতক্ষণ পরে? কয়, দিব পরে। এইটাই। তারপরে মানে তারপরে তখন ২টা ২.৫টার দিকে বলছি। তারপরে এমন করতে, করতে মানে কিছুক্ষণ পরে ফোন দেয়। কিন্তু আমাকে কি অ্যান্সার কি? বলছি না এখন না পরে। তারপরে রাত ৩টা বেজে গেল।
তখন ছিল বুধবার, আপনার অনুষ্ঠান ছিল একটা পর্যন্ত আমার অবশ্যই জেগে থাকতে হবে। তারপর অনুষ্ঠান শোনার পরে আবার ফোন দিছি, পরে বলে কি আচ্ছা আমি আর 1-1.5 ঘন্টা লাগবে, ফ্রি হয়ে তোমাকে জানাবো। তারপরে ফ্রি হয়ে জানালো হ্যাঁ আমি তোমার অ্যান্সারে রাজি। রাজি হওয়ার পরে তারপরে মানে এবার কথা চলতে আছে, ওর মাল শেষ হয়ে যায় 3টা 3:30, ওই বাসা যায় 6টায় 7টায়, মানে তখন পুরো কয়েক ঘন্টা আমাকে সময় দেওয়ার পরে মানে রাকিবের মামা আমাকে লক দিচ্ছে, তখন আমি না ঠিক আছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন রাকিবের মামার বিয়ের সংসারটা ভেঙে না যাক, হ্যাঁ এবং এই জন্য আপনি মানে আস্তে আস্তে ওর জীবন থেকে সরে যেতে চাইতেছি, মানে যখন অন্য কারোর উপর ইনভলভ হচ্ছেন। হ্যাঁ ওকে, আমি ভাবছি তাকে আমি 3-4 ঘন্টা সময় দিলাম, এখন যদি আমি 2 ঘন্টা সময় দিই আমার আস্তে আস্তে ও কমে যাবে। এটা তো আপনার জন্য নেশার মতো হয়ে গেছে, হ্যাঁ, আপনার আমার কারো না জন্য কারোর সঙ্গে সেটা- কথা বলতেই হয়, হ্যাঁ না হলে আপনার ভালো লাগে না, রাইট? হ্যাঁ আমারও কথা বলতে হয়। Okay. তারপরে আমি তার লাইফ থেকে সরে যাবো, অন্য কারো লাইফে যে একটু এনজয় মজা করবো। তারপর আমি এখন ওই ছেলের সাথে কথা বলে মাঝে মাঝে রাকিবের মামা আমাকে ফোন দিয়ে ওয়েটিং এ পায়, ও আমার ফোন ওয়েটিং পেলে ওর মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। আর ওই যে মিঠু এই ছেলেটা অনেকটাই ভালো, মানে ওয়েটিং এ পাইলো, মানে একটা ভুলভাল দিয়ে একটা প্রশ্ন দিয়ে কাটা পেতাম, তাহলে ভাবি 2টা সিম নেই 2টা ফোন থাক, তাহলে দুজনকে সময় দিতে পাবো। তারপরে ওই রাকিবের মামা কি করলো, এক পর্যায়ে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দিয়ে দিল? হ্যাঁ ডিভোর্স দেওয়ার আগে আপনার সঙ্গে কথা বলেছিল যে এরকম? না আমাকে বলেনি। ডিভোর্সটা কি আপনার কারণেই হয়েছে? আমি ভাবি মনে হয় আমার কারণেই হয়েছে, আমি তো যদি তাকে এমন করে ভালোবাসার অফার না করতাম, মানে এমন করে না জড়াইতাম, তাহলে তো মনে ডিভোর্স তো হতো না। কিন্তু আপনার সঙ্গে জড়ানোর পরে তো সে বিয়ে করেছে, হ্যাঁ তাহলে সে বিয়ে কেন করলো? বিয়ে বাবা মা জোর করে করছে, যদি বলছে যদি বিয়ে না করস তাহলে আমি আর তোর বাবা মারা যাবো। ঠিক আছে, এই ঠিক জন্য আছে, তো ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, তারপরে মানে কথা বলতে বলতে মানে এক সময় দেখি কি মানে ওয়েটিং এ পাইলো, রাত বাজে 2টা, মানে ওই ছেলে ফোন দিছে, মিঠুও ফোন দিছে, রাসেলও ফোন দিতেছে, মানে ওয়েটিং পাওয়ার পরে বললাম কি আমার রাসেল তুমি এই মুহূর্তে কল দাও, মানে এই মুহূর্তে আর অডিও কল তো মানে হয় না। ওকে। পরে রাসেলটা হচ্ছে হলো যার বউ ডিভোর্স হয়ে গেছে। রকিবের মামা, হ্যাঁ হ্যাঁ আর আরেকটা ছেলে যে মিঠু। মিঠু, হুম রাসেল এবং মিঠুর দুজনের সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ। Okay. পরে বললাম কি তাহলে আবার 2টা ফোন কিনলাম, তাহলে কথা কি মানে 2 হেডফোন দিয়ে দুজনই লাইনে রাখতাম, দুজনের সাথে একই কথা চালাই যেতাম। মাঝে মাঝে কোনোটা রাগ করে আমাকে উল্টা পাল্টা কথা কমু, তাহলে একটা না একটা রাগ করে কাইটা দেবো, তাহলে একটার সাথে চালিয়ে যাবো। এগুলো একটা গন্তব্যহীন একটা রিলেশনশিপ, হ্যাঁ। এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস, মানে হ্যাঁ, কিন্তু আপনাকে তাদের কোম্পানি সাথে- দেওয়ার কেউ নাই, হুম। এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এই ধরনের মিথ্যা হ্যাঁ অভিনয় টাইম করে পাস যাচ্ছেন। করতেছি। আচ্ছা, তো এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক, পুরো সম্পর্কটাই অনৈতিক? তারপরে জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা? হ্যাঁ ওকে, ঠিক আছে, বলেন তারপর। তারপরে একদিন মিঠু বলতেছে দেখো নদী, তুমি তো আমাকে কখনো তোমার ইমো নাম্বারটা দিলা না, তোমার হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, তোমার ফেসবুক আইডি আমি পাইছি। আমি কই তুমি দেখো রে ফেসবুক আইডি করতে পাইলা, কয় মনের টানে সব পাইতে পারি। কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা, মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য। তারপর আমার ফেসবুক আইডিটা দিলাম, ফেসবুকে ঢুকে দেখো বলো কি মাশাআল্লাহ তুমি তো একদম পাগল করা রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছো। তো কাকে ঠিক আছে তুমিও আমার আইডিতে। ওটা কি রিয়েল ছবি ছিল আইডিতে? হ্যাঁ রিয়েল ছবি ছিল। ওকে, আমরা এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাকে- নদীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি, স্টুডিও পিকচার যেটাকে বলে। আপনারা চাইলে ওনাকে দেখার জন্য আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ফেসবুকে আইডি দেখলো আপনার। হ্যাঁ, তারপরে মানে এমন করে কথা হচ্ছে, তারপর আমিও তার মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম, মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ, তা বলতাম আমার মানে ছেলেদের মানে থাকবে সুন্দর হ্যান্ডসাম হালকা হালকা দাড়ি, মানে এরকম ছেলে দেখি কি তার আইডিতে ঢুকে ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকম কিবরিয়া ভাই। তারপরে বললাম কি তুমি তো একদম দেখার মতো ছেলে, পছন্দ হয়েছে? আমাকে হয়েছে তো। তারপর রাকিবের মামা মানে এমন করে তারপর এক সপ্তাহ বলো দেখো নদী আমি তোকে ডিভোর্স দিয়ে দিছি, তুমি কি বলো? তুমি আমাকে তো বললে না কেন ডিভোর্স দিলে কেন? পরে আমি তারপরে সেদিন 21 তারিখ ছিল, আমি বললাম কালকে 22 তারিখ, তুমি কালকে ফোনে একটু এমবি ঢুকে আমি তোমাকে একটু ভিডিও কলে দেখবো, মানে সেই দেখাই হবে শেষ দেখা। তো আচ্ছা দেখলাম, দেখার পরে বললাম কি তুমি আমাকে আর কখনো দেখতে পারবে না, আমি তোমার জীবন থেকে চলে যাবো সারা জীবনের জন্য। ওই মনে হচ্ছে আমি কিনো দুর্ঘটনা ঘটাবো, কিন্তু আমি কিছুটাই করবো না। তবে সেদিন থেকে আর আমি সব জায়গাতে ব্লক করে দিলাম, যোগাযোগ নেই। তারপর সেই নতুন একটা আইডি খুলে আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল, তারপর সেটা আমি অ্যানসার করছি, আমার ছবি টবি কিছুই ছিল না। কিন্তু ওই মাঝে মাঝে করতো, মানে আমাকে নিয়ে অনেক কথা বলতো, নদী তুমি আমাকে কষ্ট দিও না, ফিরে আসো আমার জীবনে যেখানেই থাকো। আমি ঘটনাকে একদম সংক্ষিপ্ত করে ফেলতে চাই। আপনি এরকম কতগুলো ছেলের সঙ্গে জড়িয়েছেন এখন সব মিলিয়ে? এই 12-13 জন হবে। 12 থেকে 13 জন। এবং এদের ব্যক্তি জীবনে অনেক ধরনের ক্ষতি হয়েছে আপনার এই সম্পর্কে। হ্যাঁ আপনার কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে কি, মানে আমাদের এলাকার মানে একটা ছেলে আমাকে কাকিমা বলে রাখতো, আমাদের কেন না ছেলেদের বাড়ি হচ্ছে মানে সিঙ্গারে, ওকে, মানে আমাদের এখানে ভাড়া থাকতো। হুম।
আমাদের বাড়িতে গেটে ঢুকতো না, মানে ফলো করতো। সে এমনি মাঝে মাঝে আসতো, কথাবার্তা বলতো, শেষ। আমার শাশুড়ি মা থাকতো, আমার বাগ্নিও থাকতো, সে আসতে আমাদের বাসায়। আসার পরে মানে আমার মেয়েটা তখন আমার কোলে ছিল, মানে 8টা বাজে তো, মানে ছোট মানে ঘুমায় যাবে, ঘুমাচ্ছে। তখন আমি ওরে শোয়া মানে ই করলাম, মানে মুসুরিটা টানাচ্ছি, মুসুরি টানা। সে মানে কয়েকটা সেলফি নিছে আমার, আমি জানি না সে কেন সেলফিটা নিছে, এমন এমন নিচ্ছে। সেলফিটা নেওয়ার পরে মানে কিছু লোক মানে হঠাৎ করে, মানে মেয়েটা শোয়ার পর মানে ওরা হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়ছে। আমার শাশুড়ি ছিল, বাগ্নি ছিল, ওরা ওই রুমে ছিল, আর ছেলেটা আমার রুমে ছিল। মানে হেরা ভাবছে কি না কি কথা, কি বিটা আজকে আমি সত্য কথা বলতেছি, তার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে আমার রুমে এসে বলা যায় তুই এই বেতে সুস্কিল না, বলার পরে সেও থুতুপুতু খাই গেছে। কি রে, কি হলো, কি কারণে এলাম, কি হলো? পরে তাকে অনেক মারলো। আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে, মানে এলাকার নেতা ফেতাদের, ওরা ওই ক্লাবে নিয়ে গেলে অনেক মারলো, কিন্তু আমাকে কিছু বলে নাই। তখন আমি বলছি আমাকে তোমরা কিচ্ছু করতে পারবে না, আমার হাজবেন্ড আছে, তাকে তোমরা ফোন দানো, সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, তোমাদের বিচার রায় যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, আর আমার হাজবেন্ড যদি আমাকে নিয়ে খায় তাহলে তোমরা কিছু বলতে পারো না, আমার গায়ে একটা হাতও দিবে না। তারপরে বলতেছে ঠিক আছে, ওই তো এবারে বউ, ওরা কিছু বলতে হবে না, ওরে মাইদিকা, ওর ইচ্ছা মতো। কিন্তু ওরা অনেক মারছে, মারার পরে রাত্রি ওরা, আমার হাজবেন্ড দোকান থেকে আসছে, আসার পরে রাত্রে মানে এলাকার অনেকজন, কি বলবো কি রে ভাই, আমি তখন লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। আমি কি করলাম, কি হলো, কিছু তো হলো না কেন? পরে আল্লাহ বিচারে ডাকানোর পরে বললো তুমি যদি মানে সব বিচার যা সবকিছু হলো, ওই ছেলের সাথে আমার কখন দেখা হবে না, কথা হবে না, আমার নাম্বার চেঞ্জ, ছেলের নাম্বার চেঞ্জ, সবকিছু মেনে নিল। এখন বলতেছে তুমি যদি এই বউ নিয়ে খেতে চাও তাহলে তোমার 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, আজ না দিলে কালকে ভিত্তি দিতে হবে। তারপর আমার হাজবেন্ড অনেক 1 লক্ষ টাকা, এটা এই সাধারণ কাজের জন্য, আমি একটা এলাকার ছেলে, এই সাধারণ কাজের জন্য 1 লক্ষ টাকা জরিমানা, তোমরা এটা কি বলো, ডাকাতের কথা বলো? তারপরে মানে সে বললো ঠিক আছে 50,000 টাকা কালকে নিয়ে নিও। আমার হাজবেন্ড পরের দিন 50,000 টাকা দিয়ে দিল। 50,000 টাকা দেওয়ার পরে তারপর সে আমাকে প্রশ্ন করলো তুমি কি সত্যি বলো এমন ধরনের কাজে জড়িত আছো? আমি বললাম না, আমি এমন ধরনের কাজে জড়িত নেই। তোমার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারি না। তারপরে কি বলে ভাই জানেন, সে আমার দুলাভাই আসছিল, মানে আমার বাবা বাড়িতে কাউকে জানায়নি, শুধু আমার বউ। আপনার এই ঘটনা মোটামুটি সবাই জেনে গেল এরপর? হ্যাঁ, সবাই জেনে গেল, মানে এলাকা সবাই জেনে গেল, মানে অমুকের বউ এই কাজটা করছে, কিন্তু একদম মিথ্যা। আমি আজকে আপনার সামনে মিথ্যা কথা বলবো না, সবাই শুনবে এই ঘটনাটা। তারপর সে কাকে ঠিক আছে তুমি আর কখনো কারোর সাথে কথাবার্তা বলবো না। আমি তখনই বলছি এই ফালতু ছেলেদের সাথে কথাবার্তা বলবো না, আর বাড়িতে আসতে দিও না। কেন দিছি? জাগা ওরা ওইসব আপদ বেলা গেলে কি হইব? আমি বললাম দেখো এমন ঘটনা, এই জন্য আমি ডাকাইছি, এর জন্য কিছুই না, আমি জানি। তারপরে ছেলেটা মানে সেদিন আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল, অনেকগুলো ছেলে যেহেতু আপনার সঙ্গে ভাবে ইনভলভ হয়েছে, সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। শেষমেশ কি দাঁড়িয়েছে, এখনকার কি অবস্থা? এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছা করি মানে আস্তে আস্তে ছাড়াই দিছি। এখন শুধু আছে মিঠু। মানে আজকে আমি ওকে বলছি এমন এমন ঘটনা আমি FM এ যা বলবো, তুমি প্লিজ আমার গল্পটা শুনো। মানে ওই শুনবে বলছে, শোনার পরে সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমি ভাবছি তো আপনি আমাকে একটা কথা বলেন, হাজবেন্ডের সমস্যার সমাধান কি হয়েছে? না, সমাধান হয়নি। তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন, এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা। কেউ হয়তোবা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে, কিন্তু আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি। আপনি এতগুলো ছেলের সঙ্গে অনৈতিকভাবে জড়ালেন, সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না। পেয়েছেন কি? না, মানে যেমনটা আছে, মানে পুরা পাশটা সবে আছে, শুধু একটা অভাব, তার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়ভাবে পেলেন না, তাহলে মানুষদেরকে আপনি কি সাজেশন দিবেন? আজকের অনুষ্ঠান থেকে কি বলার আছে যারা শুনছেন আমাদের এই সিক্রেটস? প্রথম কথা হলো কেন বাবা মা জানে এমন বয়স্ক লোক দেখে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে না দেয়। ওকে। দ্বিতীয় প্রশ্ন হলো আমার মতো করে জানি কেন ছেলেদেরকে না ঠকায়। ওকে। তৃতীয় প্রশ্ন হলো মিঠু, তুমি আমাকে পারলে ক্ষমা করো, আমি জানি তুমি আমার গল্পটা শুনবে। এখনো তুমি লাইনে আছো, আমাকে ফোন দিচ্ছ, তোমার ফোনটা রিসিভ করতে পারতাছি না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি শপথ নিয়েছিলে, তুমি মারা যাওয়া এখন তো বিয়ে করবে না, তুমি আমাকে দেখে বিয়ে করতে রাজি হয়েছো। এবং কিবরিয়া ভাই সে আমি 100% বলে দিচ্ছি, দেখো আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়েও আছে। তারপরে বলে কি আমার তো বয়স হয়েছে মোটামুটি অনেকটাই, 2 ভাই বিয়ে করছে, আমার বয়স হয়েছে, তাহলে আমি আমার ফ্যামিলি এক পর্যায়ে ফ্যামিলিকে বলে দিল কি আমি ঢাকায় মেয়েকে বিয়ে করে ফেলেছি, আমার একটা বাচ্চাও হয়ে গেছে, তোমরা বকাবকা করবা দেখে আমি আমার বউ বাচ্চা বাসায় আনতে পারি না, তোমরা এখন কি বলো? তবে এই কথা শুনে ওর মা ওকে অনেক অনেক আদর করে, বলে আচ্ছা ঠিক আছে বিয়ে জানি করছো তাহলে তো বউ বাচ্চা আনতেই হবে। মানে এতটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে শুধু ফোনে কথা শুনে। হ্যাঁ, তারপরে আমিও ওর ফ্যামিলির সাথে কথা বলতাম। প্রিয় শ্রোতা, আমরা এখানে এন্ডিং মার্ক টানছি আজকের এই
স্টোরিটা অনেক বেশি ছোট ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। ছোট হওয়ার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণও আছে। ওদের সিক্রেটস এখানে শেষ হচ্ছে। ইনফ্যাক্ট এই স্টোরিটা আমরা আরো ইন ডিটেলে যেতে পারতাম, সেটা আমরা যাচ্ছি না এই কারণে যে বিষয়গুলো অনেক সময় রুচিসম্মত হবে না অনেকের কাছেই। আর আমরা আসলে মূল মেসেজটা আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। নদী যতটুকু বলেছে আমার মনে হয় মূল মেসেজটা অনেকখানি পরিষ্কার। আমরা ঠিক রাত 12টায় আরো একজনকে এন্ট্রি করব আমাদের আজকের এই সিক্রেটসে, এবং রাত 12টার পরের যে স্টোরিটা আপনারা শুনবেন সেটা আপনাদের অনেকখানি চোখ খুলে দেবে। আমি আসছি নদা থেকে, বসুন্ধরা নদা থেকে। বসুন্ধরা নর্দায়? জি। ওখানে আপনি কাজ করেন না থাকেন? ওখানে আমি থাকি। আচ্ছা। আমার নাম মেহেদি। মেহেদি, আপনার জন্ম জেলা কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল, গৌরনদী থানা। ওকে মেহেদি, আজকে যে বিষয়টা আপনি এখানে বলতে যাচ্ছেন সেটা কেন বলছেন সেই জায়গাটিতে যাওয়ার আগে আমি আপনাকে যেটা জানতে চাইবো যে সিক্রেটস অনুষ্ঠানটিকে আপনি শোনেন? আমি রেগুলার শুনি। এটা বয়স তো অনেক অল্প। যে অল্প, আমি আপনার আগেরটাও শুনতাম আর এখন নতুন এটাও শুনি। এটাও আপনি রেগুলার শুনেন? ওটা শোনা বন্ধ করে এখন এটা শুনি আমি। ওটা শোনা বন্ধ করে দিয়েছেন? জি, ওটা বন্ধ করে আপনার এটা শুনি, কারণ আপনারা আমি সবসময় ফলো করি। আপনার দুটো বই আমি কিনছিলাম। আচ্ছা। এখন আছে আমার কাছে বাসায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাই হোক, প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ ব্যাপী শোনা যাচ্ছে। বাংলাদেশের 62টি জেলায় একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4। এবং আজকে মেহেদি কি সিক্রেটস রিভিল করছে সেটা আপনাকে সচেতন করবার জন্য, মেহেদির দিকে আঙ্গুল তুলবার জন্য নয়। মেহেদি, কোনো বিষয় যদি আমাদের কনফিউশন থাকে, কোনো বিষয় যদি আমাদের কাছে মনে হয় কন্ট্রাডিক্টরি বা প্রচার করার সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা SMS পোলের আহ্বান করি আমাদের লিসনারদের কাছ থেকে। তাদের মাধ্যমে ভোটাভুটি হয়। সেখানে যদি আপনি কম ভোট পান সেক্ষেত্রে আপনার গল্প বলাটা থামিয়ে দিতে হবে। সেটা তো আপনি নিশ্চয়ই জি, জানেন। আমি জানি। ওকে, শুরু করছি আমরা সিক্রেটস। এবং সিক্রেটসের সিক্রেটস যেগুলো, মানে মেহেদির সিক্রেটস যেগুলো, সেটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। আমরা রিভিল করতে চাই কেন একজন মানুষের জীবনে সিক্রেটসের জন্ম হয়। তার আগে এখন আমি যে প্রশ্নটা করব যে কেন আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে এই ব্যাপারটা কনফেস করতে আমি যাচ্ছেন? আসছি আসলে, সবাই তো বলতে পারে, অনেকেই তো ভুল করে, তো ভুল করে তো সবাই তো সাহস পায় না। তো আমি আমার ভুলের কারণে আমি আমার ছেলের উপর সব প্রভাব পড়ে। তো আমি চাইতেছি যে আমি যে ভুলগুলো করছি এগুলো যেন কেউ কখনো না করে। আর আমি যেসব কাজে জড়াইছি হয়তো অনেকে জানে না, তো ওইগুলো সবাইকে সতর্ক করার জন্য, সচেতন করবার জন্য। ওকে, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাই, বলুন। আমার জন্ম আমাদের গ্রামের বাড়িতে বরিশালে। তো ওখানে আমি যতটুকু মনে পড়ে, যতটুকু ছোট থেকে মনে পড়ে ওটুকু বলি। তো আমি 5-এ পড়ি তখন। তো আমার বাবা রাজনীতি করতো, তখন আমার বাবা একটু জাল ভোট দিত। তখন তো আবার ভোটার আইডি কার্ডে ছিল না, জাল ভোট দিত। তো আমার বাবা জাল ভোট দেওয়ার কারণে ধরা খায়। একটু ধরা খাওয়ার পর ঢাকা চলে আসে। তো আমরা 3 মাস তার কোনো খবর যাই না, আমরা ওদের গ্রামে থাকতেছি, লেখাপড়া করতেছি। আমি তখন 4-এ পড়ি সম্ভবত। ক্লাস 4-এ। আপনার ভাই বোন কয়জন? আমরা 4 ভাই, আমার বোন নাই। আপনি আপনার পজিশন? জি, আমি বড় সবার বড়। জি, আমি সবার বড়। তো আমার বাবা চলে আসার পরে আমরা কোনো খবর জানি না কি অবস্থা। তো আমি লেখাপড়া করি। তো স্কুলে পড়ার অবস্থায় একটা মেয়ের সাথে আমি যে বাসা থাকি, মানে নিম্ন ফ্যামিলি, তো আমরা একটু কমর বাসা ভিত্তি ভাড়া থাকতাম। তো ওখানে একটা মেয়ে ছিল। আমি তখনও লাভ জিনিসটা আমি বুঝতাম না। ও মেয়ের সাথে কথা বলতাম, দুষ্টিমি করতাম। আমি সবসময় আমরা যেভাবে গ্রামে দুষ্টিমি করে ওভাবেই করতাম। তো মেয়ের সাথে আমি রেগুলার কথা বলতাম, ওদের বাসায় যেতাম। তো আমাদের বাসায় টিভি ছিল না। মেয়েটার নাম কি ছিল? মুক্তা। জি। তো আমি ওই মেয়েটার সাথে তখন প্রথম কথা বলি। কথা বলার পর এমনি এক বাসায় থাকি, দুষ্টিম ফাজলিম আমরা সবসময় ঘুরে আপনাদের দৌড়াদৌড়ি করি। তো ওদের বাসা, আমাদের বাসায় যেহেতু টিভি ছিল না, ওদের বাসায় আমরা টিভি দেখতাম, ছবি দেখতাম। তো তখনও আমি ওই জিনিসটা বুঝতাম না। দেখা যায় রাতে 3-4 পর্যন্ত আমরা টিভি দেখতাম, সবাই ঘুমাই যেত। ওরা 2-3টা মেয়ে ছিল, আমরা 2-3টা পোলা ছিলাম। দেখা যায় এক জায়গায় বসা আমরা ছবি দেখতেছি। তো একসময় ওর পাশে বসি, পাশে আমার হাত ধরে, মানে আমিও তখন বুঝি না যে জিনিসটাকে হয়তো দুষ্টিম ফাজলিম করতেই পারে, আমরা যেহেতু হাত ধরে, এটা তো বেশি কিছু না। তো আমার হাত ধরে, তো আমিও আবার আমারও একটা আগ্রহ জাগলো যে ও হাত ধরে, তাহলে আমি ওর হাত ধরি। ঠিক আছে। তো হাত ধরতে ধরতে এক সময় আমি কাঁধে হাত দিই। তো আমি এর বেশি কিছু যাই না। তো কাঁধে হাত দেওয়ার পর ওই পর্যন্ত আমি থাকি। পরের দিন আমরা আবার ওরকম সব প্রতিদিন যেভাবে দুষ্টিমি ফাজলিম ওরকম করি। তো ও আবার গোসল করতে গেছে গোসলখানায়। তো আমার গোসলখানা ডাকতেছে। তো আমি বুঝতেছি না আপনি কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি 7 উঠছি। ক্লাস 7। আর মেয়েটার বয়স? মেয়েটার বয়স হয়তো আমার থেকে 3 বছর ছোট হবে। আপনার থেকেও 3 বছরের ছোট? ওকে। তো ও আমার গোসলখানা ডাকতেছে যে একসাথে আমরা গোসল করি। তো আমি আবার এতটা লজ্জা পাইতাম তখন। আমি এটা এমনি এখনো বর্তমানে মেয়েদের সামনে একটু লজ্জা পাই বেশি, তারপরেও ভুল বেশি করছি। তো আমি ওই মেয়েটা যখন ডাকছে তো আমি যাই না। তারপরে একসময় যাই। তারপর ওখানে দেখা যায় ওর সাথে আমার এতটা কিছু না এলেও অনেকটা কিছু হয়ে যায়। পরে এই বাড়ি মানুষ সবাই জানাজানি হয়ে গেছে চিলি করার কারণে। তো মেয়েটা দেখা যায় মেয়েটার মা পুরা ওরা ওই বাসার ম্যানেজার ছিল। তো আমাদের বাসা থেকে না করে দেওয়ার পরে আমি অন্য বাসায় চলে যাই। আমরা ওই বাসা ছাইরা, তো আমার জন্য ওই বাসার কারণে আপনার বাসা ছাড়তে হইলো। তো ছাড়ার পর আমি ওদের পাশে অন্যটা বাসা যাই। যার পর ওখানে আমরা 3 মাস থাকি ওখানে। তো ওখানে একটা প্রতিবন্ধী মেয়ে ছিল, ও সম্ভবত বোবা ছিল, কথা বলতে পারতো না। তো ওদের বাসায় যাইতাম, ওদের সাথে দুষ্টুমি খেলাধুলা করতাম। ঠিক আছে। তখন আস্তে আস্তে আমার ওই খারাপ জিনিসটা ভিতরে ঢুকে আসতো আস্তে আস্তে, যে মেয়েদের করতো, বা ওই যে আমি দেখা যায় তো ওর বাসায় থাকতাম, আমরা খারাপ ছবি দেখতাম, ভিডিও দেখতাম। তো এইগুলো আমার মেয়েটার সঙ্গে একসাথে দেখতাম? জি, একসাথেই দেখতাম, একসাথে ওইগুলো দেখতাম। রুমে আর কেউ থাকতো না? না, ও দেখা যেত সবাই, আমরা 2-3টা ছেলে থাকতাম, আবার ওরা কিছুক্ষণ দেখে চলে যেত, আবার আমরা দুজনে দেখতাম দুষ্টুমি ফিল্ম করতে করতে। পরে কইলাম আচ্ছা এই ছবিটা দেখি কি আছে
এটার ভিতরে। তো আমরা তো বুঝতাম না যে এটার ভিতরে কি থাকতে পারে। তো দেখতাম, চালু করতাম, ও দেখতো, আমিও দেখতাম বসে বসে। দেখা যায় ও পরে আবার কিছুক্ষণ দেখা পাবো, কয় না আছে এগুলো দেখা দরকার না, এগুলো বন্ধ করে দে। ওকে, তো আমরা যখন ওই বাসায় আসি, আপনার মনের মধ্যে সব উল্টাপাল্টা হ্যাঁ, উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঢুকে যাইতেছে। তো আমি যখন ওই বাসাটা চেঞ্জ করার পর ওই বাসাটা ঢুকি আমরা। তো ওই প্রতিবন্ধী মেয়েটার সাথে আমরা ওই বাসায় যাইতাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে কি ওর বাসায় আমরা রাতের বেলা খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, তখন এই ঢুকতো না। তো মেয়েটা শরীরে হাত দিলে মেয়েটা কিছু বলতো না। এটা আপনি ইন্টেনশনালি ওনার সঙ্গে এই জিনিসটা আপনি হয়েছে। করেন? একদিন হয় নাই, আমার অনেকদিন হয়েছে, 2 মাসের মতো। আপনি এটা মানে মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স ছিল আমার সমান হবে, একটু ছোট হবে তখন। ওই সমসাময়িক মনে একটা করতাম বিষয় আপনি খেয়াল রাখবেন যে আমরা আসলে অনেকে শিশু বয়সটাকে অনেকেই অগ্রাহ্য করি। ও ক্লাস 7-এ পড়ছে ওই সময়টাতে, তার মানে ওর বয়স হচ্ছে 12 বছর। তার মানে 12 বছর বয়সের একটা শিশুকে যদি প্রপার এডুকেশন দেয়া যায় অ্যাবাউট সেক্স, অ্যাকচুয়ালি ইয়েস আই এম আটারিং দিস ওয়ার্ড, বিকজ এটাকে ট্যাবু মনে করে এটাকে যদি মানে ওই কি বলা যেতে পারে ঘরের কোনায় লুকিয়ে রাখা হয়, না 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 এটা নিয়ে কথা বলা যাবে না, তাহলেই ক্রাইমটা বেশি হবে। বরং এই জিনিসটা নিয়ে সঠিক শিক্ষা দেওয়াটা খুব জরুরি। ক্লাস 7-এর বাচ্চাটাকে যদি খুব সুন্দর করে বোঝানো যেত যে দেখো এটা হচ্ছে এই জিনিস এবং এটার সময়সীমা হচ্ছে এটা, এছাড়া এটা করাটা হচ্ছে এটা ভয়াবহ রকমের অন্যায় অপরাধ এবং এটা করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। এই যে সুন্দর করে বোঝানো, এডুকেশন দিয়ে দেওয়া, এটা আমাদের এখনকার আমি যতদূর জানি যে পাঠ্য বই কিছুটা হলেও এসেছে। আমার মনে হয় ফ্যামিলি এডুকেশন এই জিনিসটার জন্য খুব বেশি জরুরি, কারণ আমরা আসলে এইরকম জেনারেশনে বড় হয়েছি, ইভেন এখনো হচ্ছে। আমরা যদি বাবা মায়ের কাছে ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে বাবা বা মা আমাকে আমাকে তোমরা কোথায় পেয়েছো, আমি কিভাবে এসেছি দুনিয়াতে, তখন কেউ বলতো যে তোমাকে না আমরা কুড়িয়ে পেয়েছি, তোমাকে না আমরা ওই মেলার হাট থেকে কুড়িয়ে পেয়েছি। মানে বিষয়টা এমন যে তাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ডিসকাসই করা যায় না। তো এগুলোর জন্য সুন্দর একটা পরিবেশ দরকার হয়, হেলদি এনভায়রনমেন্টের দরকার হয়, নইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা খুবই ডাইভার্জেন্ট টাইপের রিলেশনশিপ গ্রো করে, কজ এক ধরনের অ্যাডিকশন তৈরি হয়। শিশুদের সামনে যে জিনিসটা গোপন করা হয়, শিশুদের সেই জিনিসটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেই আকাঙ্ক্ষা একটা সময় তাকে বিপথে নিয়ে যেতে পারে। ওর ক্ষেত্রে দেখুন, ও যেই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত, ও কিন্তু প্রথম দিকে জিনিসগুলো বুঝে ওঠেনি যে আসলে কি হচ্ছে। তারপরে যখন ও বুঝে গেল যে না এই জিনিসটা হচ্ছে এটা, তখন এটার সুযোগ নেবার চেষ্টা করছে এবং ক্লাস 7-এর এইজেও এটা হতে পারে। এবং যে মেয়েটার সঙ্গে ইনভলভ হয়েছে সেটাও কিন্তু ওর সমবয়সী। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে এই সম্পর্কে ফ্যামিলি থেকে এডুকেশন দেওয়াটা খুবই জরুরি, যাতে করে তারা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত হতে না পারে এবং সেক্ষেত্রে বয়সটাকে অগ্রাহ্য অবশ্যই করবেন না। আর এদিকে তো আমি লেখাপড়া করতেছি, দেখা যায় লেখাপড়া করতে করতে পোলাপানের সাথে চলতেছি, সিগারেট খাইতেছি, আমি ধূমপান চলতেছে আমার রেগুলার, মানে এটা আমার আরো আগে থেকেই চলতেছে, ঠিক আছে। তো আমার বাবা কি করলো, একটা মুরগির দোকান আছে আমাদের এলাকায়, ওই এলাকায় ওই মুরগির দোকান আমাকে চাকরির জন্য দিল। আমি লেখাপড়া করো, তুমি সময় পেলে ওই দোকানে গিয়ে তুমি একটু কাজ করলা, তুমি কিছু টাকাও পাইলা। তো আমি দোকানে কিছুদিন থাকার পর দেখা যায় আমার টাকার ভিতরে লোভ এসে পড়ে। তো আমি কি করতাম, ওই দোকান থেকে আস্তে আস্তে করে টাকা চুরি করা শুরু করলাম। যে যেমন তারা সবসময় আমার বিশ্বাস করতো অনেক, কারণ আমাদের বাসার কাছে ছিল তো, খুব বিশ্বাস করতো। তো আমি ওই বিশ্বাসটা সুযোগটা নিলাম। ওই চুরি চলতেছে, হ্যাঁ চুরি চলতেছে আমার, এটা চলতেই আছে। আমি ওই চুরি টাকা জমাইয়া আমি একটা ব্যাংক কিনছি, ব্যাংকে টাকা ঢুকাইতেছি। তো এরকম ওখানে 1 বছরের বেশি করছি। লাস্ট যেদিনকে আমি বেশি টাকা ধরতে গেছি 1000 টাকা, তো ওদিনকে আমি ধরা খেয়ে যাই বলতে আমি টাকাটা সরাইছি, ওনাদের টাকাটা গুনে রাখছি আমি জানি না। সকালবেলা চোরের 10 দিন গেরস্তের একদিন। কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্ট আছে। একটা হচ্ছে চুরি করতেছে, ওর চুরির নেশাটা বাড়তেছে, কারণ ওর খরচের জায়গাটা বাড়তেছে, 1। 2 নম্বর হচ্ছে হলো যাদের সঙ্গে ও মিশতেছে তারা কারা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। আমরা বারবারই একটা কথা বলি যে একজন অপরাধীর ধাম করে জন্ম হয় না, এটা মাটি ফুঁড়ে বের হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। একজন অপরাধীর রাতারাতি জন্ম হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। এবং একজন অপরাধী, ভয়াবহতম অপরাধী তখনই হয় যখন তার সেই জিনিসটার প্রয়োজন হয় এবং প্রয়োজনটার শক্তিটাও, প্রয়োজনটার চাহিদাটাও, যেটা যাই বলি না কেন, তীব্রতর হয়, তখন সেই লেভেলের সে অপরাধ করে। এবং আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, আমরা দেখছি কিভাবে মেহেদি ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছে। হ্যাঁ বলুন। তারপরে আমি ওখান থেকে আসার পরে আমি চিন্তা করছি আর কারোর সাথে চলাফেরা করবো না, লেখাপড়া করবো, কোনো জায়গায় চাকরি করবো না, এখন সুন্দর মতন চলবো। তো আমি কি করলাম, তো আমি আবার গার্মেন্টস, এই ফিল্ডটা আপনার কেন হলো? মানে আমি চিন্তা করছি আমি আল্লাহ এই খারাপ কাজটা করার কারণে আমি এরকম হয়েছি, এলাকার ভিতরে সবাই জানলো, পেলেন, সবাই আপনাকে চিনলো চোর হিসেবে, যে কারণে আপনার মনে হলো যে আপনার ঠিক আমি আর এগুলো করবো না। রাইট, তখন আপনি ক্লাস 7-এই পড়েন। এইটুকু ক্লাস 8 পড়েছেন, ওকে। তো আমি আবার চিন্তা করলাম যে আমি চিন্তা করলাম যে তাহলে আমি চাকরি আরেকটা করবো, গার্মেন্টসে চাকরি করবো, গার্মেন্টসে ঢুকবো, ঠিক আছে। গার্মেন্টসে চাকরি করার পর দিয়ে যে গার্মেন্টসে ঢোকার পর দিয়ে স্কুলে সময় দিতে পারি না। তো আমি দেখা যায় গার্মেন্টসে সকালবেলা যাইতে হয়, রাতেবেলা আইতে হয়, তো আমি স্কুল যাইতে পারতেছি না। 15 দিন করি, করার পর আমি আইসে পড়ি। আসার পর আমি 8 পরীক্ষা দিয়ে 9-এ উঠি। তো 9-এ ওঠার পরে আমি লেখাপড়া ঢুকে আমার ড্যাম খেয়ে যাইতেছি, রেজাল্ট খারাপ করতেছে আস্তে আস্তে করে। তো আমি আবার নতুন একজনের সাথে পরিচয়, তো আর কারণে আমি আবার দেখা যাইতেছে আরো 20টা পোলাপানের সাথে চলাফেরা করতেছি, সবাই একসাথে বসতেছে। আমি কি রে, তোরা তো সবাই আড্ডা মারোস, তো আমার একদিন তোর সাথে আড্ডা নিস, আমার ভালো না বাসে বই থাকতে, কই আই সবার সাথে পরিচয় করে দিম। তো 1 দিন 2 দিন করতে করতে
দেখা যাচ্ছে সবার সাথে আমার রেগুলার মানে কথা হইতেছে আবার নতুন করে আবার শুরু হইলো যে মানে মেয়েলের বিষয়টা আমার ভিতরে তখন ছিল না। তো বন্ধু আমার একটা আড্ডা দিতে ভালো লাগতো বেশি, যে আমি একটু সময় দিই। এমনি সিগারেট খেতাম তখন আমি নেশাটা করতাম না, তেমনি চলতাম, একটু সময় দিতাম আমাকে বেশি। তো ওরা দেখতাম আস্তে আস্তে ওরা দিয়ে বেশি গ্যাঞ্জাম ঠ্যাঞ্জামে যায়, মারামারিতে যায়। আমার ওই বন্ধু বলতেছে আমার এক বন্ধুরে মারছে, চল আজকে ওরা গিয়ে মারমু, ওকে এলাকায় যাই মাইরাম। তো আমরা ওই এলাকায় যাই, দেখা যায় হকি স্টিক লয়ে যায়, অনেকে চাপাটি লয়ে যায়, লয়ে যাওয়ার কারণে মানে আমি তখনও বুঝতাম না যে ওরা এগুলো, হয়তো ওরা আগে থেকে এইগুলো করতো, তা আমি কখনো এইগুলোর ভিত্তি করি না। আমি সাহস পেতাম না যে একটা আমি চাপাটি হাতে দিম বা একটা হকি স্টিক হাতে লড়মু, একজনের বাড়ি দিম, তো আমার একটা সাহস ছিল না। তো আমি ওর সাথে যাই ওখানে, যাওয়ার পর ওরা দেখতেছে ওই এলাকায় খুঁজে পায় না, ওদের এখানে একটা বালুর মাঠ আছে, বালুর মাঠে গিয়ে দেখে ওরা সবাই মিলে গাঁদা খাইতেছে 7-8 জন। তো আমরা গেছিলাম মানে 20-25 জন। তারপর ওখানে পাওয়ার পর ওরা কিছু করার আগে মানে আমরা যে মানে কে কারা হেডার আমরা অত দেখি না, মানে যে যেমন পারতেছে অমনে মারতেছে, মানে হাত দিয়ে প্রথমে কিছু কইতেছে না, হাত দিয়ে মারতেছে। মারার পরে একজনে দেখতেছে যে হকি স্টিক বার করছে, মানে দৌড় দিয়ে গিয়ে আবার ওই জায়গায় সব যেতে ওই জায়গায় বাসা, ওরা সব জানে ওরা ওই জায়গায় কোন জায়গায় রাখে। তো একজনে হকি স্টিক বার করে লইতেছে, চাবাটি বার করে লইতেছে। তো আমার এক বন্ধু ছিল, ওর কাছে ছিল চাবাটি, ওই কি করছে, ওই গিয়ে দৌড় দিয়ে গিয়ে ওরা একটা কোপ মারে। কোপ মারার পর পায়ে পাশে কোপটা লাগে, লাগানোর পর দেখা যাইতেছে ও কোপটা মারে ও সইরা জায়গা, সইরা যাওয়ার পর ছেলেটা সইয়া পড়ে, আর কোনো চিন্তা থাকে না। আমি ওই কোপ দেখে আমারও মানে আমি মাথা ঘুরাইতেছে, আমি কি করবো। তো আমার কইতেছে দোস্ত তুই এই হকি স্টিক ল এটা দিয়ে বাড়ি মার। তো আমার সাহস হইতেছে না, ও কইতেছে কি তো সাহস নেই। আমি কইছি না সাহস থাকবে না, কিন্তু তো আমার এগুলো ভালো লাগে না। তো বললাম কি লাস্ট ওরা যখন কইছে যে না তুই সাহস নেই, তখন আমি হকি স্টিক লইলাম, একজনের মাথা একটা বাড়ি দিই, বাড়ি দেওয়ার পর মাথার অনেকদিন ফাইটে যাওয়ার পর আমি আশা ধরার পর ওই যে আমার যারা আমি হকি স্টিকে বাড়ি দিই, ওর রাতে আবার চাবড়ি ছিল, ওই সময় একটা কোপ মারার মানে আমি একটু সইরা যাওয়ার কারণ ও শুয়ে পড়ার পর আমার পার পাশে একটা কোপটা লাগার পর মানে আমি বেশি একটা কাটে না, অল্পই মানে বেশি একটা জোরে লাগে না। তো আমার ওরা ধরে নিয়ে আসে একটা সাত দিয়ে পেঁচাইয়া, তো এতটা সমস্যা হয় না। তারপর কদিন পর শুনতেছি ওরা মামলা করছে যে আমরা নাকি মারার মামলা করে। তো যে যার মতন কি এলাকা ছেড়ে চলে গেছে, আমি এলাকায় থাকতেছি। ওদের সাথে চলাচল করতে করতে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় কেমনে, আমার একটা বন্ধু ছিল, তো ও আবার ওই মেয়ের সাথে প্রেম করতো, তো ওর আবার বান্ধবী ছিল, তো ওর সাথে আমার পরিচয় হওয়ার পরে দেখা যায় ওরা ঘুরতে বেরোয়, আমরা সবাই ঘুরতে যাইতাম। আমার ভালো লাগতো। একদিন আমি প্রপোজ করলাম, আরো দুইজনে কইলো দোস্ত তোর কথা দরকার না, আমি করি। আমি আচ্ছা ঠিক আছে, তারা কাম করি, যে পছন্দ করবে হ্যাঁ সাথে রিলেশন করবে। তো আমি কি করতাম, আমি আবার কইতাম, আমি আগে আবার ওরা কথাবার্তা কইতাম, ওর সাথে ফোন নাম্বার নিয়ে কথাবার্তা কইতাম। তো মায়েরা বুঝতো না। তো আমি কইছি আচ্ছা দেখো এরকম সত্যি আসলে সামনাসামনি বলি, আমি পিছনে কথা বলবো না, আমি তোমার সত্যি পছন্দ করি, তুমি কি বলো। তো বলতেছে আসলে আমি দেখি, চিন্তা ভাবনা করে দেখি। তো আমার আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করার পরে ও 15 দিন পর রাজি হয়। রাজি পর আমার রিলেশন চলে, কিন্তু ওরকম খারাপ হইতে যায় না, আমরা ঘুরতে যাই, হাত ধরে হাঁটি, ঠিক আছে এইভাবেই যাই। তো ওর সাথে আমি খুব ভালোবাসার কারণ আমার মানে ওর সাথে মনে হয় 8 মাস চলে রিলেশনটা, 8 মাসের সম্পর্ক। তো মেয়েটা শুনতেছি অন্য এক জায়গায় রিলেশন আছে। তো ও আমার সাথে ও আর আগের মতন কথা বলে না, সময় দিতেছে না। তো আমার খারাপ লাগে, কি ব্যাপার, ও আমার সাথে এমন করতেছে। তো ওর নাম তানিয়া ছিল। তো এমন করতেছে, তো আমি বুঝতেছি না এমন করে আর করতেছে। তো আমার এক ফ্রেন্ড কয় দেখ দোষ, ও একটা ছেলের সাথে রিলেশন আছে, তুই ওরে ছাইরা দে। আমি ছাইরা আছে, আমি তো খুব কষ্ট পাইতেছি। আমি কই আল্লাহ, ওর জন্য আমি এত কিছু করলাম, ওর আমি সত্যি লাভ করলাম, ও আমার ছাইরা চলে গেল। তো আমি ঠিক থাকুন না, ভালো থাকুন না, খারাপের দিকে যাবো। তো আমার বন্ধুরা কইছে সমস্যা কি, আয় আমরা তো নেশা করি, তুইও নেশা কর। তো আমি আবার দেখা যাচ্ছে ওর সাথে দেখা যায় নানান ধরনের নেশা করতে একসময় আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, আমার বাবা বন্ধ করে দেয়। ঠিক আছে, নেশা করতেছি, কোনো সমস্যা না। ঠিক আছে, ওখানে একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয়। ঠিক আছে, এই মেয়েটা কোথায় পেলেন আপনি? ওই গার্মেন্টসে চাকরি করার অবস্থায়। গার্মেন্টসে চাকরি মানে আপনি লেখাপড়া ড্রপ করেছেন কোন ক্লাস থাকতে? তখন এসএসসি পরীক্ষা দিয়ে বেরোনোর পরে আমি লেখাপড়াটা একদম বাদ দিয়ে দিই, ড্রপ করে আপনি গার্মেন্টসে কাজ করতে। ওই গার্মেন্টসে গিয়ে এই মেয়েটার সঙ্গে পরিচয়। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল রিমা। মেয়েটার নাম রিমা। ওকে। তো ওদের এলাকা একটু খারাপ ছিল। তো ওই আমি যাইতেছি, তো ওনারা দেখে লাগছে আমি ওই মেয়েটার সাথে আসছি। ও মেয়ে ওই মানে ওই মেয়েটার দুলাভাই দেখলো। তো ওই ওনার দুলাভাই যে আবার সন্ত্রাসী টাইপের ছিল, তো ওটা আমি জানতাম না। তো আমি ওই মেয়েটার বাসা দিয়ে আসার পরে আমার রাস্তা আসার সময় আটকানোর পর ওনারা মনে হয় 7-8 জন পোলাপাইন ছিল আমার সামনে। আমার একটা চিপা ঢুকে বড় বড় রান্দা বার করলো, তোর আজকে কোপ দিয়ে কল্লা ফালাই দিম, তো সাহস কেমন হয় তুই ওই মেয়ের সাথে এখানে আইসোস। হ্যাঁ, আমি কইছি আসলে একসাথে চাই করি, তো আমি ওরা দিতে আসছি এই কারণে। ও তো ভয় পায়, কয় ও ওরে দেওয়ার জন্য কি তোর আর বাপা কি তোরে রাখছে নাকি, আমরা আসি না। ঠিক আছে, তো আমি কিছু আচ্ছা ভাইয়া ভুলে গেছে গা, তো আমি আর করবো না, তো মাফ করে দেন। আমার জোর করতেছে তুই আর মা ডাক। ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে। তো আমি তো ভয় পাইতেছি, জান আমি তখন তো মানে আপনার গার্লফ্রেন্ডকে মা ডাকতে বলতেছে। হ্যাঁ, আমার বড় বড় রান্দা দেখাইতেছে। তা আমার তুই যদি না বলো তাহলে আমি তোর কোপ দিম মানে লইতে আছে। তা আমি ভয়ে আমি তো শেষ। তো আমার এতগুলো পোলাপান যদি আমার কেউ দেখবেও না, কেউ খুঁজে বার করতে পারবে না। তো আমি লাস্টে কি করলাম, আচ্ছা ঠিক আছে মা ডাকলাম। ঠিক আছে, ডাকলাম। আমার কি করলো, চার দোকান নিল, চা খাওয়াইলো, মানে রুটি মুটি খাওয়াইলো। খাওয়ানোর পর আমি ওই
এলাকা ওখান থেকে পরে আইসে পড়ার পর আমি ওখানে আর চাকরিতে যাই না, ঠিক আছে। চাকরিতে না যাওয়ার কারণে আমি আমার বাসায় এসে 1 বছরের মতন বসে থাকি। বসে থাকার পরে আমি দেখা যায় আমি আমার মামার বাসায় আইসে পরে, রামপুরা থাকে ওনারা। তো আমার মামা আবার ওখানে সোডা ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল। তো আমি ওই সোডা ফ্যাক্টরিতে জব নিই। আমার মামাকে তুই তো বসে থেকে তো লাভ নেই, তো একটা কাজ কর, তুই গিয়ে কাজ শেখ। তো আমি 15 দিন শিখি, 15 দিনের মধ্যে আমি সব পুরো কমপ্লিট শিখে যাই। শিখে যাবে 15 দিনে আমি প্রথম মাসে 12,000 টাকা স্যালারি উঠাই, মানে প্রোডাকশনের কাজ। মোটামুটি একটু হালে আসছেন, আমি যেটা বুঝতে পারলাম, যে ঠিক আছে একটু অন্যায় পথ থেকে, একটু কুপথ থেকে সরে নিজে কাজ করতেছেন, পয়সা করে রোজগার করতেছেন, পরিশ্রম করতেছেন। হ্যাঁ, তো এদিকে আমি যে ফ্রেন্ডের সাথে, আমি নতুন ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছি, তো ওরা আমার অগর সাথে আমার একটা বেস ছিল, আমার 10 জনের 11 জনের। তো আর ওই আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করে। তো রিলেশন করার কারণে আমি আবার ওর সাথে প্রায় সময় ও সোরা ফ্যাক্টরি ফাঁকে দিয়া ও আমার ফোন দিয়ে বলতো, দোস্ত আয়, তুই বলছি দেখ তুই ভালো লাগে না, তুই দেখ তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি আর আমি একা একা থাকবো, ভালো লাগবে না। কয় আজ করে একটা বান্ধবী ভেবে তুইও দেখতে পারবি, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি ওর সাথে দেখা করার জন্য আমি ওই সোরা ফ্যাক্টরি ফাঁকি দেওয়া শুরু করলাম। তো আমি ফাঁকি দিতেছি আর আমার মামা খুঁজে বার করলাম, কারণ আমি 14 তলায় কাজ করি, মামা করে 11 তলায় কাজ। মানে আমার যে বন্ধু ছিল ও একটা মেয়ের সাথে রিলেশন করতো, ওই মেয়েটা আবার ওই যে স্কুলে পড়তো ওর আবার একটা বান্ধবী ছিল। ওই বান্ধবীর সাথে আমি আবার ওই স্কুলের সামনে ওরা আবার আগাই নিতে আসতো সব। বান্ধবীকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ইন দ্য মিনটাইম আপনি তো একটা রিলেশনশিপে ছিলেন বোধহয়? হ্যাঁ, আপনি না ওইটা আমি বাদ দিয়ে দিছি। ওই যে আমি যখন মামার বাসায় আসি তখন ওইটা আমি ওইসব মানে অতটা আমার ওটা সিরিয়াস ছিল না, ওইটা আমি বাদ দিয়ে ওই যেটা ওই যে পোলাপাইন আমার আটকাছে। ওকে, মুক্তার কথা বলছিলাম আমি, তো মুক্তার ব্যাপারটা আপনার বাদ দিয়ে দিয়েছেন। ফাইন, তারপরে যে মেয়েটাকে এখন আপনার ভালো লেগেছে, মেয়েটার নাম কি? ওর নাম সীমা। সীমা। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে আছি, যদিও টুকটাক অপরাধ আমরা দেখছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে, ওর বলার জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি, অনেক স্পিডি বলে, এটা ঘুম ঘুম চোখে শোনাটা খুব ডিফিকাল্ট। তারপর আমরা বলবো যে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ বাংলাদেশে ম্যারেজ মিডিয়ার নামে কত বড় ক্রাইম হতে পারে তার জ্বলজ্বন্ত উদাহরণ আজকের এই সিক্রেটসে রিভিল হবে। সুতরাং যারা বিবাহ করবার জন্য ঘটকের কাছে যান বা বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেখে যান, তাদের জন্য আজকের এই সিক্রেটসটা একেবারেই অত্যাবশ্যকীয়। সো প্লিজ স্টে টিউন। মাত্র 2 মিনিটের বিরতি নিয়ে আবারও আমি ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। ওকে, যেখানে আমরা ছিলাম তারপর বলুন। তারপর আমি যখন ওদের সাথে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। তো আমি ঠিক আছে, তো মেয়েটা কিছু বলে না, 1-2 দিন যাওয়ার পরে আমার বলে আচ্ছা ঠিক আছে। তো আমি রাজি করাই, মানে অনেক স্বপ্ন দেখাই, দেখা যায় আমি তোমার বিয়ে করবো, অনেক কেরাকাটি, তোমার বিয়ে করবো, নানান ধরনের স্বপ্ন দেখাই, ঠিক আছে, তোমার অনেক শান্তিতে রাখবো। এই মেয়েটার আগে আপনার আরেকটা মেয়ের সঙ্গে আপনি চেষ্টা করছিলেন সম্পর্ক করবার? হ্যাঁ, ওইটা আমি স্কুলে ওইটা অফ রাখছি, যে ওইটা আমি খালি শুধু বলছি যে মানে পজ দিয়ে রাখছি। হ্যাঁ, যে পছন্দ করছি। ইন দ্য মিনটাইম এই মেয়েটার সঙ্গে আপনি র্যান্ডমলি আপনি একটা মেয়ে ছিল, আরেকটা মেয়ে, আরেকটা মেয়ে, আরেকটা মেয়ে। জি। ওকে, মেয়েটার নাম কি ছিল বলছিলেন? সীমা। সীমাকে আপনি বিয়ে করলেন, বের করে নিয়ে এসে। তো কি করলো, আমাদের ওদিনকে রাত্রিবেলা 3:30 সময় আমাদের 2 জনকে বিয়ে দিল। মানে আমরা 2 ফ্রেন্ড আর 2টা বান্ধবী ছিল সীমার সঙ্গে। হ্যাঁ, 2টা ফ্রেন্ড আর 2টা বান্ধবী ছিল। আমাদের এটা এখন বর্তমানে 8 বছর চলে আমাদের বিয়ের 8 বছর চলে। ওরে বাবা, 2010 সালের কথা, ঠিক আছে। তো আমাদের ওখানে হওয়ার পরে দেখা যায় আমাদের রাত 3টের সময় বিয়ে হয়। 3টের সময় বিয়ের পর ওর মা রাজি ছিল না, ঠিক আছে। ওর বাবা একটু রাজি ছিল, কিন্তু ওরকম ছিল যেহেতু এলাকার লোকজন কইছে একটু মানতে হইব, বাবা একটু নামাজ টামাজ পড়ে। তো আমাদের ওর মা তো অভিশাপ দিতেছে, তোরা জীবনে সুখে থাকবে না, এই করবি না, সেই করবি না। আমি কইছি আমি কোনো কথা, আমি সালাম করতে গেছি, উনি সরে গেছে, সালাম করতে দিবে না। ওনার মায়ের অভিশাপ দিতেছে, তুই ভালো থাকবি না, জীবনে সুখ হবি না। তো দেখতেছি আমি বিয়ে করার পর আমি আমার বাপ মা খুশি, যেহেতু আমার পোলা এরপর আর ভালো খারাপ কাজ করবে না, ভালোই যাবো, তারা তো খুশি হয়েছে যেহেতু আমি বড় পোলা। মানে এই পর্যন্ত তো ভেরি নটোরিয়াস ছিলেন, উল্টা পাল্টা ঘর বাড়ি ভাঙচুর, মদ গাঁজা খাওয়া, চুরি চামারি থেকে শুরু করে লেখাপড়া বাদ দেওয়া, কোনো কিছুরই কম করেননি। বাবা মা খুশি হলো, ঠিক আছে, বিয়ে শাদী করে যদি ঘরের মধ্যে থাকে ভালো হবে। তো পরে আমি যে বিয়ে করবার বাসা নিয়ে আসি, আর বাবা শুধু আমার বাসা দেখে যায় পরের দিন আমাদের গায়ে হলুদ হয়, ঠিক আছে। গায়ে হলুদ ওদিনকে আমার রাতের সঙ্গে কিছু লোকজন যারা সরকারি ছিল ওনাদেরকে ডাক দিয়ে খাওয়াই দিল, ঠিক আছে। এভাবে যাইতে 15 দিন যায়। যাওয়ার পরে আমি দিন কেমন একটু মাথা ঘুরে গেছে, আমি আমার শ্বশুর বাড়ি যাম। আর আমার মা ফোন দেওয়ার সাথে কথা বলতেছে, ভালো কথা বলতেছে, তুই আয়, তো জামাই নিয়ে বেড়াই যা। তো আমি আমার মার সাথে আবার খারাপ ব্যবহার কইরা, মানে ঝগড়া কইরা ইচ্ছে করে আমি শ্বশুর বাড়ি উঠে গেছি, যাইয়া মানে তোমাদের কাছে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, ওনারা ভালো আছে, এই করে সেই করছে। তো আমি ওখানে গিয়ে আবার মানে 1 সপ্তাহ থাকতে পারি না, আসলে বাপ মা ছেড়ে গেছি, তো এই কারণে থাকতে পারলাম ওই জায়গায়। তো আমি ওই যাওয়ার পরে 1 সপ্তাহ পর শুনতেছি কি আমার বউ কয়, তুমি তোমার বাপ মার কাছে যাইতে কইতেছে, আমার সাথে তোমার শাশুড়ি করবে, ঠিক আছে, ওনারা ঝামেলা করবে, তোমার নাকি আমার বাবা আইলে আজকে মারবে, আমার ভাই মারবে, তুমি বাসা দাও গা। তো আমি কইয়া দেখো তুমি এইগুলো কইতেছো, তোমার বিয়ে করছেন, তোমার থেকে যাইতে পারি, তুমি যাবো না? হ্যাঁ আমিও যাবো, তো চলো। আমি কি হচ্ছে 1 সপ্তাহ পর আবার আমি রাতে তখন 2:30 বাজে আমার বাসা চলে আসছি। চলে আসার পর ওভাবে থাকতেছে, আমার ঝামেলা চলতেছে, এরকম টুকটাক আমি আসা যাওয়া চলতেছে, আমার বউরে আটকায় রাখি, আমার বউ পলাই আসতেছে, ঠিক আছে। পরে এর মাঝে আমি চিন্তা করলাম যে একটা বাচ্চা নিয়ে নেই, বাচ্চা নিয়ে নেওয়ার পর কোনো সমস্যা হইব না।
তো আমরা বিয়ার 1 বছর পরে আমি একটা বাচ্চা নিই। বাচ্চা নেওয়ার পরে আমি দেই, পরে একটু সব ঠান্ডা হয়েছে, মানে সব ঝামেলা কমছে। কম পরে আমি খারাপের দিকে যাইতেছি, আরো যাইতেছে আমার বাসায় সময় দিতে মন চাইতেছে না। আমি একটা মেয়ের সাথে মানে তখন আমি ওই সব চাকরি ছাই দিলাম, ওখানে চাকরি করতেছি না। পরে আমি একটা কি করলাম, সুপার শপের জব নিলাম। ঠিক আছে, এটা সুপার শপ, এটা আপনার বাড্ডা লিঙ্ক রোডের মাথায়। তো ওই সুপার শপের জব নেই, নেওয়ার পরে ওখানে আমি প্রথম 1.5 মাস ছিলাম সেলসম্যান হিসেবে। তারপর ওখানে একটা ম্যানেজার ছিল, তো ম্যানেজারটার সাথে ভালো একটা সঙ্গে ছিল, উনি আবার প্রমোশন পায়। তো আমি লেখাপড়া দেখছে জানি, আমি সব বুঝি, মানে 1000 প্রোডাক্ট সব আইটেম আমি কইতে পারি, যে কোনটার কি দাম কোড কইতে পারতাম। তো উনি মনে করে তাহলে আমি তো আমার জায়গায় তোর বয়, তুই আমি তো প্রমোশন পাইছি, তো তুই এই জায়গায় বল। তো আমি এইখান থেকে আবার একটু বেশি শুরু করে দিলাম। ঠিক আছে, যে আমি এইগুলো বেশি শুরু করলেন বলতে? হ্যাঁ বেশি বলতে কি, দেখা যাচ্ছে আমি এলাকায় চলতেছি, এলাকায় দোকানে ঢুকলাম একটা, তো সুপার শপ যেহেতু এলা মহল্লার ভিতরে, ওখানে 1 মাস ছিলাম, ভালো মতন 1 মাস ছিলাম, কোনো সমস্যা নাই। 1 মাস পর দেখতেছি পোলাপানের সাথে, মানে পোলাপান এলাকায় ঘুরতেছে, ওর সাথে সিগারেট খেতে আমি দোকানে যেতেছি, ওরা একে ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, তিন দেখতেছি এলাকায় দোকানে। তো ওনারা একটা ভালো টি করতো আমার সাথে, ওরা যে ভাই কেমন আছেন, ভাই 10টা টাকা দেন, মানে আমার দোকানে প্রথম আইয়া কথা বলতো, এই সিগারেট খাইতাম, ওরা এসে দাঁড়াইতো, তো আমি তো একটা সিগারেট দিতাম, ওদের খাতোরা এরকম 1 দিন 2 দিন যাই যেতে 1 সপ্তাহ 15 দিন 1 মাস জায়গা। তারপরে ওদের সাথে একটু ভালো মেশামেশি শুরু করি। মেশামেশি শুরু করার কারণে আমার আবার এদিকে টাকা পয়সা, ওরা দেখতেছি মানে ওরা ভালো লেভেলের, ওরা টাকা পয়সা ভাঙতেছে, আমি টাকা পয়সা ভাঙবো। তো আমি কি করলাম, দোকান থেকে আবার ওই আমার দোকানে যদি আমি একা ছিলাম, একটা সেলসম্যান ছিল, সেলসম্যানটা মেয়ে ছিল, মেয়ে থাকার কারণে আমি আবার ওই মেয়েটা সবসময় আমার করতো, মানে কে কি করে না করে সবার ওই অফিসে জানাইতো। তো আমি আবার ওই চান্সটা দিতাম না, কোন সময় চান্সটা দিতাম না। তো না দেওয়ার কারণে তো একদিন আমি কি করলাম, আমি চিন্তা করলাম এখন তো আমার টাকা পয়সা দরকার, ওগুলোকে তো একটু করা দরকার। এখন আমি আমাদের ওই মালিকের আবার পিছনে বাড়ি আছে, বাড়ি বলতে 25টা রুম আছে, 26টা রুম আছে। তো ওই ভাড়াটা আমি উড়াইতাম, দোকানের পুরো চালাইতাম আর ভাড়া উড়াইতাম আমি। তো 1 মাস 2 মাস ভাড়া উড়াইলাম, পরে দেখতেছি আমি তো ভাড়া দিয়ে আমি কিছু টাকা মাইরা দিই। তো দেখতাম কি আমি 26টা রুমে ভাড়া উড়াইলাম, 7টা রুমে 8টা রুমে ভাড়া আমি দিলাম না অফিসে। ওনারা কিছু বলতো না, ওনারা বলতো না আসলে আমি এদিকে পোলাপান লাগে চলাফেরা শুরু করে দিচ্ছি বেশি একটু, তখন একটু বেশি বাইরে গেছে যে আমি পোলাপান চলতেছি। আর ওনারা অফিসে খবর নিত না যে আমার ভাড়া ঠিক মতন উঠছে কিনা, কারণ ওনার এই ঢাকার ভিতরে মনে হয় 56টা বাড়ি আছে, আর বাইরে যা তো আছে তো অনেকে, এটা বলার মতো না। তো ওনার অনেক টাকার মালিক। তো উনি মানে অফিস থেকে লোক পাঠাইতো যে মেয়েদের ওই জায়গায় যাও, যাই কয়টা ভাড়া উঠছে। তো আমি যেটা কইতাম ওইটা বিশেষ করে হারা লয়ে যেত। ওদিকে আমি যে টাকা পয়সা মাইরা মানে এই যে পোলাপান নিয়ে ঘুরতেছি, বাড়াইতেছি, নেশা করতেছি, মানে চলতে আছে। মানে আমি একটা এই জায়গাটা টিম বানাইছি পোলাপান দিয়ে। তো আমি কইছি তোরা একটা কাম কর, তোরা 11 জন আসছ, তোরা শুধু সবসময় আমার সাথেই থাকবি, আমি যা কম তাই শুনবি। মানে আমি একটা টিম বানাইলাম করে দিয়ে, যে ও যা কম তাই করবে। ঠিক আছে, তো এই দোকানে থাকা অবস্থায় আমি একটা মেয়ের সাথে মানে পরিচয় হয়। তখন পরিচয় বলতে কি, মানে আমার ওই মেয়েটা সেলসম্যান থাকা অবস্থায় আমি ওরে আবার যখন চাকরি সাইডে দিয়ে যায়, তখন একটা ছেলে ঢুকে, ওর নাম ইমরান ছিল। তো ওই ছেলেটা আবার ওই মেয়েটার খুব পছন্দ করতো আগে থেকেই। তো পছন্দ করতে আমার কাছে, ভাই আমি তো বলতে পারি না, আপনি একটু বলে দেন মেয়েটার যে আমি ওর পছন্দ করি। তো বলতে পারি না, তো আমি আবার কি করলাম যে আচ্ছা ঠিক আছে আমি বলে দিই। আমি আচ্ছা ঠিক আছে বলবো, মানে তো আমি এমন করতে করতে হঠাৎ করে আমি কি মনে করতে চাকরিটা ছাইড়ে দিই, মানে ভালো লাগতেছে না আমার, আমি চাকরি ছাইড়ে দিই, পোলাপানে চলতেছি জায়গা। যার পর কারণে পরে আমি কি করলাম, আমি এই চাকরিটা ছাইড়ে দিয়ে আমি মানে ইচ্ছে করে সাথে ভাই আমি একটু সমস্যা, আমি বাড়ি যাবো, আমি যদি কিছুদিন পর আসি তাহলে আমি ঢুকবো। ঠিক আছে, তার আগে ঢুকতে পারবো না, এখন আমার দরকার যাওয়া। তো এরা আবার আমার খুশি মনে দিয়ে দিল, ঠিক আছে যাও তুমি পড়াইলে আবার আইসো। তো আমি চাকরি ছেড়ে আমি আবার কি করলাম, তখন আর ভালো লাগতেছে না, 2 মাস 3 মাস ঘুরতেছি। তখন আমার একটা ওই এলাকায় এক ভাই ছিল, হ্যাঁ লাগে আমার পরিচয় ছিল, আমার অল্প পরিচয়। আর আমাকে তুই তো সারাদিন ঘুরোস, তা তুই তো কাজ করছ না, চল আমার লাগে এক জায়গায় চাকরিতে যাবি। ও আমার যখন বলে যে চল আমি এক জায়গায় জব করি মিডিয়া, তো তুই আমার সাথে করবি, আমি তখন বুঝতাম না। মিডিয়া, হ্যাঁ মিডিয়া, এটাই মূলত আপনার আসল ক্রাইমের জায়গাটা। জি এতদিনও যে ক্রাইম করেছে, চুরি চামারি যেটাই বলি না কেন, সেটা একটা মার্জিনাল লেভেলে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইমের জায়গাটা, কারণ এটা অনেকের চোখ খুলে দিবে আজকের এই সিক্রেটসে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে মিডিয়া যখন ঢুকি তখন আমি প্রথম ভালো ছিলাম। আপনি তো ওখানে ভালো ইনকাম করছিলেন, চুরি করতে পারছেন, আপনি কেন মিডিয়া থেকে? না আমি ওখানে চাকরি ছাই দিছি, ভালো লাগতেছে না, মানে এই এলাকায় দেখতেছি মানে প্রফাইল চলতেছি, তো কেমন জানি একটু মানে আনিজি লাগলো যে আমি এখানে চাই না, ভালো লাগতেছে না আমার, মানে বাসায় যাবো, মানে এমনিতেই মানে মন থেকে কেমন জানি ভালো লাগতেছে না, যে প্রফাইল লাগে চলতেছি, আমি একটা দল বানাবো, পরে ভবিষ্যতে কি হইবো আমি ওটা চিন্তা করতেছি। ঠিক আছে, যে আমি এখানে না থাকা যাবো না, জায়গা আমি চাকরি ছাড়িয়ে দিই। তো ওনাদের অফিসে বলার পর ওনারা কিছু বলে না যে তুমি চাকরি ছাড়বা কি না। ঠিক আছে, তো এদিকে আমার কোনো এমনি হিসাব নাই। তো আমি ওই যখন আমার ওই ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে যখন আমি ম্যাজ মিডিয়া ঢুকি, তখন আমি জানতাম না ম্যাজ মিডিয়া সম্বন্ধে কিছু। তো ওনারা আমার প্রথম 15 দিন ভালো ছিলাম, দেখা যায় আমি অফিসের অনেক ক্লায়েন্ট আসতো, আমি তখন বুঝতাম না, অনেক ক্লায়েন্ট আসতো, আসার পরে দেখা যায় ওনারা মানে চাটা বানাই দিতাম, ওনারা একটা জিনিস আনতে গেলে আনতে যাইতাম, ঠিক এইগুলো করতাম। 15 দিন পর আমার মালিকে বলে যে মেয়েদি তুমি এদিকে আসো, তোমার সাথে আমি একটু কথা বলি। শোনো, এইগুলো হচ্ছে এভাবে যে আমরা একটা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আমরা যে কোনো পত্রিকা, কে বোঝাচ্ছে আপনাকে? মানে আমার ওই মালিকে
উনি কোম্পানির মালিকে। মালিকই আপনাকে ওখানে নিয়ে গেছে না কোনো কারো মাধ্যমে গেলেন? না, আমি তো কারো মাধ্যমে গেছি, সেই পরে মাধ্যমটা 15 দিন কে ছিল? পরে আমার ওই মাধ্যমটা কে ছিল? আমার একটা ভাই ছিল এলাকা। ভাই ছিল। তো ওই ভাই আলটিমেটলি আপনাকে ওখানে- নিয়ে মালিকের কাছে নিয়ে গেছে, মালিক আপনাকে এটা বোঝাচ্ছে। জি, কোথায় জি। এটা? এটা আপনার অফিস ছিল অনেক জায়গায়, আব্দুল্লাহপুর। এখন কি তারপর- আছে না নাই? এখন নির্দিষ্ট টাইম নেই ওনাদের কোন জায়গা আছে, এখন বলতে পারি না কোন জায়গা আছে। ওকে, তো এমনি আমি জানি বসে যেমন অফিসের সামনে একটা অফিস আছে ওনাদের, এখন আছে ওইটা আমি জানি, ঠিক আছে। Okay. ওখানে কিন্তু এটা করে কিনা এটা আমি জানি না, কিন্তু অফিস আছে একটা। প্রিয় শ্রোতা, আমরা যে শব্দটা এখানে আপনাদেরকে মানে না শোনার জন্য আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করছি, এটা একটা পুরো ওই মিডিয়াটার নাম। এরা বিবাহ শাদী নিয়ে কাজ করে, বিবাহ শাদীর এক ধরনের অ্যাডভোকেসি করে। এটা এই প্রতিষ্ঠানের নাম যেটা, আমরা সেটা এখানে হাইড করছি, কারণ এটা ইনভেস্টিগেটিভ শো না। কিন্তু আপনাদেরকে আমরা একটা বিশেষ সচেতনতার জায়গাতে নিয়ে যেতে চাই আজকের এই সিক্রেটস এর মাধ্যমে। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান, তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবার এই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার, জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 0963871771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য। অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, ফিরে আসছি ঠিক রাত। হ্যাঁ, তারপর কি হলো? পরে মালিক আমাকে বুঝাইতেছে যে দেখো মেহেদি, এইগুলো তো আমরা এইভাবে করি, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেই, যেমন আমেরিকান সিটিজেনশিপ বা কানাডা সিটিজেনশিপ, এগুলো দিয়ে আমরা বিজ্ঞাপন দিই। যেমন তোমার আমি একটা সিম কিনে দেবো, তোমার নাম্বারটা দিয়ে দিম, তোমার ফোন দিবে, তুমি আর কয়েকটা দিন দেখো কিভাবে কথা বলতে হয়। তো ওনাদের ফোন দিল, সালাম দিয়ে সুন্দর মতন কথা বলতো, ঠিক আছে। আমাদের অফিসে আসেন, অফিসে এসে আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, ওটা আপনি একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করেন, ওখানে আপনি 2000 টাকা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনি ওইটা করেন, করার পর আমরা দেখতেছি, ঠিক আছে। আপনি যেদিন আসবেন তার একদিন আগে আমাদের জানাবেন, আমরা ম্যাডামকে বলে রাখবো, মানে পাত্রীকে বলে রাখবো। তো আমরা এটা করি। তো আমি এরকম দেখতেছি ওরা করতেছে। তো ওরা আবার এভাবে দেখতেছে, আর যে কজন ছিল, 3টা মেয়ে ছিল আর আমরা 5টা পোলা ছিলাম, ওরা সবাই এগুলো করতো, স্বাধীন অফিসে বসে এগুলোই করতো। দেখা যেত একটা লোক আসতো, ওরা 25% পাইতো, যদি 1 লাখ টাকার কাম হইতো, দেখা যেত ওরা 25,000 টাকা পাইতো। আপনি যে পার্সেন্টেজ হিসাবটা বলতেছেন, এটা খুব জটিল একটা বিষয় হয়ে যাচ্ছে আমাদের লিসনারদের বোঝার জন্য। আমরা বুঝতে পারছি যে সামথিং ফল্ট, এখানে কিছু একটা হচ্ছে, বাট সেটা কি আপনি আগে থেকে ইনফর্ম ছিলেন নাকি আপনাকে প্রথম দিকে মোটামুটি ভালো ধারণা দেওয়া হচ্ছিল? না, আমাকে ধারণা দিতেছে, মানে এগুলো আমাকে বলতেছে সবাই, মানে আশেপাশে যারা আপনি জেনে শুনে গিয়েছেন ওই মিডিয়াতে? না, আমি প্রথম জানি শুনে যাই না, যখন দেখতেছি যে আপনি কিভাবে গিয়েছেন, আমি গিয়েছি ওখানে ভালো কাজ করবো, ভালো কাজ করবো, পরে যখন দেখতেছি ওনাদের একটা যাতে আমি 1 লাখ টাকা কাজ পাই, তাহলে আমি 25,000 টাকা পাইতেছি। তো আমি এই চিন্তা করে তাহলে আমি করি, তো আমার টাকাটা ভালো হয়ে যাইতেছে। তো আমি প্রথম তো পারতাম না, দেখা যায় 20,000, 30,000, 40,000 এমন পাইতাম। পাওয়ার পর আমি কই না, হইতেছে না আমার, তো এইভাবেই করতেছে। তো আমি দেখতেছি, আমি প্রথম যখন একটা ক্লায়েন্ট নিই 10,000 টাকা পাই, প্রথমটা আমার। কি ক্লায়েন্ট, কি ধরনের ক্লায়েন্ট বলতে আমি, উনি বাইরে থাকে, মানে গ্রামে থাকে। তো উনি আমার ফোন দেয়, কয় ভাই আসলে আপনার এটা কি ম্যানেজ মিডিয়া অফিস? আমি কইছি জি। কয় আপনাদের এখানে পাত্রীর বয়স কি? আমি পাত্রীর বয়স চলে 28 থেকে 30 বছর। আপনি কি, মানে আপনারা বেসিক্যালি এক ধরনের ঘটকালি করতেন? জি। পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতেন? জি। যে পাত্র চাই? জি, পাত্র চাই। এবং সেখানে পাত্রের ক্রাইটেরিয়া বলে দিতেন যে এই লেভেলের। সো এটা করে করে আপনাকে এখানে এজেন্ট হিসেবে রাখা হয়েছে। আপনার কাজ হচ্ছে, আপনি যদি একজন পাত্রকে নিয়ে আসতে পারেন, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। ওকে, আপনাকে জি, আমি ওরা ফোন দেওয়ার পর আমি ওনাকে বলি যে আচ্ছা, আপনি আমাদের অফিসে আসেন, অফিসে এসে আমাদের সাথে সরাসরি ম্যাডামের সাথে কথা বলেন, আমাদের বস আছে বা স্যার আছে, তার সাথে কথা বলেন, ঠিক আছে। উনি মানে অনেক লোভ দেখানোর পর দেখা যায় আপনি তো কানাডা যাইবেন, কানাডা গেলে তো অনেক খরচ আছে, আপনার কাছে তো এত খরচ নিতেছে না, ঠিক আছে। আমরা তো চিন্তা করছি মেয়ে এসে দেখলে উনি সবকিছুতে রাজি হইবে, আপনি আসেন, আপনার তো টাকা লাগতেছে না, আপনি এসে শুধু আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করবেন, 2000 টাকা লাগবে, বাস শেষ। তারপর তো আপনার কোনো কাজ নেই, আপনি আজকে বললে কালকে বিয়ে হয়ে যাবে আপনার, ঠিক আছে। তারপর আপনি 3 মাসের মধ্যে যেতে পারবেন, 3 মাস সময় লাগবে, 3 মাসের ভিতরে আপনি যেতে পারবেন, বাস। উনি আবার লোভে আইয়া পড়তো যে আমি যাবো, ভাই আসলে আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ নেই, তো বাচ্চাও যাইতে পারবো। আমি কিছু আপনি আগে যান, যাওয়ার পর আপনি 1 বছর থাকেন, তারপর বাচ্চা নেওয়া চিন্তা করবেন, ঠিক আছে। অনেকে তো আছে গ্রামের, অনেকে বুঝে না এগুলো, ঠিক আছে। তো এইগুলো করার পর উনি পরের দিন আসার পরে ওই মেয়েটাকে দেখার পর ওই মেয়েটা বলতেছে আপনি কানাডা যাইবেন, 5 লাখ টাকা লাগবে, তো আসলে আমি একটা ই করি, আপনি আমাকে 3 লাখ দিয়েন আর আমি 2 লাখ দিতেছি। উনি দেখা যাচ্ছে একটু কমাইয়া 2 লাখে আহে, 1.5 লাখে আহে। কানাডা কেন যাবে উনি? আমার যাইবে, উনি ওই মহিলার ওই যে ম্যাডাম
পাত্রী, উনি বলতো যে আমার ব্যবসা আছে, আপনি ব্যবসা ও, দেখাশোনা উনি করবেন। কানাডায় থাকে। হ্যাঁ, উনি কানাডা তো থাকে, উনি ওনার ব্যবসা আছে। উনি ওনাকে বিয়ে করে কানাডাতে নিয়ে কানাডা যাবে, নিয়ে সেজন্য ওনাকে 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, অর্ধেক 50% হ্যাঁ দিল, 50% হ্যাঁ দিল, যে আপনি তো আমার ব্যবসা সামলাইবেন, আমার বাপ মা নাই, আসলে আমার ডিভোর্স, আমার কেউ নাই, আমি তো একা থাকি, আপনি এখন আমার বিয়ে করলেন, আমার ব্যবসা লাখ কোটি কোটি টাকার ব্যবসা সামলাইতে পারবেন আপনি, এটা তো সমস্যার সময় না, ব্যাপার না আপনার কাছে, তাই না? তো ওই মেয়ে সুন্দর ছিল, ঠিক আছে, মেয়ে দেখে ওনাদের দেখা যাইতেছে ভালো লাগে গেল, যে আচ্ছা ঠিক আছে আমি রাজি, 1 লাখে রাজি হয়ে যায়, ঠিক আছে, বা 2 লাখে রাজি হয়ে গেল। তো আমার প্রথম 10,000 টাকা পরে আমারটা আসলো, পরে 1 লাখ টাকা আসলো, ঠিক আছে, ওভাবে এই ক্লান এইভাবে আসা পরে আমি সুন্দর মতো নিয়ে আসার পরে আমরা যেমন ভালো আপ্যায়ন ট্যাপায়ন করি, সুন্দর মতো অফিসটা গুছানো, মানে এত সুন্দর করে অফিসটা সাজানো জানি কেউ না বুঝে মিডিয়া, মানে আপনার এক সাইডে বাইন অফিসের কাপড় চোপড় রাখলো, ঠিক আছে, মানে ওনারা রাকিব গার্মেন্টস সেন্টার এরকম দিয়ে রাখছে, ঠিক আছে, দিয়ে রাখার পর অনেকে বুঝে যে বাইরে কেউ আসলে হয়তো আমরা গার্মেন্টসের বিজনেস করি, আবার এইগুলো করি, ওনারা বিশ্বাস করতো। তার মালিক ছিল আবার ভালো, ল্যাপটপ চালাইতো পুরো, সেই পাং পুং করতো, উনি ওনার গাড়ি আছে একটা মার্সিডিজ, উনি ওই করতো, উনি আবার কি করতো, ওই মালিক আবার যে ক্লায়েন্ট যাইতো, যদি বড় ক্লায়েন্ট পাতে 2 লাখ টাকা আমি খামার কাছ থেকে, তো ওনারা কি করতো, চলেন আমরা একটা রেস্টুরেন্টে যাই, উনি আবার কি করতো, গাড়ি থেকে বের করে উনি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতো আমার মালিক, মার্সিডিজে পাঠায় নিয়ে যেত, না নিয়ে যেতে খাওয়াইতো, উনি তো পুরো লোক পড়ে যেত মানে না। টুং পাং ভুং ভাং যেটাকে বলে। হ্যাঁ, তারপরে দেখা যাইতেছে এভাবে করার পরে উনি রাজি হয়, প্রথমে আমার 1 লাখ টাকা রাজি হয়, আর রাজি হওয়ার পর উনি ভালোই আসার পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওখানে বিয়ে হয় আমরা- মানে বিয়ে হয় বলতে কি আমরা উনি তো বিয়ে করার জন্য আসে, এখানে বিয়ে করার পর উনি বাইরে যাইতে পারবেন, তার আগে যাইতে পারবেন না, আর Right. বিয়ে করার 3 মাস পর আপনি ওনার সাথে থাকতে পারবেন, 3 মাস আগে আপনি আপনার মতন থাকবেন, উনি ওনার মতন থাকবে, উনি একটা ব্যবসার কাজে বাংলাদেশে আসছে, উনি ব্যবসাটা শেষ করবে কাজটা। প্ল্যানটা কি থাকে? আমি আপনার কথা না কিছু হ্যাঁ। বুঝতে পারছি না, আমি আমার লিসনাররা অনেক বেশি বিরক্ত হচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছি যে পুরো জিনিসটা আপনি এমন করে বলেন যাতে আমরা খুব সহজে বুঝি। আপনার যেটা মনে হচ্ছে যে আপনি খুব এমন ভাবে বলতেছেন যে আমরা সবাই এটা জিনিসটা জানি না, কিন্তু সো সুন্দর করে একটু আমি গুছিয়ে বলতেছি। বলেন প্লিজ। হ্যাঁ, তারপর দেখা যায় আমি ক্যালেন্ডারে আনার পরে উনি 1 লাখ টাকা রাজি হলো, 1 লাখ টাকা 1 লাখ দিল, টাকা কিসের জন্য রাজি হলো? মানে বিয়ে করবে, বিয়ে মানে করবে? উনি 5 3 লাখ লাখ টাকা চাওয়া ছিল, হ্যাঁ, 1 লাখ উনি টাকা বলে দেন আমি 1 লাখ টাকা উনি দিতে পারবো। ওনার Okay. জমি বন্ধক রেখে 1 লাখ টাকা দিবে এসে, আচ্ছা। ঠিক আছে, পরে কয় ঠিক আছে আপনি জমি বন্ধক রাখেন, আমি দরকার হলে আপনি বাইরে যাওয়ার পরে আপনি জমি ছাড়াই নিয়েন, ঠিক আছে। তো উনি 1 সপ্তাহ সময় দেয়, 1 সপ্তাহ সময় পর দেখা মেয়েকে যায়- পরিচয় করেন কিভাবে? মেয়েটার বাবা মা কেউ নাই? না কেউ নাই, উনি ডিভোর্সি, ঠিক আছে, উনি গাড়িতে আসে, ওই গাড়িতেই আসে, উনি গাড়িতে আসার পর উনি সাইডে ঠাইতে আসে, ও মানে আমাদের অফিসেই থাকে, কিন্তু ওই মেয়ে কিন্তু অফিসেই থাকে, আমাদের 5টা রুম থাকে, 5টা রুম, যে রুমে আমি ওনাদের বসে ওই রুমে তো উনি দরজা লাগানো, তো উনি তো দেখতেছেন কোন রুম থেকে আসতেছে, উনি ওখানে থাকে, উনি যে মালিক ছিল ওনার ওয়াইফ ছিল, উনি তো উনি ওনার ওয়াইফ ছিল, ওই ওয়াইফ দিয়ে এগুলো করাইতো। মালিকের wife। ওয়াইফকে জি। উনি আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে? জি, 2টা ওয়াইফ ছিল না, দুটোটা ওয়াইফকে দিয়ে উনি এগুলো করাইতো, মানে Okay. যার 2টা ওয়াইফ ছিল, তো মানে দেখা যায় যদি একটু বয়স্ক লোক হইতো তাহলে ওনারা প্রথম যে ওয়াইফ ছিল বয়স্ক, ওনারা দেওয়া করতো, আর যে একটু কম ইয়াং বয়সী তারা দিয়ে ওই কম বয়সী ওটা দিয়ে করতো। বুঝতে পেরেছি। ওকে, তো একটা লোককে আপনি যাকে নিয়ে আসছেন, তো 1 লাখ টাকা রাজি হলো। হ্যাঁ, রাজি হওয়ার পরে ওনার করে ঠিক আছে আজকে বিয়ে, ঠিক আছে বিয়ে হবে, তো আমি কাজে আমাদের অফিসেরই ওই আমরাই, মানে একজন আছে একটু মুরব্বি করে দাঁড়িয়ে রেখে উনি কাজে সাজলো, সেই যে উনি একটা খাতায় গিয়ে সিগনেচার করলো, বিয়েটি হইলো, ঠিক আছে, তারপরে এখন ওনার একটা রেস্টুরেন্টে খাইতে যাইবো। তো উনি আবার বলছে আপনি আগেই তো বলে দিছে যে আপনি 3 মাস আগে কিন্তু আমার সাথে, মানে আপনি আসেন, দেখা করেন, ঘুরতে যান, ফোনে কথা বলেন, সমস্যা নেই, আপনি যে বলবেন আমার সাথে আপনি থাকবেন, এটা পারবেন না, আপনি 3 মাস পরে আপনি বাইরে যেয়ে আপনার জামা তাই কইতেন, ঠিক আছে। তো উনি তো মনে করতে আচ্ছা 3 মাস তো সময় লাগবে না, 3 মাসের কাছাকাছি আইয়ে পড়বে, তো উনি প্রতিদিন যাতে আসতো, ফোন দিত, কথা বলতো ভালোই, এভাবে করতে তো আমার আর পরে আর কোনো 1 লক্ষ টাকা কাকে দিল? আপনাদেরকে? আমাদেরকে দিল, আমি ওখান থেকে 25% পাই, তারপরে ওখান থেকে ওই টাকাটা আমি এটা আবার আপনি জানতেন আলটিমেটলি যে এই কাজটা এনাকে ধোকা দেওয়া হচ্ছে? ধোকা দেওয়া হচ্ছে, আমি জানতাম, আপনি পরে ক্লায়েন্টটা জানছি। বাঁচেন কিভাবে যে একটা মানুষ 1 লক্ষ টাকা দিয়ে দিবে, সে জানবে না, বুঝবে না? না আসলে কি আমরা যখন বিজ্ঞাপন দিতাম, তো অনেক লোক আসতো, দেখা যাইতেছে কিছু লোক দেখলে বোঝা অনেক চালাক, তো আমরা দূর থেকে দেখি, আমরা কিন্তু সরাসরি সামনে যাই না, আমাদের অফিস এক জায়গায়, আমরা বলি কি আপনি ওখানে দাঁড়ানোর পর আমরা কি করি, আমিও যাই না, অন্য একজন পাড়ায় যে যে বুঝে যে ছেলেটা কেমন হইব, উনি যায় ওনার স্বামীতে ঘুরে ঘুরে দেখে হে কিরকম লগে পুলিশ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দেখে আসতো। তো আইসা যদি দেখতো এটা না একটা গ্রামের মক্কেল টাইপের, তাহলে উনি কি করতো, আইসা আমি ফোন দিতাম, কই ঠিক আছে আমার একটা লোক যাইতেছে, আপনি ওনার সাথে আইসা করেন, তো আমি কি করতাম, আমি যাইতাম, আমি গিয়ে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে এইভাবে আমি অফিসে ঢুকাইতাম, স্যারের সাথে কথা বলতাম, স্যারের এসি রুম সুন্দর মতন চা খাওয়াইতাম, আপ্যায়ন করতাম, বাইরে থেকে খাবার আনতাম, পুরো ভালোই চলতো। তো উনি পরে ওনার সাথে বিয়ে হওয়ার পরে উনি প্রতিদিন ফোন দেয়, আসা যাওয়া করে, ঠিক আছে, করার পর আমরা 3 মাস প্রায় কাছাকাছি এসে যায়, তো আমরা কি করলাম 3 মাস পর আমরা অফিসটা ছেড়ে দিলাম, অফিসটা ছেড়ে অন্য জায়গায় যাবো, কারণ আমরা যে জায়গায় যাই আমাদের সিম 3 মাস থাকবে, তখন তো আপনি ওই রেজিস্ট্রেশন করা ছিল না যে আপনি রেজিস্ট্রেশন থাকবে, তখন এগুলো ছিল না, তো আমরা 3 মাস একটা ডেট থাকে, তো আমরা এখানে 3 মাস থাকবো, অন্য জায়গায় যাবো, তো আমরা কি করি ওই অফিসটা ছেড়ে দিই, 3 মাস পর সিম চেঞ্জ, অফিস এই যে এত সুন্দর অফিস, সিমসাম অফিস, হ্যাঁ। গোছানো অফিস, সব চেঞ্জ মুহূর্তের মধ্যে? হ্যাঁ, মুহূর্তের মধ্যে, একদিন লাগে না সময় চেঞ্জ করতে, মানে আমরা 3 মাস শেষ, উনি 3 মাসের কথা কইয়া বাড়িওয়ালার কাছ থেকে রুম নিত, যে আসলে আমরা একটা বিজনেস করতেছি, তো আমি আমাদের অফিসটা এখন পর্যন্ত করতে পারতেছি না, তো এই কারণে আমি আপাতত এটা উঠবো, তারপরে আমি যাবো বা শিফট করবো ওই জায়গা, এভাবে করতো। না সেটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার যেটা জানার
সেটা হচ্ছে যে আপনি 3 মাসে কতগুলো ক্লায়েন্ট এরকম পেতো আনুমানিক? না 3 মাসে আপনার অনেক ক্লায়েন্ট পেতো, মানে দেখা যায় ক্লায়েন্ট পেতো বলতে আপনি একটা অ্যাড দিলে অনেকে ফোন দেয়, রাতে ঘুমান যায় না ফোনের কারণে, কিন্তু সবাই তো আসে না, অনেকে আইসা ফর্ম পূরণ করে জায়গা টাকার বেশি অঙ্ক দেখে অনেকে রাজি হয় না, আবার অনেকে বুঝে কয় না আপনারা এইগুলো ছিটারি বাটপারি করতেছেন, আমি বাইরে যাবো, আমি টাকা দিব কেন, উনি টাকা দেবে সমস্যা কি, আমি পরে ওনারা দিয়ে দেবো, আমি যাইয়া ধর সমস্যা আছে। অনেকে বলতো, আবার অনেকে আছে যে না বোকা টাইপে টাকা কমাইতে কমাইতে 20,000 50,000 টাকা মানতো। তো আমার ওইটাই শেষ ছিল, ওইটাই প্রথম ছিল, মানে Okay. সেকেন্ড ছিল। Okay. তো আমি যখন 3 মাস পর আমি অফিস চেঞ্জ হওয়ার পর আমরা নতুন অফিসে গেলাম, যাওয়ার পরে ওখানে একটা মেয়ে আমাদের সাথে যে জব করে, ওই মেয়েটা একটা ক্লায়েন্ট আনে। তো আমি ওখানে আমাদের তো এরকম ভাবে আমার অনেকদিন চলে যায়, ঠিক আছে, আমি কোনো ক্লায়েন্ট আনতে পারি না, মানে করি না আমি অতটা, মানে আমার নামে বিজ্ঞাপন দেওয়া হয় না, ঠিক আছে, যে আমি এতটা করতে পারতেছি না, আমার দরকার নেই, হেরা করতেছে। তো আমি অফিসে এমনি হ্যাগোর সাথে হেল্প করতেছি, একটা বিয়ে হইতে বিয়ে করাইতে পারলে আমরা 10,000 টাকা মানে খুশি হিসেবে নিতেছি, যে আপনি 10,000 টাকা দেন, আমরা মিষ্টি আনবো, মিষ্টি খামো সবাই, ঠিক আছে, এইভাবে করতাম। তো ওনার সহজ মনে দিয়ে দিত যে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। পরে আমরা অফিস চেঞ্জ করার পর উনি তার পায় না, সিম চেঞ্জ, আবার নতুন সিম নিতেছে, নতুন আবার অফিসে আবার গুছাইয়া সব সাজাইলাম। আমাদের একটা মেয়ে ছিল, একটা ক্লায়েন্ট আনলো, ক্লায়েন্টটা ডিবি লোক ছিল, ঠিক আছে, ডিবি লোক ছিল, আমরা জানতাম না। ও মেয়েটা বোকার ছিল, একটু বুঝতে পারে না যে ও মেয়েটা, ওই ছেলেটা কিরকম হবে। তো ইয়াং বয়সে ছিল, তো মানে ওভাবে আসছে। তা আসার পরে আমার তো চাকরি তখন মনে হয় 1 বছর বেশি হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। তো আসার পরে ওই মেয়েটা ওনারা নিয়ে আসলো, আনার পর অফিসে প্রথম দিন উনি সুন্দর মতো ভালো ব্যবহার করছে আমাদের সাথে, মানে এত সুন্দর ব্যবহার, মানে উনি সত্যি মানে রাজি আছে, মানে উনি 5 লাখ টাকা কইছে, 5 লাখ টাকা রাজি হয়ে গেছে। ওই মেয়েটাকে আচ্ছা আপনি 5 লাখ টাকা লাগবে, উনি রাজি হয়ে গেছে সহজে। তো আমরা সন্দেহটা মনে করি নাই। তো উনি কয় আচ্ছা আমি 1 সপ্তাহ পর আসবো, 1 সপ্তাহ পর এসে আমি মেয়ে দেখবো, মেয়ে দেখে ওদিনকে বিয়ে করবো, ঠিক আছে। উনি পরের দিন আসলো, একটা বিয়ে পিস নিয়ে আসলো, আমি টাকা নিয়ে আসছি, আজকে মেয়ে আনে, মেয়ে খবর দেন, আপনাদের বসকে খবর দেন, আপনারা সবাই আসেন, সবারই খবর দেন, আমরা আজকে 5 লাখ টাকা পেতে যাচ্ছেন। 5 লাখ টাকা পাইতেছি, তো আজকে মনে সবচেয়ে বড় ইটা হইব। তো আমরা বুঝতেছি না। তো মালিক আবার জানি ওদিনকে কি মনে করে আসলো না অফিসে, ঠিক আছে। ওই মেয়ের 3টা কি করলো, বাসায় গিয়ে ওদিনকে ওরা কি মনে করে, ওরা গিয়ে কি করলো, আমাদের ওই অফিসের পাশে ছিল একটা পার্কে গিয়ে আড্ডা মারতেছে, আমরা অফিসে 5টা পোলা বসা মজা করতেছি, আমরা সিগারেট খাইতেছি, ঠিক আছে। তো এর মধ্যে ওই লোকটা আসলো, আসার পর আমরা ওই মেয়ের ফোন দিলাম, কই তোমার ক্লায়েন্ট আসছে, তুমি আসো, ঠিক আছে। ও আসে না, আমি একটু পরে আসি, তোমরা একটু চাটা খাওয়া, কথা বলো, পরে আসি, ঠিক আছে। তো আসে না কারণে আমরা মানে আধা ঘন্টা লোকটা ছিল, দেখার পর ওই লোকটা বাইরে এলো, বাইরে এনে পরে কই আপনাদের লোকজন কোথায়, কেউ তো দেখতেছি না, আমি কোনো আসতেছে। তো উনি রুমে ঢুকলো, ওনার রুম তো আমরা লক করে গেছি, তারপরে 10 মিনিট পর 15 থেকে 20 জন পুলিশ গেটের সামনে কলিং বেল টিপতেছে। তো টিপতেছে, আমার তো পুরো কে কি করবে চিন্তা করতে পারতেছি না, মানে সিম মোবাইল সব লুকাইতেছি। আমি কই আল্লাহ আজকে মনে হয় শেষ, আজকে আর বাঁচতে পারবো না, ঠিক আছে। দরজা খুলে দেই যে 15 থেকে 20 জন পুলিশ আইসা ঢুকে আমারে পড়ছে, আমি গেট খুলছি, আমার ঠাস করে থাপ্পড় দিল, একটা লাথি দিল, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে অফিসে যারে পাইলো সবারে মারলো, মারার পর কয়েক লোকজন কই, ঠিক আছে। আমি দেখলাম ওই যে লোকটা ক্লায়েন্ট ছিল, ওনারা সালাম দিল, ওই পুলিশের সালাম দেওয়ার পর আমি তো পুরা হয়ে গেলাম যে এই লোকটা তো আমার ওনাদের হয়তো বড় লেভেলের কেউ হইতে পারে, ঠিক আছে। তো আসার পরে আমাদের 5 জন ধরে নিয়ে আসে, মেয়েদের পায় না, পরে পায় না আমাকে নিচে নিয়ে আসে, নিচে দিয়ে 2টা পুলিশের গাড়ি, 5 জনকে ধরে নিয়ে আসে। 5 জন ধরে নিয়ে, 5টাই ছেলে, 5টা ছেলে নিচে নিয়ে আসে। আমরা আইসা দেখি যে মানে 15 থেকে 20 জন পুলিশ নিচে, ঠিক আছে, মানে গাড়ি আছে, 2টা গাড়ি। ধরে নিয়ে আসে কিভাবে? হাতে হ্যান্ডকাপ পরে আন্ত লোকজন, না হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসে। তো ওই আপনার ওই এলাকায় সবাই একদম বাইরে যায়, সবাই তাকাইতে লজ্জা লাগে আমাদের, একদম পুরো এলাকার লোকজন দাঁড়ায় গেছে। হ্যাঁ, যে কি অবস্থা, এতগুলা পুলিশ আসলো, অফিসে রেড করলো, কি হয়েছে। পরে কিছুক্ষণ পর দেখতেছি কি ওই মেয়ে 3টারও ধরে নিয়ে আসলো কোন জায়গায়, ঠিক আছে। তা আমরা তো যাইনি কোন জায়গায় ধরে আসলো, আমরা ফোন দিতেছি, আবার ফোন বন্ধ, ওরা বুঝতেছে হয়তো কোনো কিছু। পরে কিছুক্ষণ পর একটা পুলিশ গেল, গিয়া দেখলাম পার্কের মধ্যে 3 জনে ধরে নিয়ে আসলো। পর আমাকে থানায় নিয়ে গেল, বাড্ডা থানায়। কত সালের দিকে থানায় গেল? এটা আপনার অনেক আগে হবে। ওকে, তারপরে বলেন। থানায় যাওয়ার পরে আমরা আমাকে বিকালে নেয়, মানে আমাদের এলাকায় ঘুরায়, ওই পুলিশ আমাদের এলাকায় ঘুরায়, সবাই দেখায়, ঠিক আছে। ওই হ্যান্ডকাপ পরানো অবস্থা সব জায়গায় দেখায়। আমি চিন্তা করি আমার বাসার কাজ সিধে যাইতেছে এদিকে, এখন যদি আমার বাস এলাকায় ঢুকে তাতে আমি শেষ, একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবো। তো আমি আল্লাহ করে দেখি যে না, ওনারা কি করছে, ওনারা ওই বিশ্বের ঘুরিয়া পরে আমাদের বাড্ডা থানায় নিয়ে আসলো। আন্তর্জাতিক বিকাল হয়েছে, পরে 3 ঘন্টা পরে আমাদের ছাড়াইয়ে নিয়ে আসতে গিয়ে আমাদের মালিক গিয়ে, মনে হয় আমাদের 8 জন ছিলাম, তো তখন মনে হয় 11 লাখ টাকা লাগছিল পুলিশের দেওয়া, ঠিক আছে। তারপর আমাদের কিছু করে নাই, আমাদের মানে চালান মানে ওই যে লেখালেখি করা আছে, ওই কিছু করে নাই। ওনারা আমাকে মালিকের খবর দিতে বলছে, মানে একটা টার্গেট ছিল আমাদের মালিককে ধরবে, মেন যে মালিককে ধরা দরকার, কারণ মালিকের এগুলো অনেক আগে থেকে করতেছে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তো পুলিশে ধরা খাইয়ে গেলাম। তো হ্যাঁ, তো ছাড়াইও নিয়ে এসে, আবার ছাড়াই নিয়ে পরের দিন আবার ওই অফিসে গেছি, যাবো, এলাকার লোকজন সবাই তাকাই রয়েছে, লজ্জা লাগে। কারণ হ্যাঁ, আমাদের মালিক কইতেছে কি যে দেখো তোমরা এখন নতুন অফিসে জব শিফট করে যায়, এইখানে দরকার নেই। তো আমরা কি করলাম, নতুন অফিসে গেলাম, যার পর চিন্তা করলি আমি তো এই জায়গায় ঢুকে আমি এত বড় একটা কালারিং হইলাম, আমি এই অফিসে থাকবো না। আর আমার যে ঢুকাই দিয়েছিল হ্যাঁ, তো ওই জায়গায় জব করতেছে,
সেও করতেছে, সে আবার চাকরি ছেড়ে দিচ্ছে, মানে আমার আগে, আমার 15 দিন আগে চাকরি ছাড়ছে। এখন আমি চিন্তা করি আমিও ছেড়ে দেবো, আমার ভালো লাগতেছে না, আমি ছাড়া এই যে লোকজনের সাথে আস্তে আস্তে পরিচয় হইতেছি, পরে যদি এই যে রাস্তাঘাটে চলতে পারবো না, আমি দাদা আমি চললাম। আপনাকে থানা থেকে বের করেছে সেই সময়টাতে? হ্যাঁ করেছে, কে বের করেছে? ওই যে মালিকই, মানে আমাকে 8 জনকেই বের করা হয়েছে 11 লাখ টাকা দিয়ে। ওকে, ঠিক আছে, 11 লক্ষ টাকা? হ্যাঁ 11 লাখ টাকা লাগছিল আমাদের বার করতে, যেহেতু বড় একটা ঝামেলা পড়ছিল তো এই কারণে। তো আমরা পরে ওই অফিসে, নতুন অফিসে শিফট করার পরে আমি চিন্তা করছি আমি জব করবো না, তো আমি ছেড়ে দেবো। এই যে বসুন্ধরা যেটা, ওখানে আমরা শিফট করি সবাই মিলে। তো ওখানে অফিসে সব ছিল, মানে এ টু জেড সব ছিল, তা মালিকের কিছু দোকান লাগে নাই, মালিক সব কিনে নিছে। তো আমি চিন্তা করছি আমি যেহেতু জব ছাড়বো, ওই জায়গায় মানে 1 সপ্তাহ ছিলাম আমি। 1 সপ্তাহ থাকার পর 7 দিনের দিন আমি রাত্রেবেলা ওই আমার যে জবে ওইখানে দিয়ে দিছে, ওই ছিল আর একটা ছেলে ছিল। তো আর আমি বলি কি, তাই আমি যেহেতু বেরোবো অফিসে সব নিয়ে বেরোবো, ঠিক আছে। তো আমরা অফিসে কি করলাম, আমি আবার সন্ধ্যা পর্যন্ত, আমার মালিকে অফিসে সবাই চলে গেছে, এরা আবার 4টা-5টা দিকে চলে যায়। আমি কি, তা আমি একটু পরে যাই, তো অফিসটা গুছাই। তো আমি কি করলাম, অফিস গুছানোর জন্য থাকলাম, আমি এবার কি করলাম, এদিক দিয়ে বড় একটা পিক আপ ভাড়া করলাম। তো আজকে অফিসে যা আছে, মানে কম্পিউটার মমটার যা থাকবে সব লই আজকে বাইরে, যেহেতু আমি এমনি যাবো। হ্যাঁ এমনি যাবো কেন, আমি গেলে সব নিয়ে যাই, ঠিক আছে, আমি থাকার জন্য কম করি না, তো আমি সব নিয়ে যাই, হ্যাঁ কিছু করতে পারবে না, কারণ হ্যাঁ পুলিশের কাছে এমনি ধরা। তো আমি কি করলাম, অফিসের ওকে 2 জনের খবর দিলাম, একজন উপরে উঠলো, আমি উপরে দাঁড়ানো ছিলাম, লেবার নিয়ে এলাম 4-5 জন, আইনে এমন কারণ 10 মিনিটের মধ্যে পুরো অফিস খালি, মানে একটা ফ্যানও নাই অফিসের ভিতরে, ঠিক আছে, টেবিল যা ছিল সব নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি আসি, তালাটা খোলা, তালাটা মাইরে চাবিটা লই, পরের দিন আমার ফোন দেয়, মেহেদি তুমি কোথায়? আমি আমো না, আমি আপনার জায়গায় চাকরি করবো না, আমার এইগুলো ভালো লাগে না। উনি অফিসে ঢোকে, পরে তালা ভাঙে ঢোকার পরে দেখে যে অফিসে কিচ্ছু নাই, এখন কয় তুমি এইগুলা করছো, আমি এখন থানায় যাবো, মামলা করবো। আমি কই আপনি যান, আপনি আমার ভয় দেখাইয়েন না, আমার কাছে আপনি যতগুলো ক্লায়েন্টের টাকা খাইছেন সবার নাম্বার আমার কাছে আছে, আমার কাছে এখন আছে, আমি এখন ফোন দিলে সবাই আপনার গিয়ে ধরবে, আপনি যান, আমার কোনো সমস্যা হইব না। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো ঠিক করলো না, আসছো অফিসে আসো, দেখা করে তোমার টাকা লাগলে বলতো আমারে, আমি টাকা দিতাম, তুমি এগুলো কেন করলো? আমি বলছি আপনি যে ভালো কোনো দাম নেই, তো খারাপ করা লাগে, তো দরকার কি, খারাপই করে বেরোইলাম, আপনার তো এর আগে অনেকে খাই ঠেয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমি ওখান থেকে আসার পরে তা উনি লোকজন পাঠায়, আমার এলাকায় লোকজন পাঠায়, মানে ওনাদের অফিসে লোকজন পাঠায়, আমার খোঁজার লেগে পায় না, এরকম পায় না 1 মাস পর পুরো এইটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হতে পরে ওই জিনিসগুলো যে আমরা 3 জন বের করি, আমার 3 জন আমার ভাগ করে নিয়ে যায়, যে যেমন পারছে ভাগ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি এখন কি করবো, মাসখানেক বসে আছি, বসে থাকার পর আমি আবার ওই কি গেলাম, ওই যে সুপার শপে চাকরিটা ছাড়লাম না, ওখানে আবার আসলাম, আইসা আবার ওখানে ঢুকলাম, যে আমি এখানে আবার ঢুকলাম, যে আমি এসে মালিকের সাথে কথা বলছি, আর আমি তো এতদিন আসি নাই, সমস্যা ছিল, গ্রামে ছিলাম, এখন আসছি আবার নতুন করে ঢুকুন। উনি আবার নেওয়ার পরে আমি এখানে অনেকদিন ভালো ছিলাম থাকাতে। ওই যে ছেলেটা আমার সাথে ছিল, তো ওই ছেলেটা কিন্তু আবার ওখানে মানে তখনও জব করতেছিল, তো যে লোকটা নিয়েছিল নতুন, ওরা বাইর করে দেয়, আমার ওখানে ঢোকানোর পরে আপনি তখন মিডিয়াতে জব করে যাচ্ছেন? না, মিডিয়াটা ছাইড়ে দিচ্ছি, ওই যে চুরিটা করছি না, করার পর ছাইড়ে দিচ্ছি। আপনাকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার পরে তারপরে ছেড়ে দিলেন? হ্যাঁ, ওই যে অফিসে সব চুরি করে বেরোলে আমি আইসা পড়ি, ঠিক আছে। আসার পর তখন আমি সুপার শপে ঢুকি, তো সুপার শপে ওই ছেলেটা এখনো আছে, যে ছেলেটা আমার সাথে প্রথম ছিল, তো ওই যে নতুন লোকটা নিয়ে সবাই বের হয়ে যায়, ওরা বের করে দেয়, আমি এবার ওখানে ঢুকি। ওই ছেলেটা যে মেয়েটার সাথে রিলেশন করার কথা বলছিল, আমি এবার আমি এরকম ঢোকার পর 1 মাস পর আমার বলে ভাই আপনি পারবেন, আপনি আসলে মায়াগো ভালো মতন পড়াইতে পারেন, আপনি কথা বলেন, ঠিক আছে। তো আমি এবার আমি মেয়ের সাথে কথা বলি, মেয়ের কথা বলার পর মেয়ের কথা শুনে দেখে আমি ওর জন্য কি বলবো, আমি নিজের জন্য বইলে লাইছি যে আমি আপনার পছন্দ করি, ঠিক আছে। মেয়ে কয় না, আমি এটা একটা রিলেশন করি, আমি রিলেশন করেন, সমস্যা কি? আমার দেখার পরে রাজি হয়, দেখছে আমি ভালোভাবে চলাফেরা করি, টাকা পয়সা ভাঙি, একটু পুষপাস করে চলি, তো চলার পর ওর সাথে আমার সাথে ভালো একটা রিলেশন হয়। হওয়ার পরে এরকম 15 দিন এরকম যাইতে 15 দিন 1 মাস যায়, যার পরে ও গ্রামের বাড়ি যায়। ভাই এর মধ্যে যে আমি যতগুলো ভুল করছি না, আমি যে ওই যে লোকজনের কাছে মেরাজ মিডিয়া থেকে টাকা খাইছি, আমি যতগুলো ভুল করছি সব কটা প্রভাব আমার ছেলে উপরে পড়ছে। যেমন আমি মাঝখান থেকে করে ভুলে গেছি যে আমি যখন ওই মেরাজ মিডিয়া ওই বেড়ার কাছ থেকে 1 লাখ টাকা খাই, ঠিক আছে। তো 1 লাখ টাকা পর আমি যখন ওই 1 লাখ টাকা খাওয়ার পরে আমি খাওয়ার পরে মানে 15 দিন যাইতে না যাইতে আমার বড় যে ছেলে, ওর অনেক অসুস্থ হয়, টাইফয়েড জ্বর হয়ে যায়, ঠিক আছে। আমি ওর হসপিটালে ভর্তি করে 15 দিন একদম মরা অবস্থায়, যা অবস্থা মানে খুব খারাপ ছিল। তো তোমার এইগুলো বলার জন্য বিষয়টা আসা। তো আমি অসুস্থ হওয়ার কারণে আমার অনেক টাকা ওখানে নষ্ট হয়, ঠিক আছে। নষ্ট হওয়ার কারণে আমি ওখান থেকে যাই, যাওয়ার পর আমার ছেলেটা মানে এমন একটা অবস্থায় কয়েকদিন পর দিয়ে অসুস্থ হয়ে যেতেছে, আমার ছেলের মাথায় টিউমার হয়, অপারেশন করা লাগতেছে, মানে সমস্যা শেষ হইতেছে না, মানে আমি যেটা সমস্যা থেকে বাঁচবো তা হইতেছে না, ঠিক আছে। তো এইটু আমি হাইড করে গেছিলাম। তারপর আমি ওই মেয়েটার সাথে যখন আমার রিলেশনটা হওয়ার পরে দেখা যাইতেছে আমি অনেকদিন এরকম ভালো কথা বলি, তোমার বিয়ে করবো, ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলি, তোমার বাবার নামা দাও, কথা বলতাম, ভালো লাগতো আমার, ঠিক আছে। তো একদিন কি আমি বাড়ি যাবো, তুমি যাও? আমি বলছি না, আসলে আমি এখন বাড়ি যাবো না, তুমি যাও। তা আমি কি মনে করি জানি সাহস করলাম যাওয়ার জন্য, ঠিক আছে, যাওয়ার জন্য সাহস করলাম যে না, আমি আসলে ওর সাথে আমি ওর বাড়ি যাবো।
যাইলাম, যাওয়ার পরে আমি ওর বাড়ি যাই। ওর বাড়ি যাওয়ার পরে আমার এখানে আমার তো ওয়াইফ এদিকে তখন কিছু জানতো না আমার ওয়াইফ। তখন আমি যখন ওর বাড়ি যাই তখন একটু সন্দেহ করে আমার ওয়াইফ। আমার তখন কিন্তু ভালো চলতো, আর আমার এদিকে আমার সংসারে কিন্তু টুকটাক গ্যাঞ্জাম লাগিয়ে আছে। যেমন আমি আমার ওয়াইফ, আমার প্রথম বাচ্চা তো সিজারে হয়, তো সিজারে হওয়ার পর কারণে দেখা যাচ্ছে যে আমি আমার ওয়াইফের উপর অনেক অত্যাচার করি, ঠিক আছে, মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত অনেক অত্যাচার করি। দাদা আমি সিজারের বাচ্চা, ও হয়তো সিজার হয়েছে, বাচ্চা নিচ্ছে, ওর পেটে আমি লাথি মারি, ঠিক আছে, মানে ওরে অনেক মারি, আর ঘুমাইতে দিই না ঠিক মতো, নানানভাবে অত্যাচার করি, না খাওয়াই রাখি। এই শীতের সময় এত শীতেছে, ওই পাশে ঘুমাইতেছে, আর আমি নিচে নামাইয়া বহাই রাখি, ঠিক আছে, তুই কম্বল খেতা কিছু গায়ে দিতে পারবি না, এগুলো আমি ওর সাথে করি, ঠিক আছে। পরে আমি ওই মেয়েটার সাথে যখন রিলেশন হয়, তা আমি ওর বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর আমার ওয়াইফ একটু সন্দেহ করে, সন্দেহ করার কারণে তাও কিছু বলে না। আমার ওখানে একটা মেয়ে ছিল আমাদের ওই কোম্পানিতে, ওই মেয়েটা আবার কিছু জানতো এগুলো, আমি যে ওই মেয়ের সাথে রিলেশন করি। তো জানার কারণে ওই মেয়েটা আবার আমার ওয়াইফের সাথে আগে পরিচয় ছিল একটু, ঠিক আছে। আমার ওয়াইফ আবার ওই মাঝে মাঝে আমার দোকানে আসতো, আসার কারণে মানে একটু পরিচয় ছিল, এই কারণে ওর নাম্বারও রাখতো। তো মেয়েটা আবার ফোন দেওয়া মাঝে মাঝে আমার ওয়াইফে বলতো যে ভাবি এমন এমন ভাইয়া তো এমন এইগুলো করতেছে, একটা মেয়ের সাথে কথা বলে একটু ওরা থামা, নাহলে তো আস্তে আস্তে বেশি ভিতরে যাইবো। আমার বউ আমার ওয়াইফকে এতটা বেশি মনে করতো না, চিন্তা করতো আমার কইতো তুমি নাকি কার সাথে কথা বলো, এগুলো কইরো না, ভালো না এগুলো, ঠিক আছে। তো সিরিয়াস হয় না। তখন যখন আমি ওর বাড়ি যাই, মেয়ের বাড়ি, তখন ওটি সিরিয়াস হয় যে আমি একটা মেয়ের বাড়ি গেছি, আমার সিম বন্ধ থাকে, আমার গ্রামে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না, সিম বন্ধ থাকে, থাকার কারণে আমি 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে ও পুরা বুঝা যায়। আমি 3 দিন পরে আমি যখন ঢাকা ব্যাক করব, তখন মানে ওর বাপ, মানে ওই মেয়েটার বাপ মারে আমি বলি যে আন্টি আমি তো ঢাকা চলে যাবো, তো আপনি কি বলেন? আচ্ছা তুমি যাও, যেহেতু যাবা তাহলে তুমি ওরে নিয়ে যাও, মানে ওনাদের মেয়েরে বলতেছে যে নিয়ে যাইতে, যে তুমি যাবো পরে একা যাইবো, তাহলে তুমি ওরে নিয়ে যাও। তো আমি ওদিনকে আসার সময় ওনারা মনে করছে আমি হয়তো কেবিন নিব না, আমি তো লঞ্চে আসা যাওয়া করি, তো আমি কেবিন নিব না, হয়তো আমি নিচে বিছনায় আসা ওখানে আসবো। তো আমি কেবিন নিয়ে আসার পরে দেখা যাইতেছে আমি ওই রুমে একসাথে এক কেবিন আসি, আসার পর ওখানে আমাদের অনেক কিছু হয় বলতে ওর ওর ইচ্ছা ছিল না, ওর সাথে আমি জোরাজুরি করি, অনেক জোরাজুরি করি, অনেক মানে সেটা বলার মতো না, অনেক মারার পর অনেক অত্যাচার করার পরে ওর সাথে আমার একটা রিলেশন হয়। আসার পরে কার সাথে রিলেশন হয় আপনার? এই অত্যাচার করার পরে কার সাথে রিলেশন হয়? ওই যে মেয়েটা, ওই যে আমি দোকানে যেখানে নতুন জব করি, ওখানে একটা মেয়ের সাথে, ওই যে আমার যে ছেলেটা ছিল, ওই যে মেয়েটা পছন্দ করতো, ওই মেয়েটার সাথে আমি রিলেশন করি। তো আপনি বিবাহিত থাকা অবস্থায়? জি, থাকা অবস্থায় মানে আমার নিজের ফ্যামিলিতে এতটা ভালো লাগতো না, আমার বাইরে এইগুলো করতে মন চাইতো। বাট আপনার এরকম সম্পর্ক থাকা অবস্থায় আপনি কেন ওই ধরনের একটা সম্পর্কে জড়াবেন? মানে আমার বাসা কেমন যেন সময় দিতে মন চাইতো না, স্ত্রীকে ভালো লাগতো না? না, আমার আমার ওয়াইফকে ভালো লাগতো না? না, ভালো লাগতো না। আমি চিন্তা করতাম কি যে আমি ওই নতুন একটা মেয়ে দেখলাম, ওর সাথে কথা বলতে মজা লাগতেছে আমার, ওর সাথে আমি কথা বলি, তো এই কারণে আমি ওর সাথে রিলেশন জড়াই। তো ওর সাথে মেয়েটা জানতো আপনি বিবাহিত? না, জানতো না। মেয়েটাকে কি বললেন? আমি বলছি আমি বিয়ে করি নাই, ভালো অবস্থা আছি, ঠিক আছে, এবার এগুলো বলতাম, মানে একটু বেশি ভাব দেখাই চলতাম ওই মেয়েটার সাথে। পরে আমি যখন আমি বাড়ি থেকে করে নিয়ে আসি, আর বাপ মাও মানে কি মনে করে আমার সাথে দিল আমি বুঝতেছি না, আমি ওরে একসাথে লঞ্চে নিয়ে আসি, ও আসলো, আসার পরে ওই যে লঞ্চে আমি যখন কেবিন নিয়ে পর সাথে আমার সাথে টার্গেট কি ছিল? টার্গেট আমি নষ্ট করবো, এই কারণে। এই নষ্ট শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। টার্গেট মানুষের সঙ্গে শারীরিক একটা সম্পর্কে যাওয়া, এটা হওয়ার পরে আপনি কেটে পড়বেন, তাই কি? জি। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান, তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার, জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771 আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, আমরা বিরতি নেব এখানে একটা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি মাত্র 2 মিনিট পথেই রয়েছে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম মেহেদি, তারপর কি হলো? তারপর ওই মেয়েটার সাথে আমি ওখানে আসি, লঞ্চে আসার পর সকালবেলা আসি, বাসায় আসি। আসার পর আমার ওয়াইফ আমার দেখতেছে চেয়ারে শুয়ে গেছে, একটাতে ঘুমাই না, হয়তো অনেক কিছু হয়েছে, বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারে না, ঠিক আছে। ও কিন্তু এটা ভিতরে রাখছে, রাখার পর ও মানে লোক লাগাই রাখছে
রাখছে আমার পিছনে, যে আমি কি করি না করি এটা সবকিছু ওর কাছে খবর দেওয়ার জন্য। তো আমি জানতাম না। তো এরকম ওই মেয়েটার সাথে এরকম সম্পর্ক চলতেছে হইতেছে। আমি এদিকে আমি ওইখানে আমাদের ওই যে দোকানে যা জব করতেছে দোকানের একটা মাল বেচতাম, আমি মাল বেচে আমি মালিকের টাকা দিতাম, আমি নিজে খরচ করতাম, ওই পোলাপানের সাথে চলাফেরা করতাম, ওই নেশা করতাম, ঠিক আছে। তো এইখানে দেখতেছি আমি ওই এলাকায় আমি যে ঘর ভাড়া উড়ে খাইতেছি, আমার অফিসে কখনো কেউ এসে খবর নিত না, কারণ আমি ওদেরকে কি বলতাম যে এখানে যে এসে জিজ্ঞাসা করতো আমি হ্যারি পোলাপান দিয়ে মারতাম, মানে আর এতভাবে মারতাম যে ওই ছেলে আর এখানে আর আসতো না, চাকি ছিঁড়ে চলে যেত। মানে আমাদের মালিক আবার একটু হয়তো আবার রাজনীতি করে, তো উনি আবার আমলি করে, তো উনি আবার এগুলা করে না, ঠিক আছে। মানে উনি একটু ওনার নামে একটু মামলা আছে এখন বর্তমানে, উনি বিএনপি করে আওয়ামী লীগের সময়, তো উনি আবার একটু এগুলোতে কম জড়ায়, কারণ উনি রাজনীতিবিদ ছিল, উনি কমিশনার ছিল, তো এই কারণে উনি আবার এইসবে মাথা ঘামাইতো না। আমি যখন একটা পোলা ছেলের অফিস থেকে পাঠালো যে মেয়েদের দোকানে গিয়ে দেখে আসো যে কি অবস্থা, তো আমি কি করতাম, আমি আবার ওই ছেলেদেরকে মানে আসলে ওই পোলাপাইন দিয়ে মারতাম, যে একটা দোকানে আসলো, দোকানে দেখে বাইরে এলো, আমি পোলাপাইন খবর দিতাম এই পোলাটা বাইরে চলে ধরে মায়ের এটা যা পাবি সব রেখে দে, ঠিক আছে। মারতেও পোলা চলে যেত, তো বুঝতো না অফিসে কখনো কেউ বুঝতো না যে আমি এগুলো করছি কিনা, ঠিক আছে। আমি একটা ভুল করি, আমি যে দেখি যে পরে আমার ছেলের উপরে পরে, আমি যখন একটা ভুল করছি, ভুল করানোর পরে পরের দিন শুনি যে আমার ছেলে অসুস্থ, মানে এখন পরে আমি যখনই ভুল করছি আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। দাঁড়ান, আপনি মেয়েটাকে কি করলেন? কোনটা? ওই মেয়েটা আমার ওই সাথে আসার পরে ও অভাবে চলতেছে, ওর সাথে রিলেশন চলতেই আছে, মানে ওর তো আমি ওই রাতে লঞ্চে নিয়ে আসি, আসার পর ওর সাথে আমার একটা ইয়ে আচ্ছা, হয়, তারপর? হওয়ার পরে আমি ওরা আসি, আসার পরে তারপর দেখা যাচ্ছে যে আমার এটা এই পর্যন্ত থাকে, ওর সাথে রিলেশন চলতে আছে, মানে এটা অফ করি না, কন্টিনিউ চলতেছে। আমি এটা আসতেছি, করছেন বিবাহিত জীবনেও? হ্যাঁ এরকম একটা মেয়ের সঙ্গে ছিল নাকি? আরো আছে, আরো মেয়ে আছে, মানে সবার ছবি আমার কাছে এখনো আছে বর্তমানে। এগুলো এই ছবিগুলো কেন তুলতেন? এগুলো মানে ওদের সাথে ঘুরতে যেতাম, সেলফি তুলতাম, এগুলো রেখে দিতাম। এগুলো রাখতেন, এগুলো আপনি বাসায় আপনার ওয়াইফ যদি পেতো? এইগুলোতেই আমার সমস্যাটা বেশি ছিল, মানে এগুলো হয়েছে আপনার লাইফে? হ্যাঁ। লেটস গো, সামনে যান। তারপর? হ্যাঁ, তারপরে যখন আমি পোলাপান আসতো অফিস থেকে, তো আমি ওকে মাইরা পাড়াই দিতাম, তো আমার মালিকও এতটা গুরুত্ব দিত না, যেহেতু আমি মনে করতাম আমি ভালো ছেলে, আমি এগুলো করি না। তো লাস্ট যেদিনকে আমি পোলাপানের সাথে চলতেছি, আমি এবার ওই মেয়ের সাথে রিলেশন কন্টিনিউ চলতেছি, তো এলাকায় আমার একটা কাস্টমার ছিল, মানে ভালো ছিল, উনি ফ্ল্যাটে থাকে, তো উনি আমার দোকানে আসতো, মানে ইয়াং বয়সী আমাদের মতনই, আমাদের কোম্পানি আমাদের দোকানে এসে অনেক জিনিস কিন্তু কেনার পর দেখা যাইতেছে আমি ওর কাছে অনেক জিনিস বেচার পর ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়। পরে আমি একদিন কই ভাই আপনার আরাফাত ভাই, আপনার বাসায় একটু সময় আইব? কেন ভাইয়া? আমি কইছি ভাই একটু দরকার বুঝে নিতে হবে, আমি নিয়ে যাম। কয় কখন যাবেন? আমি কইছি কি যাম দুপুরে পরে। কয় হ্যাঁ যাইতে পারেন, সমস্যা নাই। ওরা কি করতাম, ও আবার করতে কয় ভাই আমার কিন্তু জিনিস খাওয়াইতে হবে। আমি কিন্তু কি খাওয়াম? আপনি আমার ইয়াবা খাওয়াইবেন, ঠিক আছে। তো ইয়াবা খাওয়াইতে হবে, তো আমি আর কি করতাম, তখন ইয়াবা কিনে আমি খাওয়াইতাম 500 টাকা করে। তো আর আমি কিনে খাওয়াইতাম, আমার 2-3টা করে খাওয়াইতাম, আর বাসায় আমি যাইতাম। যাওয়ার পর আমার দোকানে একটা ছেলে ছিল, ও আবার চাকরিটা ছাইড়া যায়। যাওয়ার পর আমি একটা মুরব্বীর লোক নেই, মানে আমি মালিকের কই যে নামাজ টামাজ পরে ভালো হইবে। তো ওই মুরব্বী ঢুকানোর পর মুরব্বী আর বেশি ক্ষতি করার চেষ্টা করে। আমি পরে ওই যারা আর ইয়াবা খাওয়ানোর পর যখন বাসা নেই, তো ওই মুরব্বী আস্তে আস্তে সব জানে। তো মুরব্বীর সাথে একটা ফিরে যেতে আমার এলাকার আমাদের মানে বরিশালের, তো ওর সাথে একটা ফিরে, তো মুরব্বী সব জানতে হচ্ছে। আমার ওয়াইফও মাঝে মাঝে আসতো, মানে আমার সাথে ভালো এটাই ছিল যে আমার ওয়াইফ আসতেছে, আমার সাথে কথা বলতেছে, আমার দোকানের সবার সাথে কথা বলতেছে, ঘুরে যাইতেছে, ঠিক আছে। তো ওই মুরব্বী যে তলে তলে যে আমার এই করতেছে আমি আর জানতাম না। ওই মুরব্বী আমার ওয়াইফের নাম্বারটা রাখলো, ওই মায়ের আমি কি করতাম, ওই প্রতিদিন রেগুলার মানে 4 মাস 5 মাস হবে, ওই মেয়েটারে রেগুলার প্রতিদিন আমি ওই বাসায় নিয়ে যেতাম, ঠিক আছে। ওই ছেলেটার ইয়াবা খাওয়াই নিয়ে যেতাম। আর এই মাঝে আমি ওই যখন দোকানে থাকতাম, দেখা যায় ওই দোকানে আপনার আমার এলাকায় কিছু ব্যবসায়ী আছে, ইয়াবা ব্যবসায়ী, আবার ফেন্সিলের ব্যবসায়ী, আমার দোকানে সব ডিল হইতো। দেখা যেমন ওই এলাকায় আমি চলতে চলতে এমন একটা অবস্থা হয়ে গেছে গা, মানে সবার সাথে হ্যাঁ সবাই চিনে, মানে এখন দেখতে পোলাপান চলে ওই বড় ভাইরাও চিনে, আইয়া আমার মেহেদি কেমন আছো এই সেই। আমার দোকানে বড় বড় ডিল হয়, দেখা যায় আপনি 5 লাখ টাকার ইয়ে বানলো, 5 লাখ টাকা ইয়ে ডিল আমার দোকানে বই হইলো, কারণ আমার দোকানে একটা দোকান ছিল আপনার? এটা কুকারিস আইটেম, যেমন অনেক। আপনি কি করতেন? সেলস বয়? না, আমি ম্যানেজার ছিলাম ওখানে। ম্যানেজার ছিলেন? একটা ছিল। এই ক্রোকারিজের দোকানটা কার? আমার মালিকের। যে মালিকের আপনি বাড়ি ঘর সব বাড়ি ঘরে ওই যে আমি ভাড়া উড়ে খেয়ালাইতেছি মালিকের, ওই মালিকের। ওকে, ঠিক আছে। তারপর ওই ও আমার ওখানে ডিল হইতো, ওনারা ডিল করতো না, ডিল করতো আমার কাছে টাকাটা দিয়ে যাইতো, আমার কইতো শোন এই লোকটা আইবে, তুই টাকাটা দিবি, প্যাকেটটা রেখে দিবি। তো আমি প্রথম জানতাম না, ঠিক আছে। পরে আস্তে আস্তে একদিন কি করলাম, টাকা আপনাকে দিয়ে যেত, হ্যাঁ আমি মালটা আপনি নিয়ে আমি রেখে দিতাম দোকানে। যেহেতু আমার দোকানে কোকারিস আইটেম পুলিশের রেট পড়লে আমার দোকান চেক করবে না, কারণ আমার দোকানে 1000 আইটেম আছে, এতগুলো মাল চেক করা সম্ভব না, আর কেউ বিশ্বাসও করবে না যে এখানে এইগুলো হইতে পারে, ঠিক আছে। তো আমার দোকানে যখন এইগুলো হইতো, আমি আবার কি করতাম, বড় বড় পোর্ট লাইনে রাইস কুকার থাকতো, রাইস কুকারের ভিতরে ঢুকে রাখতাম, যে কেউ চেক করতো না, তো সমস্যা নেই, আমার তো সমস্যা হতেছে না, আমি আগের ভালো সম্পর্ক হইতেছে আমার লাগে, ঠিক আছে। আমি আরো দেখা যাইতেছে, আমি একদিন কি করলাম, মানে এর কারণে আমি খুলে দেখলাম প্যাকেটগুলো, যে প্যাকেটগুলো কি, আমি প্যাকেটগুলো দেখার পরে ইয়াবার প্যাকেট অনেকগুলা, মানে 5 লাখ টাকার ইয়াবা, তো অনেক টাকার ইয়াবা। তো আমি দেখি, আমি ওদিনকে কই ভাই এগুলো কি, আমি জিগে, আমি বলি না, জিগে কয় এগুলো কি, তোর আমি পরে বল, মানে পরে হ্যাঁ সন্ধ্যার সময় আসে পরে আমার 5000 টাকা দেয় আমার হাতে, এটা তুই ভাঙিস, আর শোন এগুলো মাঝে মাঝে এরকম হইবে, তুই খেলে এগুলো শুধু রাখবি আর কিছু না, তো কোনো সমস্যা
সমস্যা হইব না। এই কথাটা আপনাকে কে বলছে? মানে ওই এলাকার বড় ভাই এলাকার বড় ভাই। ওকে, বলতেছে। তো উনি আবার আমার দোকান কাস্টমার ছিল, আমার দোকানে আসতে যাইতো মাল জিনিস কিন্তু, জি। ঠিক আছে। তো এদিকে হ্যাঁ প্রতিদিন রেগুলার হ্যাঁ মাল আসতো যাইতো, আমি এগুলো করতাম। দেখা যায় একদিন পর পর ওই এলাকায় রেড পরে বেশি, রেড পরার কারণে আমার পুলিশ আমার দোকানে সামিয়ে ঘুরে যেত, মানে একসাথে 100 পুলিশ ঢুকলো আমার দোকানে সামিয়ে গেল, অন্য সব দোকান চেক করতো, আমার দোকান চেক করতো না। মানে ওই দেখতেছে কুকারি সাইডে এই জায়গা কি আর হইব, ঠিক আছে, কখনো চেক করে নাই। পরে এইভাবে আমি এদিকে তো এই মেয়েটার সাথে আমি রেগুলার ওই রিলেশনটা যাইতেই আছি, প্রতিদিন যাইতে আছি। একদিন এরকম যাই যেতে একদিন আমার ওয়াইফ বলতেছে কি যে আমি আমার বাপের বাড়ি যাম 2 দিন বেড়াইতে, ঠিক আছে। তো আমিও জানি না ওর ভিতরে কি আছে। তো 2 দিনের কথা কই আহে, আর পরে আমি একদিন, তো ওদিনকে সন্ধ্যা টাইম ছিল, আমি মেয়েটারে নিয়ে যাবো ওর বাসায় যাব, মানে ওই ছেলেটা বাসায় যাব। তো আমি বাসায় গিয়ে বসে রয়েছি, ছেলেটার ইয়ে দিচ্ছি ওই খাইয়া ওই বেরোয় গেছে, তালা মাইরা ও বেরোয় গেছে। তো ওই ছেলেটা বাসা ছিল আবার ফ্ল্যাটে, যে কেউ দেখেও না, ফ্ল্যাটে তো ঢুকলে কেউ কেউ দেখে না, ঠিক আছে। তো আমি যখন ওইটা যে বসে ফোন দিতেছি ওই কি আমি আসতেছি তুমি দাঁড়াও, ঠিক আছে। ও কিছুক্ষণ পর কি কয় একটু পরে আসি, আমি সমস্যা আছে। আমি কে কয় কি ওই যে তোমাদের ওই দোকানে যে জব করতো একটা মেয়ে আছে, তো আমার দেখছে বেরোলে সমস্যা হতে পারে। তো আমি ঠিক আছে একটু পরেই বেরো, যেহেতু আর এলাকার তো আর আবার চিন অলাগ আবার একটু এলাকার চিনতেই পারে। তো আমি পরে কই আচ্ছা ঠিক আছে একটু পরে বেরো, আধা ঘন্টা পর বেরোইলো। বেরোনোর পর আমার ওদিকে যে আমার ওয়াইফ আর ওই মাইয়াটা আর ওই হুজুর, আমার দোকান যে হুজুরটা নিছি, হেরা যে আমার এইগুলো ধরার জন্য হাতে নাতে দেওয়ার জন্য যে এসে বসে রয়েছে আমি জানতাম না, ঠিক আছে। আমি তো আরে ভালো মনে নিলাম, আমার সাথে ওখানে হওয়ার পরে আমি বেরোই ওখানেও আপনাদের এসব চলছে? ওকে, হয় বেরোনোর পরে আমি দোকানে আসার পরে আমার ওয়াইফ আইসা আমার আইসা কলার ধরে এসে আমার থাপড় দেয়, অনেকগুলো থাপড় দেওয়ার পর আমি মানে পুরো বোকা হয়ে গেছি, কিভাবে তুমি অর্থাৎ দোকান কাস্টমার ভরা, ঠিক আছে। আমি বসে রয়েছি, সেলসম্যান দেখাইতেছে দোকান কাস্টমার ভরা, মার দিয়ে কি হেরা বাইরে গেছে, মেয়েরা আছে কয়টা মেয়ে কাস্টমার আছে, আর দেখে তাকাই দিচ্ছে, এখন ওরা বেরোয় গেছে, সবাই বেরোয় গেছে। এখন আমারে আইসে বলে মানে বকা দিতেছে, মানে বাপ মতো বকা দিতেছে, তুই কই গেছিলি এরকম। আমি কিছু কই গেছি, আমি একটু কাজে গেছিলাম। কয় তুই কোন মানে ওরা নিয়ে অনেক উল্টো বলা কথা, তুই কোন কার লাগে থাইকেই সোস, ঠিক আছে। আমি সব জানি না, তুই কি মনে করছিলি, সব এই খবর লওয়ার লেগে আমি তোর এই হাতে নাতে ধরলে গেছি, খালি তোর কপাল বলে যে তোর বাসার আমি মানে তুই আজকে যাস না এটা আমি জানি, কিন্তু আমার হয়েছে এটা জানে না, ঠিক আছে। তো ওদিনকে ওই মায়ের বাসা গেছে, বাসা যাইয়া তো মায়ের ইচ্ছা মতন মারছে, মায়ের ওরে হাত পা ফাটাই হেলাইছে, মানে কি অবস্থা, মানে ওর ফ্যামিলি অবস্থা ভালো, আর সাহস আছে বেশি, আমার ওয়াইফের একটু সাহস বেশি, ঠিক আছে। তো ওর কি করতো, মায়ের আর মারছে, জন্মের মনে মারছে, মানে এতটা মারছে, ওরা মারার পর এলাকার লোকজন তাকাই রয়েছে, আমার ইয়ে মারতেছে অফিসে দোকানে মারতেছে, লোকজন তাকাই রয়েছে, কি ব্যাপার মেয়েদের গায়ে হাত দিতেছে, ঘটনাটা কি, মেয়েরা কেডা। পরে আমার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট ছিল আর একটা কাপড়ের দোকান ছিল, একটা মহিলা বসতো, হ্যাঁ বলতেছে ওর ওয়াইফ, ওটা তো সমস্যা। উনি আবার কি করছে, আমার ওয়াইফ একটু বোঝানোর জন্য জিল পাড়ে নিয়ে আসলো, কারণ ও তো মানতাছে না, মানে এতদিনের রিলেশন ছিল, আমি কত ছোটকালে বিয়ে করছি, আমার বিয়ের বয়স যখন 8 বছর, তাহলে অনেক ছোটকালের বিয়ে করেছে, আর বয়স তখন 13 বছর থাকতে বিয়ে করছে মরে, ঠিক আছে। তো আমি কেমনে এগুলো করলো কেমনে, ঠিক আছে, হয়তো মায়েরা মারতাছে, ও তো পুরো শেষ। আমি কি করলাম, আমি আইয়া পড়লাম, আবার আমার ডাইকে নিল, নেওয়ার পর আমার ওই জিলপার বইয়া আমার কলার ধরলাম, আমার ওয়াইফ কলার ধরে আমার সেই মায়ের এত মার দিছে, মানে ওরও মারতেছে, আমার মারতেছে, ওর ফোন ফালাই দেয়, আমার ফোন ভাঙিয়ে ফেলাইতেছে, মানে ও আমার সাথে থাকবে না, মানে কি করবে, ও মেয়েটাকেও মারতেছে, হ্যাঁ মেয়েটারও মানে যে মারতেছে, মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক। এই মেয়েটাও তো জানতো না যে আপনার স্ত্রী না, আছে, জানতো তো ওই না। মেয়েটা কি করতেছিল তখন? তারপর মেয়েটা যখন করে, মেয়েটা তারপর বলতেছে আমি ওরে বিয়ে করবো, আমার ওয়াইফ যে মেয়েটার সঙ্গে আপনার অবৈধ সম্পর্কে, সে মেয়েটা বলছে তাও আমি বিয়ে করব। হ্যাঁ তারপরও কিন্তু আমার ওয়াইফ মানতে, তারপর ওকে বিয়ে করবো, আমি ওরে পছন্দ করি, ঠিক আছে। এবার তখন আপনার বাচ্চাও আছে? হ্যাঁ বাচ্চা, 2টা বাচ্চা, তখন 2টা বাচ্চা, 2টাই ছেলে? 2টা ছিল। ওকে, বয়স কত ছিল তখন? আমার ছেলের বয়স হবে 6 বছর ছিল, আর ওইটা অ্যাডাল্টারি সম্পর্কের মধ্যে আপনি আছেন, তখন আপনি ড্রাগও নেন, ইয়াবা নেন? ইয়াবা ছাড়া আমি মানে গাঁজা আর বারে রেগুলার, গাঁজার কি গাঁজা আর আপনি বারে যেতাম, বিয়াটি আর মদ খাইতাম। আচ্ছা, এগুলো আপনি রেগুলার নিতেছেন, আর আপনি মেয়েদের সঙ্গে এসব সম্পর্কে যাচ্ছেন? ওকে, তারপর আমি যখন ওই মারতাছে, তো আমি দোকানে এসে পড়ি, ওরে আবার দোকান আর বাসা, ওই মেয়েটার আবার বাসা পাড়াই দেয়, ঠিক আছে। আমার ওয়াইফ আবার দোকান আসলে, মানে ওর মাথা ঠিক নেই, কি করবে, আইসা আবার আমার দোকানে মারতাছে, মানে ওর শান্তি হইতেছে নয়, ও আমার মাইরা, আর আমি কি করলাম, এই দোকানের ভিতরে আর একটা লাথি মারলাম, আর সিজারে বাচ্চা হয়েছে, আর পেট পাশে লাথি দেওয়ার পর এর আগে অনেক মারছি, মানে আমার লাইফে মনে হয় আমি বেশি মারলে আমি ওরাই মারছি, কথা কথা গা তুলি, মানে ও একটু কথা বলে আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করতাম, আমার মোবাইল ভেঙে ফেলাই, এই গতকালকার লগে একটু ঝগড়া হয়েছে, আমি মোবাইল ভেঙে ফেলেছি আমার, ঠিক আছে, মানে এমন হইতেছে, মানে কথা আমার রাগ উঠে যেতে আমার, আমি পরে আমি কি করলাম, ওই মায়ের বাসা পড়ে গেছে বাইরে, মানে দরজার সামনে দাঁড়ানো ছিল, আমার তুই বাইরে, মানে আমার বকা দিতেছে, তুই বাইরে, তোর মায়ের বাসা তোর আজকে বিয়ে দিম, আমি বলছি তুই যা, আমি বকা দিতেছি, আর বাপ মাতলে আমি বকা দিতেছি, দেওয়ার পর ওরা লাঠিটা যখন মারি নিচে পড়ে যায়, আন্টি উড়ানোর পর দাইতে পারে না, খুব ব্যথা পায় পেটে, সিজার বাচ্চা হয়েছে, তো ব্যথা পাওয়ার পর ও ওখানে মানে আসতে গেলে রিক্সা উড়াই দেয়, ও যাইবে না, ও তারপর ওই জায়গায় বসে, আন্টির ওই জায়গায় বসলো,
আসলো ওই মানে পাশের দোকানে, হ্যাঁ ওই যে একটু বসলো, বসে পরে একটু জনি হয়েছে, আবার মায়ের বাসায় গেছে, মায়ের বাসায় গিয়ে ওরে টাইনে নিয়ে এসেছে, তোর আজকে ওর লাগে বিয়ে দিম, ঠিক আছে। মায়ের আবার মারতেছে, ও ঠিক হইতেছে না। পরে এলাকার কয়েকজন লোকজন আছে, হ্যাঁ বুঝাইতে সরে যে তুই এটা কাম কর, দেখ এত পাগলামি করিস না, তুই বাসায় জায়গা। পরে মানে আমি কি করলাম, আমি আমার ওয়াইফের আর হাত ধরে লইয়া আর বাসায় গেলাম, আমার বাপমার বাসায় যাইতেছে। ও আমার রাস্তা আমার লাগে গালাগালি করতেছে, আমার আগ উঠে যাইতেছে, আমার বাপমা তুলে বকা দিতেছিস, তুই তো কত বড় সাহস। আমি রাস্তা মারতাছি না, রাস্তা যদি যারা মারি তাহলে পাবলিক আমার মারবে, এই যেটা মায়ের আমি হাত দিতেছি। তখন আর বাসার চিপাই ঢুকলো, আমি কি করলাম ওরে আবার এমন মায়ের দিতে শুরু করলাম, আবার ওর পেটে লাথি লাগছে একটা। তখন আমার সুপরা ছিল, ওর শীতের বাস্তে এমন জায়গায় লাথি পরে মানে ডাক্তার দেখান লাগছিল, পরে সমস্যা হয়েছিল আর, ঠিক আছে। ওই এখন কাশি নিতে এখন পর্যন্ত ওই কাশি দিতে পারে না, জোরে যেটা কাশি দিব ওই কারণে, ঠিক আছে। পরে ওখানে ও চুপই থাকে, মানে যখন লাঠিটা মারছে 5 মিনিট চুপই থাকে, আমি মনে করছি হয়তো মরে গেছে, এমন দেখছে না নিঃশ্বাস নিতে কিন্তু চুপই গেছে। পরে যখন উস ফেরে তখন চিল্লানি মারার কারণে আর বাপ মা আর ভাই সবাই বাইরে আসে বাসা থেকে, বেরোনোর পর আমার বাসা নিয়ে যায়, যার পর আমার বাসায় আবার গালাগালি করে, আবার আমার কলার ধরে মারতেছে। তখন আমার মাথা গেছে গরমে, আমার মায়ের গালাগালি করতেছে। তখন কি করলাম, আমার বাপ মার সামনে আবার মারা শুরু করলাম, মানে মায়ের থামাইতেছি না। এখন আর মায়ের না দেখে আমারও কি করছে, ওই যে আমরা রুটি বেলি বেলুন আছে না, হ্যাঁ ওটি আমার বাইরে যেতেছে সমানে, ঠিক আছে, পিছন থেকে সমানে বাইরে যেতেছে। হ্যাঁ মায়ের গা দিতেছে, আমি এখন সানবি, হ্যাঁ তো কষ্ট লাগবে অবশ্যই, ঠিক আছে। আমরা করতেছে এরা, হ্যাঁ আবার মারতেছে, আপনি আপনার বউকে মারতেছেন না, সবাই মিলে আপনাকে মারতেছে? আমার মারতেছে, হ্যাঁ আমার হ্যাঁ সানবি আর মায়ের মারতেছি না, তারা তো অবশ্যই মারবে। মারার কারণে পরে আমি কি করলাম, ওখান থেকে আমার আত্মীয় স্বজন সবার খবর দিল, আমার আটকে রেখে আমার বাইরে দিবে না, খবর দিল। আমার বাপ মা এলো, আমার মামা এলো, তারপর আমার মামাই আমার মারলো, মারার পরে ঠিক আছে ওই এখানে থাকো কয়েকদিন, পরে আমরা ওরে নিয়ে যাবো, ঠিক আছে। পরে আমার বউ যায় না, ওই পরের দিন থেকে ওই নেশার ট্যাবলেট খায়, এত ঘুমের ট্যাবলেট খায়, খাওয়ার পর ওই পুরা উশৃঙ্খল হয়ে যায়, মানে ও কাপড় চোপড় ঠিক থাকে না, হয় পাগল হয়ে যায়, পুরা ঘুমের ট্যাবলেট এতগুলো খায়। মানে ডাক্তারও যে কিভাবে দিত আমি জানি না, ডাক্তার তখন গিয়া ঘুমের ট্যাবলেট লইতো, মানে একসাথে 4 পাতা 5 পাতা নিত, ঠিক আছে। ওই মেয়েরও নিয়ে সাথে একসাথে মিলে খাইতো, খাইয়ে আমার বাসায় যাইতো, আমার বাসায় গিয়ে আমার জিনিস ভাঙতো, আমার দোকানে এসে ঝামেলা করতো। আমি কি করতাম, ওই ঝামেলা দিকে আমি কি করলাম, আমি ওই দোকানে ওদের ওই মাসে আবার ভাড়া উড়াইছি, ভাড়া উড়াইয়া আমি আবার ওদিনকে মনে হয় 10টা রুমে ভাড়া দিই নাই, না দিয়ে আমি কি করছি, ওই ভাড়া টাকা লইয়া আমি গেছি আবার জালুকাঠি, ঠিক আছে। জালুকাঠি যাওয়ার পরে তো আমি আবার ওখানে আমার তো খবর নাই, এখন শুনতেছি ও বলে আরো বেশি উশৃঙ্খল হয়ে গেছে, ঠিক আছে। এতটা হয়ে গেছে যে বলার মতো না, মানে এলাকায় দৌড়ি করতেছে, ঠিক নাই গাওয়ায়, মানে পাগল হয়ে গেছে। পরে ওরে করলো কি, ঢাকা মেডিকেলে ভর্তি করলো, মেডিকেলে ভর্তি করবো, হ্যাঁ মেডিকেলে ভর্তি করবো, পাগলামি করে, ডাক্তারকে গায়ে হাত দেয়, মানে চিল্লাচিল্লি করে, ওর ব্রেন আসলে আউট হয়ে গেছে, মানে ঘুমটা বেশি খেয়ে লাইছে। তো মানে ঘুমটা খাওয়ার কারণে ওই দেখা পাশে তো পেশেন্ট আছে, তাই তো সমস্যা হইতে পারে, চিল্লাচিল্লি করে, গালাগালি করে, দেখা ডাক্তার এলে ডাক্তারকে গালাগালি করে, গায়ে তুলতেছে, মানে ওর পাগল হয়ে গেছে। তো পরে রাত্রেবেলা আমার ঠান্ডা মাথায় ফোন দিছে, ফোন দিয়ে তুমি আমি হসপিটালে ভর্তি, কান্তা স্যার কইতেছে তুমি আমার একটু দেখতে আইলে না, আমি মরে যাবো, তারপর তুমি ভালো থাইকো, ঠিক আছে, আমার পোলা দুটাটা দেখো তুমি, এমন করতেছে। তা আমার না খুব খারাপ লাগলো যে ও এত ঠান্ডা কথা বলতে, মনে মনে ঠিক হয়ে গেছে। আমি আবার আইলাম, ঢাকা মেডিকেলে দেখতে গেছি, যাওয়ার পর আবার এই কলা ধরে আবার বকাবকি শুরু, চিল্লাচিল্লি শুরু। আমি গেলাম সবার সামনে চিল্লাচিল্লি করতেছে, কলা ধরছে, মারতেছে, আমি গেলাম রাগ করে আবার আইয়ে পড়লাম। তারপরে ওরে বড় ডাক্তার আইসে দেখার জন্য, আর ডাক্তারের গায়ে হাত দিচ্ছে, হাত দেওয়ার পর ডাক্তার রাখবে না, হসপিটালে বের করে দিচ্ছে। তারপরে সিএনজি নিয়েছে, সিএনজিতে নেওয়ার পরে ও সিএনজিতে উঠবে, কেউ দৌড় দিয়ে নামে গেছে, দৌড়াইতেছে রাস্তার ভিতরে, ঠিক আছে। দৌড়ানোর পর ও এরকম আমার বাসা আসার পর বাপ মারে বাঁধছে, বাইন ধরে মারতেছে, তুই এগুলো কলে তোরে পাবনায় দিম, তারপর তোর ভালো লাগবে, ঠিক আছে। ওরে এমন করে আরে খাওয়াইতেছে, মানে ওর ওই ট্যাবলেটের ইটা কাটে নাই, ঠিক আছে। মানে ডাক্তার যেটুকু করে ওয়াশ করছে, তারপরে খারে না, ও ভাত খায় না কিছু, ও খালি ট্যাবলেট খাওয়ার উপরে আছে। পরে খাওয়াই, হ্যাঁ খাওয়ার পরে ওরে খাওয়াইতেছে, বাপে জোর করে, তুই যদি না খাস আমরা কেউ খাবো না। তো ওর বাপে ওরে খাওয়াইতেছে, খাওয়ানোর পরে একটু যখন ঠান্ডা হয়, তো কিছুদিন পর আমি দেখতেছি যে ওরে না আনলে হইতেছে না, আমিও থাকতে পারতেছি না, মানে ওরে খুব ভালোবাসতাম, কম বয়সে বিয়ে করছি। তো আমি আবার কি করলাম, ওরে মানে ওই আসতে চাইবে না যেহেতু, আমি ওরা তাবিজ করলাম। তাবিজ করে আসলে এগুলো বিশেষ করে আমিও করতাম না, আমার মা বলছিল, তো আমি মার কথা শুনে আমি এইগুলো করার পরে দেখি 1 সপ্তাহ পরেই ওই আসছে, আসার পরে আমরা ভালোই চলতেছি, এরকম করতে করতে ভালোই চলতেছি, ঠিক আছে। চলার পরে আমি মানে আমার মাথায় মেয়েটা সম্পর্কে কি হলো, কোনটা যে মেয়েটা আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছিল, যে যাকে নিয়ে এত ঝামেলা, সেই মেয়েটা ওইটা, হ্যাঁ ওরা তো মার দিছি, মার দেওয়ার পর আমি এই এলাকার ভিতরে ঝামেলা করে ফেলাই, ওরে নিয়ে ওরা এলাকা রাখবো না, যেহেতু আমি এলাকা সবার সাথে আমি চিনা। তো ওর বাপ মারে খবর দিচ্ছি, ওই আবার নেশা করে কি করে, ওই পাগলামি করতেছে, আমার অফিসের সামনে যায় অজ্ঞান হয়ে পড়ে। তারপরে কি করলো, আমার এলাকায় বড় বেগে বলি, আর আবার ক্লাবে বলে, ক্লাবে ওই এলাকা থেকে বার করে দেয়, ওরে বাড়ি নিয়ে যায়, এখন বর্তমানে বাইরে আছে, ও সৌদি আরব থাকে এখন, ঠিক আছে। পরে আমার ওয়াইফের এটা পরে আমি যখন আসে, আমি ওইখানে মনে হয় অনেক 6 মাস ভালো ছিলাম, থাকার পর আমি যখন এই দোকানে জব করতেছি, দোকানে জব করার অবস্থায় ওই যার বাসায় আমি পরে এগুলো নিয়ে যেতাম, ওর আমি একদিন মানে ও আমার কাছে একদিন কি করতো, ওই যে ওর সাথে ওই যে মেয়ের ওর বাসায় নিয়ে যেতাম, ওইগুলোর জন্য আমার ব্ল্যাকমেল করতেছে, টাকা চাই আমার কাছে, ভাই টাকা দিতে হবে। হ্যাঁ শুধু ওই যার সাথে আমার ওয়াইফের সাথে জানাজানি হয়েছে, শুধু আমি ওরে নিছি, আর জায়গা নিছি সবার আমি আবাসিক হোটেল নিয়ে গেছি। আচ্ছা ওকে। পরে আমি যখন নিয়ে আসি, মানে আমি ওই ছেলেটা আমার বলে, ভাই এমন আপনি তো প্রতিদিন
নিয়ে আসতেন, তো ওই এলাকার লোকজনে দেখছে, তো আপনি ওরা কইছে কিছু টাকা ওরা চাইতেছে, আর ও তো জানে যে আমার এলাকার সবাই আমার চিনে, ঠিক আছে। তো আমি কই আচ্ছা ঠিক আছে আমি দেখবো না, আমি আসতেছি, তুমি অবশ্যই বসো, এই দোকানে বসে আমার। ওই আসা পরে ওই আবার নেশা করতো, তো আমি আমার ওই পোলাপাইন খবর দিলাম, কই আয় আজকে গাঁজা খাম সবাই মিললে। তো ওরে কি করলাম, ভালো হাসি কিছু ওরে নিয়ে গেলাম ছাদে, নিয়ে গিয়ে ওরে গাঁজা খাওয়াইলাম, ইচ্ছা মতন গাঁজা খাওয়াইলাম। খাওয়ার পর ওরা তো সমানে মারতেছে, আমি দোকানে আমি খাইয়ে নিচে নামছি, আর আমি কই ওরে এমন মারামারি জীবনে জানি নাম এইটা বলতে না পারে যে মাইটটা। পরে ও এত মারছে, ওরে মারতে মারতে ওরে মানে ছাইট নিয়ে এসে পরে আমার খবর দিচ্ছে, ভাই মারছি না আপনি এই যা করে। তারপর আমি ওরে ছাদে নিয়ে ওরা তো মারা শেষ, আমি গেছি, আমি তো পুরো নেশা অবস্থায়, ওরে একটা লাথি মারার সময় ও মানে এমন অবস্থা বসা ছিল, পড়ে যাওয়া অবস্থা, ওই ছেলেটাকে মানে যে যার বাসায় গেছি ও আমার কাছে টাকা চাইছে, ওরে আমার প্ল্যান ছিল ওরে আমি মারমো, আমার কাছে টাকা চাইলো। তারপরে এটা ওরে মারার পর আমি আসা পরে এটা কিছুদিন চলার পরে আমার ওই যে আমার ছোট ভাই যে স্কুলে পড়তো, ওই যে যেটা প্রথম বলছিলাম, ওখানে ওই মেয়েটার সাথে আবার আমি যোগাযোগ করার চেষ্টা করার পরে ওই মেয়েটার সাথে আবার নতুন করে এত কিছু হওয়ার পরও আপনি আবার মেয়েদের সঙ্গে ওই মেয়েটার সাথে আমি আবার যোগাযোগ করতেছি পর এখন ওই মেয়েটার সাথে যোগাযোগ করার পর মানে 1 মাস যায়, এর মধ্যে ওর সাথে আমি দেখা করি, মিট করি, কথা বলি, ঠিক আছে, মানে আমার নতুন করে ভালো সম্পর্ক। এখন আমি ওর সাথে যেদিনকে আমি ভালো করে একটা কথা বলছি, মিট করছি, ওদিনকে আমি বাসায় এসে শুনি আমার ছোট ছেলে অসুস্থ। আমার একদিন ওর সাথে আমি দেখা যেতেছে, আমি ওর কাছে আমি প্রথম টাকা দিতে চাইতো না, আমি কইতাম কি দেখো আমি আজকে বেতন পেয়েছি, আসলে আমার মানি ব্যাগটা হারাই গেছে গা, হয়তো চিন্তা করে নিয়ে গেছে, আমি এখন বাসা যাবো, কি কম বাপ মানে কি বলবো, ছোট বেড়ে সাইকেল কিনে দেওয়ার কথা ছিল, ঠিক আছে। তো ওই কইয়া আর আমি কইতাম কি আমার কিছু টাকা দেবা, পরে আমি তোমার দিয়ে দেবো। ও করতে কি আমার সত্যি দিয়ে দিত, ও আবার এক জায়গায় চাই করতো, তো আবার আমার ডলার দিত, $100 বা $200 দিত, আমি ও আবার ভাঙাইতে পারতো না, ও যেখানে চাই করতো ওই মালিকটা ছিল আবার বাহিরের, তো ওই আবার ডলার লইতো, আমি আবার ও আমার টাকাটা দিত, তো আমি ডলার তখন ভাঙাইতে পারতাম না যে কর টাকা। তো আমি ওদিনকে আমার $100 দেওয়ার পর আমি ওনার 7,000 টাকা পাই প্রথম। পাওয়ার পর আমার কয় তুমি কয় টাকা পাইছো, আমি কইছি দিস অল্প টাকাই, কয় কত 2-3 হাজার টাকা দিছে। তো আমি কই আমি বুঝছি তো আমার চেক করতেছে, আমি কইছি না আসলে 7,000 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে তুমি এটা খরচ করো, আর যা থাকে তো থাকলো, না থাকলে তুমি আবার লাগলে বইলো, ঠিক আছে। ও আর তো আমি সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল? হ্যাঁ অ্যাফেয়ার ছিল, আগে ছিল, পরে আমি ওই বন্ধ করার পর আবার নতুন করে শুরু করলাম। পরে একদিন ওর কাছ থেকে রেগুলার এমন চলতেই আসছে আমার, আর আমি ওর মিথ্যা কথা বলতে এসেছি, আর আমি বিয়ে করবো, আর আমি কই কাজে বসে নিয়ে যাবো, চলো কাজে বসে যাবো, আজকে বিয়ে করবো। ও মনে করছে সত্যি মানে বিয়ে করবো। ও আবার কইতেছে কি আমার বাপ মার পারমিশন নেওয়া লাগবে, নাহলে আমি বিয়ে করতে পারবো না। কত টাকা নিয়েছেন মেয়েটার কাছ থেকে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা 3 লাখ টাকা নিছি, আর ওর সাথে সবকিছু হয়েছে, আর ফোনের টাকা যে দিচ্ছে তো বাতি 3 লাখ টাকার উপরেও আমার। আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। কোনো কিছুই না মানে যাই করি না কেন সবকিছুরই প্রতিক্রিয়া থাকে। ও এখন কোন জীবন যাপন করছে সেটাতে আমরা আসতে চাই, ও আদৌ এগুলো ছেড়েছে কিনা। ড্রাগের নেশা, মেয়েদের প্রতি অনৈতিকভাবে নেশা, একই সাথে চুরির নেশা, একটা মিডিয়াতে গিয়ে ভাওতাবাজি, আপনারা ওই মিডিয়া সম্পর্কে জানলেন, সেখানে জড়িয়ে যাওয়া, মানে কোনো কিছু বাদ নাই ওর জীবনে। কিন্তু একটা বড় ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে বিয়ে করার জন্য এই যে কন্যা প্রবাসী বিদেশে থাকেন এবং এখানে গিয়ে আপনার আর্থিক লেনদেন করে বিয়ে করতে হয়, এটা যে মানে কত রকমের ভাওতাবাজি হতে পারে, সেই জায়গাটা থেকে আপনাদের সচেতন হওয়ার জায়গা আজকের এই সিক্রেটস ছিল, সেটাকে আপনাদের লেসন হিসেবে নিতে হবে। তারপরে একদিন ও আমার বলতেছে যে আমি বাড়ি যাবো, ও এখানে বসুন্ধরা চাই করতো, ও একটা হাউজে চাই করতো, বসুন্ধরা না আপনার এটা গুলশানে পড়ছে, ও চাই করতো হাউজে চাই করতো, ও কয়েক বাড়ি যাবো, তাই আমি ওর সাথে গেলাম, ওরে আমি দিয়ে আসার জন্য নেত্রকোনা গেলাম। যার পরে ওদিনকে আমি একদিন আগে যাই, ওর একদিন আগে ছুটি নিয়ে একদিন আগে যাই, এখানে যাই আমার ওই গাজীপুর যাই, গাজীপুর ওদিক দিয়ে যেহেতু নেত্রকোনা যাইতে হয়, তো গাজীপুর আমাদের কিছু ফ্রেন্ড ছিল, ওগুলো বললে আমি একটা হোটেল ভাড়া নেই, একটা আবাসিক থাকার জন্য হোটেল ভাড়া নেই, দিনের বেলা সকালবেলা যাই, তো আমরা সারাদিন থাকি, রাত্রেবেলা থাকি, পরের দিন সারাদিন থাকি, সন্ধ্যার সময় বেরোই, ঠিক আছে। ওদিনকে আমি ওর কাছ থেকে ওদিনকে আমি 20,000 টাকা রাখি, ওর বলি যে আমার কিছু টাকা দরকার, তুমি তো আনালে চলো, তোমার যদি বিশেষ না চলো আমি কাজে অফিসে যাই, আজকে বিয়ে করবো। ওকে কি না তুমি আমার বাবার সাথে কথা বলবা, তুমি আমার বাসায় যাবা, তারপর আমি তোমার বিয়ে করবো, ঠিক আছে। তো আমি আর টাইনে হাত ধরে লয়ে যেতাম যে চলো কাজে অফিসে নিয়ে যাবো, আমি আজকে বিয়ে করবো, আমি তো তোমার দূরে রেখে আমি থাকতে বিশ্বাস করতে পারে। তো আমি আবার এইগুলো আর করতে পারি, তো ও কয় না আমার বাবার সাথে আগে কথা বলবো আমি, তারপরে তোমার কথা বললাম। তো আমার ওই মনে টাকাটা দিত, যে হয়তো সত্যি হইতেও পারে, করতেও পারে, ঠিক আছে, আমার টাকা দিত। এমন করতে তো আমি যখন টাকা দিতাম তখন আমার টাকা দিত ফোনে, আমি যদি ফোন দিতাম ও আমার ফোন ব্যাক করে আমার ফোন কল করতো। আবার যদি আমার মোবাইলে ব্যালেন্স নেই, আমার মোবাইলে 50 টাকা দিত, ও 50 টাকা বদলে আমার 500 টাকা পাঠাই দিত। আমি কই আমার আজকে 5,000 টাকা লাগবে, করতো আমার 10,000 টাকা পাঠাই দিত, ঠিক আছে। এমন করে টাকা পাঠাইতেই থাকে, মানে ও টাকা যে কোন জায়গা থেকে আনতেছে এটা আমি কোন সময় জানা চিন্তা করি না, যে না আমার জানা দরকার, আমি তো টাকা পাইতেছি, ও কিভাবে আনে সেটা আমার জানা দরকার নেই, আমি এখন পর্যন্ত জানি যে কিভাবে টাকা পায়, ঠিক আছে। তো করতে করতে এক সময় দেখতেছি অতিরিক্ত হয়ে যেতেছে, পরে ওর সাথে ফিজিক্যালিটা বেশি হয়ে গেছে, পরে ওর প্রেগনেন্ট হয়ে যায়, যার পরে সম্পর্ক বলেন, ফিজিক্যালি বলেন না, বলেন কনসেপ্ট করে বুঝায় বলেন, রেড পার্ট ক্লোজ। জি,
একটা অনৈতিক কার সাথে কাজে লিপ্ত হই, পরে ওই ইয়ে হয়, প্রেগনেন্ট হয়, পরে আমি একটা ঝামেলা পড়ে যাই, ওই পুরো চাপ দেয় আমারে, আর বাসা যাওয়ার জন্য একটা ঝামেলা করবো, যেহেতু আমার এলাকা চিনি। তো আমি ওরা অনেক রিকোয়েস্ট করি, আর হাত পা ধরি, কই দেখো এগুলো করার দরকার নেই, তুমি একটা কাজ করো, অ্যাবর্শন করো, আমি টাকা দিতেছি। কয়ে তুমি আমার কি টাকা দেওয়া, আমি আমার টাকা দিয়ে তুমি চলো, তো তোমার কাছে আমি টাকা নিয়ে অ্যাবর্শন করাম, আমি করলাম আমি কম, কিন্তু আমি অ্যাবর্শন করাম না, তুমি আমার বিয়ে করবা কিনা দেখো, আমাকে দেখে এগুলো করো না, ঠিক আছে। পরে ওই করতে চায় না, তারপর ওরা সামনে নিয়ে আনি, অনেক বুঝাই, আমার বন্ধুরা বুঝায়, বুঝানোর পরে আমি ওরে অ্যাবর্শন করাই, ঠিক আছে। করতে চায় না, তা অনেক জোর করে কান্দাকাটি করে, ঠিক আছে। তারপর ওই অ্যাবর্শন করে, অ্যাবর্শন করানোর পর আমি যে ওরে ওই গেছে, ওর বাড়ি পাড়াই দিছি, বাড়ি পাড়ানোর পর ওর বাপ মা একটু বুঝতে পারছে যে একটু সমস্যা হয়েছে, ওর যেহেতু অসুস্থ হয়েছে, একটু সমস্যা হয়েছে, হসপিটালে ছিল, একটু তারপরেও বুঝাইতে দেয় না, যে সমস্যাটা বুঝে নেয়। তা আমি আসলে আমি সিম চেঞ্জ করে ফেলাই। আমার কাছে এখন বর্তমানে আমার কাছে সিম আছে মনে হয় 15টা সিম আছে এখন পর্যন্ত, এখনো 15টা 15টা সিম আছে। এই 15টাকে আপনার নামে রেজিস্ট্রেশন করা? তখন রেজিস্ট্রেশন ছিল না, এখন তো সব বন্ধ। রেজিস্ট্রেশন করেন, এগুলো তো এতলা অকেজ হয়ে গেছে, এগুলো চলে ওকে না। চলে না, কিন্তু আছে এগুলো, এখন আমি রেখে দিছি, ঠিক আছে। তো ওর সাথে ওই রিলেশন ওই পর্যন্ত আমি রাখার পর ও তারপর অনেক খোঁজাখুঁজি করে পর আমারে পায় না পরে এদিকে আমি আবার ফ্যামিলির দিকে একটু মন দেই পর দেখা যায় আমি আমার বউর সাথে একটু তো সবসময় ঝগড়া লাগিয়ে আছে। আমার বউ সবসময় কথা ওই কথাটা উঠায় যে তুমি এই মেয়ের সাথে, যেহেতু আমার বউ আমি এতগুলো মেয়ের সাথেই করছি, কিচ্ছু জানে না, শুধু ওই একটাই কথা জানে যে ওই মেয়েটার সাথে একটা কোটাই বারবার দেয়, একটাই সবসময় দেয়, তুমি এগুলো করছো, এখন জানি না কি করতেছো, ঠিক আছে। তো আমি না মানে ও বলতো, আর আমার মেজাজ গরম হয়ে যেত, আর আমি ইচ্ছা মতো মারতাম। মানে এই কিছুদিন আগের কথা বলি, দেখি যে নায়ক ওরে মানে অনেক মারছি, মারার পরে বাপ মা আসে, আর বাপ মা এসে ওরে নিয়ে যায়, ঠিক আছে। ওরে নিয়ে যায় পর আমার সাথে পুরো ছাড়াছাড়ি অবস্থা, যে আমি যতগুলো ভুল করছি প্রত্যেকটা ভুল। আমার বড় ছেলে, ওর বয়স মানে এখন 6.5 বছর হবে। তো অনেক অসুস্থ, মানে আমি 1 বছর আমি চাকরি ছিল না, আমি গতকালকে একটা নতুন জব নিয়েছিলাম। আমি কালকে আমার কাছে আমি ওর বাপের বাড়ি যাওয়ার পরে আমি আমার মনে হয় 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা বাকি পড়ে গেছে, মানে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, মানে ও আসবে না বাসায়, ও থাকবে না, ও আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার ছোট ছেলে নেওয়া চলে গেছে, ঠিক আছে। ওদিকে ছোট ছেলে অসুস্থ, এদিকে বড় ছেলে অসুস্থ। আমার বড় ছেলে সবসময় আমার বড় ছেলে স্কুলে ভর্তি করছি, স্কুলে যাই শুয়ে পরে, আবার আমার বড় ছেলে যেটা স্কুল ফ্রেন্ড আছে, সবাই দেখি কয় কি বাবা আমার বন্ধুরা আছে যে ল্যাপটপ নিয়ে ট্যাব নিয়ে আসে, গেমস খেলে, আমারটা ট্যাব কিনে দেবা। তা আমার না এগুলো শুনতে খারাপ লাগতো, যে আমি যদি চাকরি করতাম তাহলে আমার পোলা আমি এটা অবশ্যই ট্যাব কিনে দিতাম। কয় তুমি ট্যাব দাও না, আমি মরে যাম গা, তোমার ছোট পোলারে দিও, এমন সব বড় পোলা সব বুঝে, সব কইতে পারে, মানে খুব পাক না, মানে ডাইরেক্ট কই হালায়, তুমি তোমার ছোট পোলার দিয়ে আমার দেওয়ার দরকার নাই, আমি না থাকলে আবার দিও, ঠিক আছে। এগুলো বলতো আমার সবসময়, মানে প্রত্যেকটা সেকেন্ড আমার বলে। আমি যেন বলি আমি কালকে যখন আমার এখান থেকে ফোন দেওয়া হয়েছিল, আমি কিন্তু প্রথম বাইরে আমি না চেনার একটা ভাঙ ধরছিলাম, কারণ আমি মানে আমার কাছে কিছু পাওনাদার আছে, মানে ফোন দেওয়া তো ডিস্টার্ব করেই, কারণ আমি এতগুলো টাকা দেওয়া হয়েছি। মানে প্রথম যখন টাকা ছিল আমি টাকা উড়াইছি, খালি মানে বাতাসের মতন উড়াইছি। টাকা শেষ যখন টাকা নাই, তখন মাসের কাছে টাকা পয়সা নিয়ে, মানে একটা চাকরির জন্য আমি 1 বছর একটা চাকরির জন্য এত জায়গায় টাকা নষ্ট করছি, একটা চাকরি পাই নাই। লাস্টে গতকালকে আমি এক জায়গাটা চাকরির জন্য করছিলাম, পরে গতকালকে ডিউটি করছি, আর আজকে একটু মিথ্যা মানে বলছি যে আমার একটু এক জায়গায় যাবো, একটু দরকার, তো আমাদের ছুটি লাগবে, ঠিক আছে। তো আমার ওই প্রত্যেকটা আমার ছেলেটা আজকে সকালবেলা আসার সময়, আমি এখানে আসার সময় দেখেছি অসুস্থ হয়ে স্কুলে যাইতে পারে না, মানে অসুস্থ হয় নাকি, রাতেবেলা ঘুমাইতে দেয় না, আমার বাপ মার সাথে থাকে তো, আর হাত পা কামড়ায়, মানে ওর মানে কেমন যে নয়, চোখে কম দেখে, ওর শরীর কামড়ায়, শুয়ে যাইতেছে, মানে এতটা সমস্যা। আর এদিকে শুনতেছি আমার ছোট ছেলে জ্বর, আর ডাক্তার নিয়ে দৌড়ি করা লাগে, 8 দিন হসপিটাল নিয়ে দৌড়ি করা লাগতেই আছে আমার, মানে রেগুলার চলতেছে আমার, মানে পুরো আমার উপর না, আমি যতগুলো ভুল করছি সব ভুলের এইটা পড়ছে কি আমার ছেলের উপরে, মানে হ্যাঁ আমি মনে করি যে আমি যদি আমার উপরে পড়তো ছেলে মনে করতাম। এখন আমার ওয়াইফের সাথে এমন একটা সম্পর্ক আছে যে ও মানে আমার সাথে থাকবে না এমন অবস্থায়, ঠিক আছে। ও একটা ছেলের সাথে ও ফেসবুক চালায়, ও একটা ছেলের সাথে যদি মেসেঞ্জারে চ্যাট করে, ওর ফ্রেন্ড, আমি জানি ওর ফ্রেন্ড, ভালো একটা সম্পর্ক, কিন্তু খারাপও নয় না, কিন্তু হাই হ্যালো করে, এটা আমার সহ্য হয় না, আমার রাগ উঠে যায়। ও হাই হ্যালো করে তুই সহ্য হয় না, আপনি এত কিছু শুধু করছেন। লাগছে কি রে তুই কেমন আছিস, ভালো লাগছে ভালো, তুই কেমন আছিস, আমার এই মেজাজ গরম হয়ে গেছে, আমি আবার মারি।